এক ক্লাসে কেমিস্ট্রি 5th চ্যাপ্টার রাসায়নিক বন্ধনের পোস্টমর্টম বেসিক প্লাস সিকিউ প্লাস এমসিকিউ প্লাস এসকিউ। বাহ, জোশ তো। চ্যাপ্টারটা কিন্তু খুব বেশি কঠিন না, যদি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত চ্যাপ্টারের সাথে থাকা যায় আশা করি যে মোটামুটি খুব বেশি সময় লাগবে না। আগের চ্যাপ্টারের চাইতে এটা একটু কম সময় লাগবে, খুব দ্রুত সময়ের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ। হাওয়েভার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শিপন আহমেদ, তোমাদের হাই স্কুল অ্যান্ড এডুকেশনের কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর। আজকে আমরা যে চ্যাপ্টারটা পোস্টমর্টম করার জন্য এখানে হাজির হয়েছি সেটা হচ্ছে পঞ্চম চ্যাপ্টার কেমিস্ট্রি এর রাসায়নিক বন্ধন। চ্যাপ্টারটা খুবই সহজ। এই চ্যাপ্টারে ম্যাথমেটিক্যাল টার্মের চাইতে মোটামুটি থিওরিটিক্যাল টার্মটা একটু বেশি আছে, বাট যদি আমার সাথে থাকো তাহলে আশা করি যে চ্যাপ্টারটা শেষ হওয়ার আগে তোমাদের কনফিডেন্স অনেক বেশি পরিমাণে বুস্ট আপ হয়ে যাবে। ওকে, সো কথাবার্তা আবারও বাড়াবো না, আমরা যা বলার গত ক্লাসে বলে দিয়েছিলাম। এখানে অনেকগুলো স্লাইড আজকেও প্রিপেয়ার করা হয়েছে তোমাদের জন্য। আমরা ফার্স্টের দিকে হচ্ছে বেসিক পার্টটাতে একটু ফোকাস দিব। আমাদের নেক্সট স্লাইডেই আছে বেসিক পার্ট, এখানে খুব বেশি কিছু বলা নাই। দেখো, ফার্স্ট বলা আছে হচ্ছে যোজনী বা যোজ্যতা, দেন বলা আছে যোজ্যতা ইলেকট্রন, এটা একই টপিক, প্যারা নাই। তারপরে আছে কি রাসায়নিক সংকেত এবং লেখার নিয়ম, আণবিক বা গাঠনিক সংকেতের মধ্যে ভার্সেস করবো আমরা, অষ্টক ও দুইয়ের নিয়ম পড়বো, ক্যাটায়ন ভার্সেস অ্যানায়ন পড়বো। এগুলোর মধ্যে অনেক শর্টকাট দিব, বুঝছো? মানে মেইন কথা হচ্ছে কি, এই জায়গাগুলোতে কিছু কিছু জিনিস আছে যেগুলো এই পর্যন্ত কখনো এরকমভাবে শোনা হয় নাই, ওই জিনিসগুলো আজকে শুনবা। সো একটু ধৈর্য ধরে থাকতে হবে জাস্ট। হ্যাঁ, তাহলে এখানে যতগুলো পার্ট আছে আমরা যে কোন পর্যন্ত বললাম জানো, এই পর্যন্ত। হ্যাঁ, নেক্সটগুলো আরেকবার একটু রিডিং পড়ি, দেখি পারি কিনা। রিডিং পারতে হবে অ্যাটলিস্ট। হ্যাঁ, আচ্ছা, রাসায়নিক বন্ধন, আয়নিক ভার্সেস সমযোজী ভার্সেস ধাতব, এগুলোরে কত সহজে শেখা যায় ওইটা আজকে বুঝবো ইনশাল্লাহ। এরপরে কি আছে, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দ্রাব্যতা, দ্রবণীয়তা, বিদ্যুৎ পরিবাহিতা। অনেক কিছুই মনে হচ্ছে যে জীবনে দুই একবার শুনছি, আবার এমন কিছু এখানে আছে যেগুলো হচ্ছে কখনো শোনাই হয় নাই। বাট প্রত্যেকটা টপিককে এতটা ভেঙে ভেঙে বোঝানো হবে জানো, আমাদের ক্লাস শেষ হওয়ার আগে ওই যে বললাম না, কনফিডেন্সটা এত বেশি বুস্ট আপ হবে যে এই পঞ্চম চ্যাপ্টার থেকে একটা সিকিউ ড্যাম শিওর। ওকে, সো ফার্স্ট টপিকে আমরা চলে যাব, খুব বেশি কথা বলবো না, কজ ওয়ান শট ক্লাসগুলো নিতে একটু ভয় ভয় লাগে। মানে ধরো যে যদি খুব বেশি পরিমাণ লেন্দি হয়ে যায় তাহলে অনেক স্টুডেন্ট দেখা যায় ওয়ান শট ক্লাসগুলো করতে চায় না। দ্যাটস ওয়াই খুব বেশি অফ টপিকে কথা বলা যাবে না। আমরা ফার্স্ট যে টপিকটা পড়বো সেটা হচ্ছে যোজনী বা যোজ্যতা। ওকে, প্রথমত কথা এখান থেকে একটা কনসেপ্ট ক্লিয়ার করি, দেন আমরা এই টপিকটা পড়বো। যোজনী আর যোজ্যতার মধ্যে কোনো তফাৎ কি আছে? টু স্পিক দ্য ট্রুথ, যোজনী ভার্সেস যোজ্যতা দুইটা সেম জিনিস, বাট যোজ্যতা ইলেকট্রন আলাদা জিনিস। ঠিক আছে, সো আমি যখন টপিকটা ক্লাসিফাই করতেছিলাম, যখন কী বলে ওটাকে আলাদা করতেছিলাম, তখন কিন্তু আমি ওইখানে লিখেছিলাম যে যোজনী বা যোজ্যতা এবং যোজ্যতা ইলেকট্রন দুইটা টপিক এখানে টোটাল। হ্যাঁ, তাহলে যোজনী বা যোজ্যতা জিনিসটা কী ভাই, ফার্স্টের দিকে থিওরিটিক্যাল টপিক, খুব বেশি ভালো লাগার কথা না, তারপরেও আমি চেষ্টা করতেছি আমার মতো করে একটু সহজে বোঝানোর জন্য। এখানে বলা হয়েছে একটা বড় সড়ো লাইন দিয়েছে, লাইনটা একটু পড়ি, দেখি পরে কিছু করা যায় কিনা। কোনো পরমাণু অন্য পরমাণুর সাথে যুক্ত হতে যতটি ইলেকট্রন আদান প্রদান বা শেয়ার করে সেটাই যোজনী। ওকে, বিষয়টা বুঝলাম না ভাই। কোনো একটা পরমাণু অন্য একটা পরমাণুর সাথে কানেক্ট হওয়ার জন্য যতগুলা ইলেকট্রন আদান প্রদান করতে পারে তাকে বলা হয় যোজনী অথবা যোজ্যতা। জিনিসটা কি আসলে? ধরো আমি তোমারে বললাম হাইড্রোজেনের ইলেকট্রন আছে হচ্ছে একটা। হ্যাঁ, হাইড্রোজেন ইলেকট্রন আছে কয়টা ভাই? একটা। এটা খুব ভালোভাবে জানো, বিগত দুইটা লেকচার যদি করে থাকো তাহলে আমার মনে হয় না যে যদি জীবনে কেমিস্ট্রি নাও পড়ে থাকো তুমি এখন এই টপিকটা জানো না। জাস্ট আমার দুইটা লেকচার করলেই, মানে চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4। ওকে, সো ওইটা কইরা এখানে আসলে একটু বেটার হয় ভাই। আর তার মানে এই না যে ওইটা না করে এখানে ঢুকে পড়া বিশাল লেভেলের একটা পাপ করে ফেলছে, এরকম কিছু না। পঞ্চম চ্যাপ্টারটাও যদি এখন থেকে, মানে এখন ধরো যে 3-4 মিনিটের ভিডিও হয়তো হয়েছে, তো এখন থেকে লাস্ট পর্যন্ত যদি করো তাহলে আশা করি এই চ্যাপ্টারের ওই বেসিকগুলো ছাড়াও অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার হবে। ঠিক আছে, ওকে। তো যেটা বলতেছিলাম, এখানে হাইড্রোজেন হচ্ছে 1 নম্বর মৌল, সো ওর প্রোটনও একটা, ইলেকট্রনও একটা। এখন আমি ওরে বললাম ভাই তুই দুইটা ইলেকট্রন ত্যাগ করতে পারবি? ও একটা ত্যাগ করলে কনভার্ট হবে হচ্ছে H+, কারণ আমরা জানি যে ত্যাগ করে সে পজিটিভে কনভার্ট হয়। এগুলো নিয়েও কথাবার্তা হবে। ক্যাটায়ন কোনটা, অ্যানায়ন কোনটা, সরি, এগুলোর মধ্যে যদি কোনো প্রকার প্যাচ লেগে থাকে সেগুলোও ক্লিয়ার হবে। ওকে, তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন আছেই একটা, ওরে আমি বললাম তুই একটা ত্যাগ করে দে, তাইলে এই যে হাইড্রোজেন প্লাসে কনভার্ট হলো। এখন বললাম তুই আরেকটা ত্যাগ করতে দিয়ে পারিস নাকি? ওর ক্ষমতা আছে? হ্যাঁ, এটা কি বাপ দাদার সম্পত্তি? চাইলে ত্যাগ করা যাবে? যাবে না। সো এখান থেকে হাইড্রোজেনের উপরে এখানে 2+ কখনোই আসা পসিবল না, ঠিক না? সো আলটিমেটলি ও কতটুকু হইতে পারতেছে? আমি অ্যালুমিনিয়ামরে বললাম, অ্যালুমিনিয়ামরে যখন বলছি তখন দেখা গেছে যে অ্যালুমিনিয়াম যখন 3টা ত্যাগ করে তখনও নিষ্ক্রিয় হয়ে যায়। এটা তুমি একটু হালকা পাতলা এই যেগুলো দেখে ভয় পাওয়ার কিছু নাই। এদিক তাকাও না, তাকাও না, এদিক তাকাও। ফার্স্টে বাম সাইডে তাকাও। হ্যাঁ, ডানে তাকানো দরকার নাই। তাহলে যেটা বলতেছিলাম, অ্যালুমিনিয়াম 3+-এ কনভার্ট হয়, ওরা তুমি 4+ বানাও, জীবনেও হবে না। ঠিক আছে, জীবনেও হবে না কথাটা মিথ্যা। এখানে আয়নীকরণ শক্তির মান যদি অনেক বেশি পরিমাণে তুমি প্রোভাইড করতে পারো তাহলে হইতে পারে, বাট এত কনসেপচুয়ালি আমরা যাব না। আমরা খুব ইজিলি জিনিসটা বোঝা ট্রাই করব। মানে বিষয়টা এরকম যে কোনো একটা পরমাণু অন্য পরমাণুর সাথে যতটি ইলেকট্রন আদান প্রদান এবং বিনিময়ের মাধ্যমে যে কোনো একটা যৌগ গঠন করতে পারে সেটাকে বলা হয় যোজনী। খুব সহজ করে লিখছি আমি, কিন্তু বইয়ের ভাষায় খুব একটা লিখি নাই। হ্যাঁ,
আমি নিজের মতো করে লিখছি যাতে তোমাদের বুঝতে অ্যাটলিস্ট অসুবিধা না হয়। ওকে, তাইলে এটা ক্লিয়ার। হ্যাঁ, এখান থেকে খুব বেশি কথাবার্তা বলবো না, কজ এখান থেকে যা আসে মোটামুটি এমসিকিউতে, আর এই চার্টটা পড়লে হয়ে যায়। এখন কথা তো স্যার এতগুলা পড়া তো আসলে কেমন যেন হয়ে যাবে, আর যোজনী বলতে কী বোঝায় এটা তো অ্যাকচুয়ালি না বুঝলে এগুলো মুখস্থ করে খামো লাভ নাই, ঠিক না? তো আমি যতটুকু বোঝানোর অতটুকু তোমাকে বোঝাই দিছি। তারপরেও এখান থেকে একটু দেখো, এখানে বলা হয়েছে হাইড্রোজেনের যোজনী 1। এটার মানে কি জানো? মানে তুমি আপাতত আমার এই ক্লাসটা বোঝার জন্য তুমি এতটুকু মনে রাখো যে হাইড্রোজেনের যোজনী 1 মানে হচ্ছে হাইড্রোজেন প্লাসে কনভার্ট হয় ভাই। কথা বুঝো হ্যাঁ। এরপর ফ্লোরিন কি ভাই? ফ্লোরিনও 1। এখন তাইলে কি ফ্লোরিনও ভাই প্লাসে কনভার্ট হয়? ফ্লোরিনও কি প্লাসে কনভার্ট হবে? এটা কেমন কথা হয়ে গেল না? আচ্ছা ওয়েট, একটু দেখি ক্লোরিন কিসে কনভার্ট হয়। ক্লোরিনও কি +1-এ কনভার্ট হয়, তাহলে তার মানে কি ক্লোরিন প্লাস হবে? আসলে বিষয়টা এরকম না। যোজনী বা যোজ্যতা এই দুইটা জিনিস হচ্ছে চার্জের উপর ডিপেন্ড করে না। মানে যোজনী আর যোজ্যতা হচ্ছে একটা মান, ঠিক আছে? জারণ সংখ্যা আছে আরেকটা জিনিস, ওটা হয়তো সামনের দিকে পাবা। সো আপাতত তুমি মনে রাখো যে এটার ক্ষেত্রে প্লাস মাইনাস হইতে পারে, বাট যখন যোজনী বা যোজ্যতা বলবে তখন শুধুমাত্র মানটা বলতে হবে, প্লাস বা মাইনাস বলা যাবে না। তাইলে স্যার আমি বুঝবো কেমনে কোনটা প্লাস কোনটা মাইনাস? ওইটারও টেকনিক আছে। চলো একটু নেক্সট স্লাইড থেকে ঘুরে আসি। নেক্সট স্লাইডেও তো নাই, ওই যেন রাখছিলাম, এই যে এখানে একটু দেখো তো, দেখো তোমার ছোটো করে একটু বলাতে দেখো ভাই, এই 1 নাম্বার গ্রুপ যেগুলো আছে না, 1 নাম্বার গ্রুপে যে মৌলগুলো আছে, এই যে হাই লিনাকে রুবি সেচে ফেলেছে বা সামথিং, বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, এই টাইপের যেগুলো বলা হয়েছিল গত ক্লাসে, তুমি 1 নাম্বার যখন আসবে তখন এগুলা প্লাস ধরবা, হ্যাঁ ভাই, এগুলা প্লাস। আবার এদিক থেকে যেগুলো আসে এগুলারে মাইনাস ধরবা, এগুলারে সব মাইনাস ধরবা। যেমন ধরো এই যে 15 নাম্বার গ্রুপ, এরপরে 16 নাম্বার 17 নাম্বার গ্রুপ, এটার কিছু নাই, এ বেচারা শূন্য। হ্যাঁ, সো আলটিমেট কথা হচ্ছে যে পর্যায় সারণীর বাম দিকে যারা থাকবে তাদের ক্ষেত্রে প্লাস ধরবা। আপাতত এতটুকু মনে রাখো, এখান থেকে অনেক কিছু পড়ানো যায়। আমি তোমার সারাদিন ধরে পড়ালেও আমার মন মানে আমি তৃপ্তি পাবো না, বাট আমি এখন তৃপ্তি পাইতে চাচ্ছি না। আমি তোমাদের টেস্টের A+ একটু ইনশিওর করবো, তো দ্যাটস ওয়াই হচ্ছে আমি আপাতত যতটুকু বলি এতটুকুই মোটামুটি পড়ো। হ্যাঁ, তো ফার্স্টের দিকে তাইলে আমরা মাথার মধ্যে যেটা সেট করবো সেটা কি যেন ছিল, যে একটা পর্যায় সারণী আছে, পর্যায় সারণীর বাম দিকে যারা থাকে তাদের ক্ষেত্রে হচ্ছে আমরা প্লাস ধরবো, ডান দিকে যারা থাকে তাদের ক্ষেত্রে আমরা মাইনাস ধরবো। জিনিসটাকে যদি আরেকটু কমপ্লেক্স ওয়েতে বলা ট্রাই করি, বাম দিকে যারা থাকবে ওগুলার আমরা বেসিক্যালি বলবো হচ্ছে ধাতু, আর ধাতু সবসময় পজিটিভে পরিণত হয়, ঠিক আছে? ডান দিকে যারা থাকবে তাদেরকে বলবো অধাতু, আর অধাতু সবসময় নেগেটিভে পরিণত হয়। বেশি উপর দিয়ে গেল না, ঠিক না? আচ্ছা বাদ দাও, তুমি আর আমি নর্মাল লেভেলের স্টুডেন্ট। হ্যাঁ, আমরা নর্মালভাবে বুঝবো যে যদি কখনো বাম দিকে থাকে তাহলে আমরা এটাকে কী বলবো? বাম দিকে থাকলে বলবো হচ্ছে পজিটিভ, ডান দিকে থাকলে নেগেটিভ। ফ্লোরিন কই থাকে ভাই? 17 নম্বর গ্রুপে। কে কোন গ্রুপে থাকে, কার অবস্থান কোন জায়গা, কে কী করে না করে, এগুলো নিয়ে 4 নাম্বার চ্যাপ্টারে, অর্থাৎ বিগত লেকচারটাতে, এই লেকচারের ইমিডিয়েট আগের যে লেকচারটা, ওই লেকচারে খুব ভালোভাবে ব্রিফ দেওয়া হয়েছে, ঠিক আছে? সো যদি একটু পসিবল হয়, একটু যদি সময় নষ্ট করতে পারো তাহলে ওটা একটু দেখে এসো। হ্যাঁ, তাহলে যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই চারটাই হচ্ছে আমাদের 17 নাম্বার গ্রুপের মূল। সো ডান পাশে আছে, দ্যাটস ওয়াই এগুলোর ক্ষেত্রে ভাই প্লাস দিও না, প্লাস দিলে মান সমান থাকবে না। হ্যাঁ, প্লাস দিলে মান সমান একটুও থাকবে না, একটুও না, ঠিক আছে? তাহলে এখানে ক্লোরিন মাইনাস দিবা, ফ্লোরিন মাইনাস দিবা, মানে একটা মাইনাস দিবা। এই এক দ্বারা বোঝায় তুমি দিবা কয়টা, এটা ঠিক আছে? এই যে 2 4 আছে, এটা দ্বারা কি বোঝায়? কার্বন হচ্ছে ডান দিকের মৌল, কোনো কিছু বোঝার দরকার নাই। তাহলে কি কার্বন প্লাস দিয়ে দিবা? কার্বন কি প্লাস দিয়ে দিবা না মাইনাস দিয়ে দিবা? আচ্ছা, আমি তোমারে বলছিলাম যে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এই 3টা গ্রুপ, অর্থাৎ আমাদের 15 16 17 নাম্বার গ্রুপ, এগুলো হচ্ছে ডান দিকের জিনিস। হ্যাঁ, এখন এর আগ পর্যন্ত মাঝখানে আবার একটু কিছু ভেজাল আছে, তো তুমি আপাতত একটু মনে রাখো যে কার্বনের ক্ষেত্রে পজিটিভ হয়। হ্যাঁ, তাহলে এটাকে 2+ ধরো, অথবা কার্বনের এটা কি আছে রে, 4 আছে, তাহলে 4+ ধরো, আপাতত ধরো, এটা ধরো। হ্যাঁ, আমরা এটা নিয়ে অনেক কথাবার্তা বলবো, কেমনি কি হয়েছে না হয়েছে, সিকিউ সলভ করবো, MCQ সলভ করবো। আবার এখানে একটু দেখো তো ভাই, সোডিয়াম আছে, সোডিয়ামের এখানে 1 আছে। সোডিয়াম কোন জায়গায় আছে? পর্যায় সারণীর বাম পাশে আছে। তাহলে এক দ্বারা কি বোঝাচ্ছে? এক দ্বারা বোঝাচ্ছে যে সোডিয়ামের মাথার উপর একটা প্লাস বসবে। হিসাব ক্লিয়ার? ওকে, তাহলে ওর ক্ষেত্রে একটা প্লাস বসে। পটাশিয়ামের ক্ষেত্রে একটা প্লাস বসবে, কেন? কারণ সোডিয়ামের নিচেই পটাশিয়াম থাকে। কার্বনটা একটু ডান দিকে আছে, তারপরেও আমি ওই যে তোমার যে 3টা গ্রুপ দিলাম, ওই 3টা গ্রুপের বাম পাশে কিন্তু আছে। সো আলটিমেটলি তুমি এটাকে আপাতত পজিটিভ ধরে রাখো। হ্যাঁ, 2+ 4+ ধরে রাখো, এটার কারণ আছে, কারণ বলবো আমি। ওকে, ম্যাগনেশিয়াম কই আছে ভাই? 2 নাম্বার গ্রুপে আছে। এখানে 2 দেয়া আছে, 2 দ্বারা কি বোঝাচ্ছে? ও যেহেতু বাম পাশের দিকে আছে তাহলে 2+ বলে দাও, 2+। হ্যাঁ, 3 থাকলে 3+। কেন প্লাস দিলাম? প্লাস দেওয়ার কারণ ও ডান কি বাম পাশে আছে, এই জন্য। দেখছো, মাঝে মাঝে আমারও ভুল হয়। আচ্ছা, আয়রন কই আছে ভাই? ওই ডান পাশে তো নাই, মাঝখানের দিকে আছে। আয়রন 2+এও কনভার্ট হয়, 3+এও কনভার্ট হয়। একটু কষ্ট করে মনে রাখো, একটু। কপারের ক্ষেত্রে ভাই 2+এ কনভার্ট হয়, জিঙ্কের ক্ষেত্রে 2+এ কনভার্ট হয়। কপার ক্ষেত্রে কিছু সময় দেখা যায় শুধু প্লাসেও কনভার্ট হয়। কারণ কি? কপারের একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা আমরা ফার্স্ট লেকচারে দেখছিলাম, সেকেন্ড লেকচারেও দেখছিলাম, আজকেও দেখবো। ওর একটা সিকিউ ইনশাল্লাহ আমরা মনে হয় সামনের দিকে পাবো। সো ওইখানে যেটা ব্যাখ্যা করবো। তাহলে আলটিমেটলি এইখানে যে চারটা দেয়া আছে, চারটা যদি না বুঝে মুখস্থ করছি আজকে, এই চারটার একটা মোটামুটি তোমাদের বইতেও তো এটা আছে না? বই থেকেই মনে হয় দেওয়া হয়েছে।
হাওয়েভার এখন তাহলে স্যার আপনি কি একটু শর্ট করে দিবেন, কয়েকটা কি বাদ দিয়ে দিবেন? এখান থেকে বাদ দেওয়ার কিছু নাই ভাই, বাদ দেওয়ার কিছু আছে হচ্ছে নেক্সট যে আরেকটা চার্ট আছে, একটা বড় সড়ো চার্ট, ওইখান থেকে আমি তোমার ওইখান থেকে অনেক কিছু মিনিমাইজ করে দিব। তুমি আপাতত এতটুকু জানো যে মানে এখান থেকে তুমি পড়বা কীভাবে, তোমার পড়ার সিস্টেমটা হবে এরকম যে হাইড্রোজেন একটা প্লাসে কনভার্ট হয়, মানে কে কোনটাতে কনভার্ট হয় তুমি তোমার খাতায় আগে এটা লিখে নাও, হাইড্রোজেন প্লাসে কনভার্ট হয়, ক্লোরিন মাইনাস ব্রোমিন মাইনাস আয়োডিন মাইনাস, এভাবে সবগুলোর চার্জটা লিখে নাও। তাহলে তোমার এই মানগুলোর মুখস্থ করতে হবে না, তুমি জাস্ট মাইনাস প্লাসটা বলবা না তো কী হয়েছে, জাস্ট মাইনাস প্লাসটা বলবা না, তুমি জাস্ট এগুলো ও কোনটাতে কনভার্ট হচ্ছে, তোমার দুইটা কাজ হবে এটাতে। একটা হচ্ছে তুমি ওর যোজনী সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবা, যোজনীটা মুখস্থ করতে পারবা উইদাউট মেমোরাইজিং দিস পার্ট, ঠিক আছে? এইটা মুখস্থ ছাড়াই তুমি ওটা মুখস্থ করতে পারতেছো। আবার আরেকটা হেল্প হবে, সেটা হচ্ছে তুমি যখন এখান থেকে একটা যৌগ গঠন করবা তখন তুমি খুব ইজিলি এখান থেকে যৌগ গঠন করতে পারবা। একটু পরে যৌগ গঠনের পার্ট আছে, আমরা যখন নেগেটিভটা পড়বো, দুইটাকে যখন মিক্স করবো তখন দেখবে এটা কত হেল্প করে। সো আপাতত তুমি একটু মনে রাখো যে কোনটা কত প্লাসে কনভার্ট হয়, কোনটা কত মাইনাসে কনভার্ট হয়। ওকে, ঠিক আছে ঠিক আছে। তাহলে এখান থেকে আর কিছু না বলি ভাই, এই সংজ্ঞাটা একটু কষ্ট করে মুখস্থ করো, তারপরে যতটুকু বোঝানোর বোঝাইছি। হ্যাঁ, নেক্সট পার্টে যাই, চলো 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 চলো। আচ্ছা, এটা যোজনী যোজতারই আর একটা পার্ট। এখানে আমরা এতক্ষণ তো শুধুমাত্র পজিটিভ নিয়ে কথাবার্তা বললাম বা ছোট ছোট মৌল নিয়ে কথাবার্তা বললাম, যৌগ নিয়ে কি আসতে পারে না? এখানে দেখো একটা কথা বলা আছে, যৌগমূলকের নাম। হ্যাঁ, একটু বুঝো কি কথা বলা আছে, যৌগমূলকের নাম। ওকে, এখানে কয়েকটা কথা আছে, আমরা এইটুকুর দিকে তুমি তাকায়ও না। হ্যাঁ, এইটুকুর দিকে তুমি তাকায়ও না, আমিও মোটামুটি না তাকানোর ট্রাই করতেছি। আমরা একটু এই পাশে তাকাই, দেখো দেখা ভয় পাওয়ার কিছু নাই ভাই, মিনিমাইজ করে দেবো, এখান থেকে অনেকগুলো বাদ দিয়ে দিব, সমস্যা নেই। কয়েকটা জিনিস তোমার একটু জানতে হবে ভাই। এটা হচ্ছে অ্যামোনিয়াম প্লাস, এটা হচ্ছে অ্যামোনিয়াম প্লাস আয়ন। কি ভাই? এটা হচ্ছে অ্যামোনিয়াম, এটা তো লেখা আছে স্যার, আবার কেন লিখতেছেন? আরে থাম ভাই, একটু টাইম দে আমারে। অ্যামোনিয়াম প্লাস, হ্যাঁ প্লাস আয়ন বলা হয়, আয়ন তুমি চাইলে লিখে নিতে পারো। এবার কথা হচ্ছে অনেকের মাঝে, তুমি যেহেতু এসএসসি সেকশনে পড়ো, সো এসএসসি সেকশনে আমার একটা ঝামেলা হতো। ঝামেলাটা কী হতো জানো? আমি অ্যামোনিয়া আর অ্যামোনিয়াম প্লাসের মধ্যে গ্যাঞ্জাম লাগাই ফেলতাম। তো আমি তোমার এটা একটু ক্লিয়ার করি, যদি NH3 থাকে এটাকে বলা হয় হচ্ছে অ্যামোনিয়া। হ্যাঁ, লাস্টে আ থাকবে, জাস্ট এই যে এই পর্যন্ত থাকবে, এই পর্যন্ত। ওকে, জাস্ট এই পর্যন্ত থাকবে। আর যদি লাস্টে আসে, আসা মানে কি একটা কথা এক্সট্রা হয়ে গেল না? একটা কি বলে এটা, লেটার এক্সট্রা চলে আসছে না? যদি এক্সট্রা আসে অ্যামোনিয়াম, তার মানে বড় জিনিস। এইটার ক্ষেত্রে 3 ছিল, একটা জিনিস এক্সট্রা আসছে। কি এক্সট্রা আসছে ভাই? এই এক্সট্রা আসলে তুমি একটা হাইড্রোজেন এক্সট্রা নিয়ে আসবে। দেখো NH4 বানাই ফেলছে, আমি দিলাম NH3, ও দিছে NH4। তাহলে এটা মানে যেটা বড় তার নামও বড়, যেটা ছোট তার নাম ছোট। অ্যামোনিয়া এই জন্য NH3, অ্যামোনিয়াম বড় জিনিস এই জন্য NH4, একটা প্লাস এক্সট্রা দিয়ে দিবা, শেষ, এসব ক্লিয়ার। তো এটার ক্ষেত্রে আধান কত ভাই? +1। এটা কি তোমার মুখস্থ করার দরকার আছে? তুমি জাস্ট এগুলা মুখস্থ করো না রে ভাই, তোমার এগুলা এটা বা এটা কোনো কিছু দরকার নেই, নামগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। বিষয়টা খেয়াল করো, তুমি যখন এটা মুখস্থ করবা, তুমি কি এমনি মুখস্থ করবা NH4+, এমনি বলবা না, কি বলবা? অ্যামোনিয়াম প্লাস আয়ন। অ্যামোনিয়াম প্লাসটা কেমন ছিল রে? ছিল হচ্ছে NH4 উপরে একটা প্লাস ছিল। ও জোশ, এইভাবে মুখস্থ করতে হবে। হ্যাঁ, মুখস্থ করার সিস্টেমটা যদি একটু ঠিক রাখতে পারো, তাহলে এখান থেকে খুব বেশি পেইন ফিল করতে হবে না। ওকে, তাহলে যেটা বললাম ভাই, এই যে -2, এই যে -1, এগুলো কই থেকে আসতেছে? এটা তো আসতেছে যে এই জায়গাটা থেকে, ঠিক না? এই যে প্লাস ছিল জন্য +1 হয়েছে, -2 ছিল জন্য 2 মাইনাস ছিল জন্য -2 হয়েছে, মাইনাস ছিল জন্য -1 হয়েছে। এই যে এখানে দুইটা মাইনাস, এই যে -2, এই যে একটা মাইনাস -1, দুইটা মাইনাস -2, একটা মাইনাস -1। তার বিষয়টা তো এটাই। তাহলে তোমার এই চার্টটা কেন মুখস্থ করবা তুমি? এটা থেকে আবার এটা কেমন আসছে দেখো, কত বড় ভণ্ডামি করছে। দেখো আধানের ক্ষেত্রে এখানে +1 দিছে, এখানে শুধু 1 দিছে। আমি তো তোরে বলেই দিলাম, একটা লাইনে বলে দিলাম যে আধান আর যোজনীর মধ্যে পার্থক্য একটাই, সেটা হচ্ছে ওর ক্ষেত্রে তুমি প্লাস মাইনাস দিবা, ওর ক্ষেত্রে দিবা না। সো এত পেইন নেওয়ার তো কিছু নাই। তাহলে আলটিমেটলি আমরা আধান যখন লিখবো তখন প্লাস মাইনাসটা একটু ডিনোট করে দিব, আর যখন আধান লিখবো না তখন ওটা যোজনী হয়ে যাবে। হিসাব ক্লিয়ার? আশা করি হিসাব ক্লিয়ার। ওকে, এবার ভাই একটু মিনিমাইজ করে দেন এখান থেকে। দেখেন ভাই, আপনার এটা কাজে লাগবে। হ্যাঁ, আমি একটু কালারটা চেঞ্জ করি, আমার এই কালারটা চোখে পড়তেছে না কেন জানো? NH4+, অ্যামোনিয়াম প্লাস আয়ন, এটা একটু কাজে লাগবে ভাই। এরপর যদি আসি কার্বনের 2- আয়ন, এটাও কাজে লাগবে। ACO3 এটাকে বলা হয় হাইড্রোজেন কার্বনেট আয়ন, কিছু সময় অনেকে স্টাইল করে বলে বাইকার্বনেট আয়ন। সো এটা আপাতত দরকার নাই, আপনি এটা পড়েন, এটাও লাগবে না আপনার, এটা পড়েন আপনি। তারপরে আপনি ফসফেট আয়নটা একটু পড়েন, হাইড্রক্সাইড আয়নটা পড়েন। এই যে দেখেন ছিল কতগুলা, বানাইছি কতগুলা, প্রায় অর্ধেক বানাই ফেলছি। কিন্তু আপনি এই কয়টা পড়েন, এই কয়টা থেকে যদি আপনার কোয়েশ্চেন না এসে, বাইরে থেকে কোয়েশ্চেন আসে, আপনি আমার কমেন্ট বক্সে এসে যা ইচ্ছা, প্যারা নেই, আমি কাউরে ভয় পাই না। ওকে, তো বিষয়টা হচ্ছে যে তাহলে এই টোটাল 1 2 3 4 5 6, এই 6টা মুখস্থ করতে পারলে, আমি আবার একটু নামগুলো বলে দিই। এদিকে তাকাও না, এটা কিছু নাই, এদিকে কিছুই নাই। হ্যাঁ, কিছুই নাই।
ওকে, দেখা যাচ্ছে না কিন্তু এদিকে কিছু, হ্যাঁ দেখো এটা হচ্ছে অ্যামোনিয়াম প্লাস আয়ন। তুমি অ্যামোনিয়া পড়ছো, NH3 পড়ছো, ওইখান থেকে একটা H বাড়াই দিবা, একটা প্লাস বাড়াই দিবা, অ্যামোনিয়াম প্লাস আয়ন হয়ে যাবে। এরপর কার্বনেট 2 মাইনাস আয়ন। কার্বনেট, এই যে কার্বন আছে অক্সিজেন আছে, কার্বনেট বলো কেন? কারণ অক্সিজেন 3টা আছে তাই, ঠিক আছে? কয়টা থাকলে কি হয়? যেমন 2 থাকলে ডাই হয় না, 3টা আছে, এই জন্য তুমি একটু এট কথাটা বলো, এটা ইন্টারমিডিয়েটে গেলে আরও ভালোভাবে বোঝানো যাবে, আমি তোমার বেশি কনসেপ্টে নিয়ে আসবো না। এরপরে কি আছে ভাই? সালফার অক্সিজেন, এটাকে সালফেট বলো। কার্বন থাকলে কার্বনেট, সালফার থাকলে সালফেট। একটু এগুলো মুখস্থ করতে হবে, এটা বেসিক 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 একটু মুখস্থ করতে হয় ভাই, আর বেসিক কখনো ধোকা দেয় না, হ্যাঁ বেসিক লাইফে কখনোই ধোকা দেয় না। সো অবভিয়াসলি এটা একটু জানতে হবে তোমার। NO3 মাইনাস, এটা কি? নাইট্রেট আয়ন। এরপর PO4 3 মাইনাস, এটা কি? ফসফেট আয়ন। হাইড্রক্সাইড আয়ন অথবা হাইড্রক্সিল আয়নও বলতে পারো, সমস্যা নেই। যাই হোক, এগুলো যখন পড়বে একটু সংকেতগুলো সহ একটু প্লাস মাইনাসটা একটু পড়ো জাস্ট, তাইলে তুমি এখান থেকে নামটাও হয়ে যাচ্ছে তোমার একবারে, এখান থেকে আধানটাও হয়ে যাচ্ছে, আর আধান পারলে তো যোজনে কোনো কথাই নেই, মানে আলটিমেটলি তোমার এরা পারতে হবে, এই বক্সটা পারতে হবে, ঠিক আছে? তাহলে বইয়ের এই জিনিসটা আর একটু মিনিমাইজ করার ট্রাই করছি, যদি বেশি ভালো লেগে থাকে তাইলে ভালো কিছু, যাই হোক বাদ দাও, নেক্সটে আসি। আচ্ছা, এখানে আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। এখান থেকে আমি তোমার অনেক শর্টকাট দিব, বাট প্রথমে শর্টকাট না দিয়ে প্রথম দিকে একটু কঠিনভাবে শেখানো ট্রাই করি। ভয় পাওয়ার কিছু না, একটু থাকো, খিচুড়ি আসতেছে, হ্যাঁ ওকে। সো ফার্স্ট হচ্ছে যোজ্যতা ইলেকট্রন জিনিসটা কি? যোজ্যতা বুঝলাম, যোজ্যতা ইলেকট্রন যদি কেউ আমার, আবারও বলতেছি বারবার, কিন্তু আগের লেকচারে নিয়ে যাচ্ছি তোমার আমি, কারণটা হচ্ছে কি আসলে ভাই গত লেকচারটা যখন আমি পড়াই তখন আমি ফার্স্ট একটা কথা বলছিলাম যে আমাদের কেমিস্ট্রির বেসিক চ্যাপ্টারটা হচ্ছে চ্যাপ্টার 4। সো ওই চ্যাপ্টার থেকে অনেক কিছু লিঙ্ক কইরা এইসব চ্যাপ্টার আসবে আর কি, এইসব চ্যাপ্টারের মধ্যে আসবে, ঠিক আছে? সো দ্যাট ইজ ওয়াই আমি বলতেছি, গত লেকচারও আমি তোমাকে যোজ্যতা ইলেকট্রন সম্পর্কে কথাবার্তা শোনাইছিলাম, তো আজকে আরও ক্লিয়ার করি আগে। আচ্ছা ফার্স্ট আগে শর্টকাট দিই, শর্টকাট, হ্যাঁ নেন দেখেন, এটা গ্রুপ 1, হ্যাঁ ভালোভাবে খাতায় তুলেন। গ্রুপ 1 মানে ওর যোজ্যতা ইলেকট্রন 1। যোজ্যতা ইলেকট্রন জিনিসটাকে ওটা বোঝাচ্ছি, টেনশন নাই, তুমি থাকো। এরপর 2 নাম্বার গ্রুপ কি আছে ভাই? 2 নাম্বার গ্রুপ যে থাক, কিন্তু 2 নাম্বার গ্রুপের ক্ষেত্রে যোজ্যতা ইলেকট্রন 2 পয়রা ফেলাও, খুব ভালোভাবে পয়রা ফেলাও, হ্যাঁ কাপাই দিবা পরীক্ষাতে। যোজ্যতা ইলেকট্রন কত ভাই? 2 নম্বরের ক্ষেত্রে 2। এরপর 3 থেকে এগুলো বাদ দাও, তারপর 13 নম্বর একটু আসো তো ভাই। 13 নম্বরে আপনি কেন আসলেন? 13 কথাটাকে তুমি যদি একটু ঘুরাই ফিরাই লেখো, এটাকে তেরা বলা যায় না? এটাকে কিন্তু তেরা বলা যায়, তেরা বানানো হয় না, তেরা হয়ে গেছে, ম্যাথেরা এই টাইপের সামথিং হয়েছে, সামথিং তুমি বাদ দাও, তুমি এখানে জফাল আকার দিয়ে নিতে পারো। 13 নম্বর গ্রুপ মানে তেরা গ্রুপ, হ্যাঁ। সো আলটিমেটলি এইখান থেকে এই গ্রুপগুলোর ক্ষেত্রে তোমার কোনো কোয়েশ্চেন আপাতত আসবে না, আমি কখনো আশা দেখি নাই বিগত 20 বছরে। সো এরপরেরটা একটু দেখো, 13 নম্বর গ্রুপ মানে হচ্ছে ওর যোজ্যতা ইলেকট্রন 3, তারপর 14 মানে 4, 15 মানে 5, 16 মানে 6, 17 মানে 7, 18 মানে 8। এত বোঝাবুঝির কিছু নাই, অনেক বুঝছো সারা জীবন ধরে, বুঝা পরীক্ষাতে ফেল গেছে, আপাতত দরকার নাই, হ্যাঁ। তাহলে তুমি আপাতত এতটুকু মনে রাখো যে যদি 1 নাম্বার গ্রুপ হয় তাহলে 1, 2 হলে 2, এরপর যদি 13 হয় তাহলে 10 বাদ দাও 3, 14 হলে 10 বাদ দাও 4, এভাবে তুমি করতে মোটামুটি 18 পর্যন্ত যেতে পারো। এবার কথা হচ্ছে ভাই যোজ্যতা ইলেকট্রন জিনিসটা কি? ওইটা না বুঝে আপনি শর্টকাটে চলে গেলেন, বুঝো না, আবেগপ্রবণ বাঙালি, আবেগ একটু বেশি কাজ করে তো। আচ্ছা দেখো, যোজ্যতা ইলেকট্রন জিনিসটা কি? যোজ্যতা কথার মানে হচ্ছে সর্বশেষ শক্তি স্তর, হ্যাঁ সর্বশেষ শক্তি স্তর। ধরো আমি তোমার বললাম সোডিয়াম, এর আগেও বোঝাইছি, এটা দিয়েই আবারও বোঝাই নাও। সোডিয়ামের এটা ফার্স্ট শেল, এটা সেকেন্ড শেল, এটা থার্ড শেল। সোডিয়ামের 3টা শেলে তো মনে থাকে না? তো ফার্স্ট শেলে ইলেকট্রন থাকে 2টা, সেকেন্ড শেলে থাকে কয়টা? 2, 4, 6, 8। বা কলমের কালার চেঞ্জ করতে ইচ্ছা করতেছে না, লাল আমার অনেক ভালো লাগে, দ্যাটস ওয়াই এটাই দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা তাহলে 10টা হলো, সোডিয়াম 11 নম্বর মূল, তার মানে এখানে আরেকটা ইলেকট্রন লাস্ট শেলে থাকবে, ওকে। সো এইটার ক্ষেত্রে যোজ্যতা ইলেকট্রন কয়টা? দেখো তো, লাস্ট শেলে যেটা থাকবে ওটাকে বলা হয় যোজ্যতা ইলেকট্রন। তাহলে ওর লাস্ট শেলে আছে কয়টা? একটা। সো ওর যোজ্যতা ইলেকট্রন 1। এই যে বলছিলাম তোমার সোডিয়ামের ক্ষেত্রে 1 নাম্বার গ্রুপে না বেড়া, তাহলে 1 নাম্বার গ্রুপে থাকলে কত? 1 হয়। কথা বিশ্বাস হয়েছে? আচ্ছা নেক্সট দেখো, এরকম যারে ইচ্ছা তুমি যারে খুশি করো, ওই লাস্ট শেলে যে থাকবে সেই যোজ্যতা ইলেকট্রন, ঠিক আছে? তাহলে যোজ্যতা ইলেকট্রন যদি সংখ্যা, সে সংখ্যাটা কীভাবে দিবা? সংখ্যাটা এভাবে বলবা যে সর্বশেষ কোন একটা মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন বিদ্যমান থাকে তাকে উক্ত মৌলের যোজ্যতা ইলেকট্রন বলে। তোমার এত যদি রবীন্দ্রনাথ হতে ইচ্ছা না করে, তুমি একদম খাস বাংলা লেখা দিবা, কিন্তু রুট কথাটা রাখো যে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা, ওকে ক্লিয়ার আশা করি। আচ্ছা তাইলে এখানে সোডিয়ামটা তো বের করতে পারলা, এইভাবে যদি তোমার এখন আমি কই যে তুমি এটা বের করে দেখো, কিরে এটার, আচ্ছা এটা আগের পর্যায় সারণী, তো এখানে হচ্ছে নিওনিয়াম থাকবে, হ্যাঁ বর্তমান পর্যায় সারণীতে এখানে NH আছে 113 নম্বর মূল নিওনিয়াম। এটা আমার অনেক ফেভারিট একটা মূল, এটার পিছনে অনেক কাহিনী আছে, আমার লাইফের ফার্স্ট এক্সের সাথে এটা নিয়ে একটু ডিবেট লাগছিল, তো এই জন্য এখন এটা মনে আছে। তো আলটিমেট কথা এটা একটু মনে রাখো। আর নেক্সট যদি একটু আসি
এরকম মানে তোমার যাই দিক না কেন তুমি খুব সহজে বের করতে পারবা। আর যদি ইলেকট্রন বিন্যাস করে বের করতে চাও তাহলে করবা, যেমন সোডিয়ামেরটা করলে কি আসবে 1s²। ইলেকট্রন বিন্যাস তো 4 নাম্বার চ্যাপ্টারে খুব ভালোভাবে শেখাইছি। 2s², তারপর কি আছে 2p6, তারপর আছে কি 3s²। ও আচ্ছা বেশি হয়ে গেছে না? হ্যাঁ বেশি হয়ে গেছে। এত দরকার নাই ভাই, এই যে আবেগ প্রবণ, আবেগ বেশি থাকলে মানুষের যা হয় আর কি। তাহলে এখানে 10টা আছে, এখানে একটা দিয়ে দাও, তাহলে এই যে 11টা হয়ে গেছে। হ্যাঁ 11টা হয়ে গেছে। তো 11টা হয়েছে মানে কি, এটা হচ্ছে সোডিয়ামের, এই যে লাস্টে দেখো একটা আছে। এবার আচ্ছা, এখানে একটা কাহিনী আছে বুঝছো। গতবার আমার একটা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট এরকম একটা জায়গাতে ভুল করছিল, আমি তোমার একটু বুঝাই। ও হচ্ছে এইচএসসি 24 ব্যাচ ছিল, আমার প্রায় ধরো যে 1.5 বছর পড়ানো স্টুডেন্ট, অফলাইন স্টুডেন্ট। সো ও একটা ভুল করছিল, ওই ভুলটা আমি একটু তোমার ধরাই দিই যাতে তুমি এই বয়স থেকে ওই ভুলটা না করো। এই যে ফসফরাস 15 নম্বর মৌল, হ্যাঁ পরীক্ষাতে একটা এমসিকিউতে কোয়েশ্চেন আসছিল, একটু বুঝা ট্রাই করো তো একটু জিনিসটা। ভাই ফসফরাস 15 নম্বর মৌল, এটাকে তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো, হ্যাঁ করতে অনেক কিছু করছো, করতে লাস্টে কী পাবা জানো, 3s² পাবা, আর 3p⁻⁴ ফসফরাস 15, তার মানে 3 পাবা। ঠিক আছে, এটা পাবা। এটা শর্টকাটে করলাম, শর্টকাটও শেখাবো ইনশাল্লাহ, টাইম দিও আমারে ইনশাল্লাহ, ভবিষ্যতে তোমাদের সাথে আমার দেখা হলে এগুলো হবে। ওকে, তাহলে ফসফরাস হচ্ছে 15 নম্বর মৌল, 3s², 3p3 পাচ্ছ। এখন এইটার ক্ষেত্রে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি ভাই তোমার অ্যান্সারটা কি আসলে যোজ্যতা ইলেকট্রনের 3 নাকি এই দুইটা মিলে 5 নাকি 2, মানে আলটিমেটলি কাহিনীটা কোনটা? যোজ্যতা ইলেকট্রন এখানে কত? ধরো 1s², 2s², 2p6 দেওয়ার পর 3s², 3p⁻³ আসছে। তো এখন কথা এখানে যোজ্যতা ইলেকট্রন কয়টা? এই 3 অ্যান্সার, এই 2 অ্যান্সার নাকি দুইটার যোগফল অ্যান্সার? অবভিয়াসলি ভাই কিন্তু দুইটার যোগফল অ্যান্সার, হ্যাঁ 5 হবে অ্যান্সার। কারণ এই দেখো ওরও 3 সর্বশেষ শক্তি স্তর বলছে, আমি অরবিটাল বলি নাই, শক্তি স্তর বলছি। তোমার যদি এখানে 3 পর একটা 4 আসতো তাহলে ওই 4 হইতো অ্যান্সার। ঠিক আছে, লাস্টে যে শক্তি স্তরটা থাকবে, মানে এই যে 3 থাকলে 3, 4 থাকলে 4, এখন 3ই আছে 3 বার ধরো, বা 3 আছে 2 বার, তো 2 বার থাকলে ওর উপর যেগুলো থাকবে সব যোগ হয়ে যাবে। 4 আছে 2 বার, তাহলে 4-এর উপর যেগুলো থাকবে ওগুলো সব যোগ হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। ঠিক আছে, আশা করি বুঝছো না? আরেকটা বোঝাবো, কমেন্টও দেখতে পারতেছি না, যেহেতু রেকর্ডেড ক্লাস, চলো আরেকটা বোঝাই, শান্তি লাগবে না, না হলে একটু বড় সড়োটা বোঝাই। দাঁড়াও কী নিব, একটু হার্ড করা যায় কীভাবে কও তো? পটাশিয়াম এটা নিলে কি হার্ড হবে? না, সহজ হয়ে যাবে। ওয়েট, ক্রোমিয়াম নিয়ে দেখি, একটু চেষ্টা করে দেখি। চলো, ক্রোমিয়াম কত ভাই? 24। ক্রোমিয়াম কত? 24। তো আমরা এটা একটু ফুল ইলেকট্রন বিন্যাস করবো, যেহেতু এসএসসিতে পড়ো, খুব বেশি ড্যাম দিয়ে যাওয়া যাবে না, আস্তে ধীরেই যাই। তাহলে 2p6, হ্যাঁ এরপর কি আসে ভাই? 3s², এরপর 3p6, এরপর কি আসে 3d। 4s আসার কথা, ভাইব না যে আবার স্যার ইলেকট্রন বিন্যাস পারে না। হ্যাঁ 4s আসার কথা, আমি 4sটা পরে লিখবো। দেখো বিষয়টা দেখো। তাহলে 3dর উপরে কত আসবে রে ওর? 3dর উপরে ওর আসবে হচ্ছে 4, আর 4s-এর উপরে আসবে হচ্ছে 2। কিন্তু এটা পরবর্তীতে যায় একটু যদি এক্সেপশন হিসেবে কাজ করে, মানে ওই যে স্থিতিশীল হওয়ার জন্য, যার কারণে এখানে 3d 5 চলে আসে, এখানে হচ্ছে 4s 1 চলে আসে। এগুলো আমরা আগের চ্যাপ্টারে দেখছি, সো এখন এগুলো নিয়ে কথা বলবো না। তো ভাই এখানে অ্যান্সার কত কও? এখানে 3 আছে 3 বার, 4 আছে একবার, লাস্ট আছে কি? লাস্ট আছে 4। লাস্ট আছে কি ভাই? লাস্ট আছে 4। এই জন্য এখানে 4-এর ক্ষেত্রে ইলেকট্রন আছে কয়টা? লাস্টে একটা। ও অ্যান্সার। হিসাব ক্লিয়ার? ওকে। এবার যদি এখানে 4s1-এর পরে আবার 4p1 থাকতো বা 4p3 থাকতো, আচ্ছা 4s2 ধরো এখানে, আবার ধরো 4p6 আসছে, এরকম আসলে তখন অ্যান্সার কী হতো? তখন কিন্তু 6 অ্যান্সার হইতো না, কারণ এটাও 4 এটাও 4, সেম জিনিস যদি লাস্টে আসে তাহলে দুটো যোগ করে দিবা, তার মানে অ্যান্সার তখন হয়তো 8। হ্যাঁ আশা করি বোঝাতে পারছে। আর কোনো কথা না বলি, টপিক ক্লিয়ার। নেক্সট টপিক। চলো। এটা এমসিকিউর জন্য শর্টকাট। হ্যাঁ 1 নম্বর গ্রুপ বুঝলে তুমি যে যদি 4 নম্বর চ্যাপ্টারে ক্লাস করো তাহলে তুমি অনেকগুলো ছন্দ জানো। তোমার আমি টোটাল 6টা ছন্দ শেখাইছি 1 নম্বর গ্রুপের, 2 নম্বর গ্রুপের, আবার 13 থেকে 16 নম্বর গ্রুপের। টোটাল ওইখানে 4টা, এখানে 2টা, 6টা ছন্দ শেখানো হয়েছে। ওই ছন্দ জানলে তুমি খুব সহজে 10 সেকেন্ডের মধ্যে গ্রুপ বের করতে পারবা। সো দেখো আগের লেকচারটা, বাদ দাও। নেক্সটে আসি, দেখো টপিক শেষ ওটা। হ্যাঁ রাসায়নিক সংকেত লেখার নিয়ম। আচ্ছা রাসায়নিক সংকেত জিনিসটাকে আমি তোরে বললাম ভাই, তোর কাছে আমি 2টা হাইড্রোজেন দিছি, একটা অক্সিজেন দিছি, এটা হাইড্রোজেন, হ্যাঁ লেখা চায় না হয়ে গেছে রে। 2টা হাইড্রোজেন দিছি, একটা অক্সিজেন দিছি। তো এখন তোরে আমি বললাম এটা দিয়ে তুই কিছু একটা বানা, তুই কি বানাইলি? H2O। তো এখন H2O যে বানাইছি সেটাকে বলা রাসায়নিক সংকেত, এটাকে বলা রাসায়নিক সংকেত। তো এই সংকেত, এই টাইপের সংকেত আমি তোমারে বললাম যে HCl দিয়ে তুমি কিছু একটা বানাও, তো তুমি বললে এটা HCl, তারপর তুমি H2SO4 বানাইলা। তো এই টাইপের যে জিনিসগুলো তুমি বানাচ্ছ, এগুলো বানানোর জন্য যে এগুলো বানানোর পরে যে সংকেতটা ক্রিয়েট হচ্ছে এটাকে বলা রাসায়নিক সংকেত। হ্যাঁ সো রাসায়নিক সংকেত লেখার আবার কিছু নিয়ম আছে, নিয়মগুলো একটু দেখো। 1 নম্বরে, কোনো মৌলের একটি অণুতে যতগুলো পরমাণু থাকে তার সংখ্যাটি
কোনো মৌলের একটি অণুতে যতগুলো পরমাণু থাকে তার সংখ্যাটি মৌলটির প্রতীকের ডান পাশের নিচে ছোট করে লিখতে হবে। মানে আলটিমেট কথা কি, ধরো আমি তোমার ওই যে 20টা হাইড্রোজেন দিছি, আমি তোমাকে বললাম যে আমি তোমাকে 20টা হাইড্রোজেন দিছি, তো তুমি যখন এই 20টা হাইড্রোজেনের সাথে ধরো যে তুমি পানি মেশাইছো, মানে অক্সিজেন মেশাইছো, তো যখন মেশাবা তখন তোমার অবভিয়াসলি এই 20টা হাইড্রোজেনকে মানে হাইড্রোজেন 20 হিসেবে এই যে এইভাবে লিখতে হবে। মানে তুমি যখন 20টা হাইড্রোজেন দিয়ে কোনো একটা যৌগ বানাচ্ছ তখন ওই 20 কথাটাকে মানে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারটাকে হচ্ছে ডান পাশে ছোট করে লিখতে হয়। যেমন এই যে এখানে বললাম না হাইড্রোজেন 2টা ছিল, তো 2টা হাইড্রোজেনকে কেমনে লিখছি আমি, হাইড্রোজেনের নিচে 2 দিছি, ডান পাশে নিচে ছোট করে দিতে হয়, ওইটাই বলছে এখানে। আচ্ছা পাগল বোঝাইছে, বাদ দাও, আমরা ভালো মানুষ, আমরা এসব বুঝবো না। 2 নাম্বার দেখো, একটি মৌলের প্রতীকের পাশে অন্যটির যোজনী লিখতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা একটু বোঝার আছে, বুঝছো, ঝামেলা আছে, আমি একটু বুঝাই বলি তোমার। চলো এই টপিকটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলি। এটা যোজনীরই টপিক, বাট এখানে আলাদাভাবে চলে আসছে। চলো একটু এটা দেখি। বলা হয়েছে একটি মৌলের প্রতীকের পাশে, প্রতীক কি, এই যে হাইড্রোজেন আছে, আচ্ছা ঠিক আছে, তারপরে সামথিং যে কোনো কিছু। ধরো আমি বললাম আচ্ছা অক্সিজেনই নেই, পানি ছাড়া জীবন তো অচল, ঠিক না, তাহলে হাইড্রোজেন অক্সিজেন, আবার ধরো এখানে একটা হাইড্রোজেন আছে, ওকে। কি বলা হয়েছে, যোজনী লিখতে হয় একটির পাশে আরেকটার। আচ্ছা হাইড্রোজেনের যোজনী কত ভাই, +1, হাইড্রোজেনের যোজনী কত ভাই, +1। আচ্ছা এটা চলো একটু আগের লেকচার থেকে বোঝাই আসে, আগের স্লাইড থেকে, হ্যাঁ আগের স্লাইড থেকে বোঝাই। এই যে এইখান থেকে বোঝাইলে এটা পুরো মাখনের মতো বুঝবা ভাই। দাঁড়াও, এটা না, এটারও আগেরটাই যায়, চলো এইটা থেকে বুঝো, চলো মাখনের মতো বুঝবা। দেখো একটু টাইম দিও আমারে, হ্যাঁ দেখো। আচ্ছা ধরো ওর কি +1, ওর মাইনাস, এবার আমি তোমার বললাম তুমি এই দুজনের কানেক্ট করো, হাইড্রোজেন প্লাস আর ফ্লোরিন মাইনাসটা কানেক্ট করো, তো দেখি কেমন পারো। তুমি বললা যে ভাই হাইড্রোজেন প্লাস, এটা তারা বোঝায় হাইড্রোজেন এমন কারোর সাথে যুক্ত হবে যার মাইনাস, মানে ওর একটা প্লাস মানে যার একটা মাইনাস ও তার সাথে যুক্ত হবে, কথাটা বুঝো। পরে বললাম ঠিক আছে ভাই তাহলে তুই ফ্লোরিন মাইনাসের সাথে যুক্ত কর, তো তখন তুমি কি বললা, একটা হাইড্রোজেন প্লাস একটা ফ্লোরিন মাইনাস, এখানে প্লাস একটা এখানে মাইনাস একটা, তাই ডিরেক্টলি তুমি এখানে বলে দিলা যে এই সেফস তৈরি হয়েছে। কিন্তু আমি একটু পরে আমার আবার মন টন ভালো না, তো আমি ঝামেলা করলাম। কি ঝামেলা ভাই, তোরে বললাম ম্যাগনেশিয়ামের সাথে তুই ক্লোরিন অ্যাড করতে দেখি কত পারিস, ম্যাগনেশিয়াম এখানে 2 দেওয়া, তার মানে ও কি 2+ কনভার্ট হবে। তাহলে ম্যাগনেশিয়াম যদি 2+ হয়, দেখো ম্যাগনেশিয়াম যদি 2+ হয়, মাঝে প্লাস, এখানে কি আছে ক্লোরিন মাইনাস আছে, ক্লোরিন মাইনাস, হ্যাঁ। তো ও 2টা প্লাস, তার মানে কি ও বলতেছে আমি 2+, আমি অনেক কষ্ট করে 2+ হয়েছি, তো আমি যার সাথে কানেক্ট হব তার 2- থাকতে হবে। কিন্তু ক্লোরিন বলতেছে ভাই আমার তো -1, আমি তোমার সাথে কিভাবে কানেক্ট হব। তখন ও বলতেছে তোর একার -1, তোরা 2 জন চলে আয়, তাহলে 2 জনে তো 2- হয়ে যায়। তখন কাহিনীটা কি হবে, এখান থেকে যে যৌগটা তৈরি হবে সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম ক্লোরাইড, বাট ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিন থাকবে 2টা। এই 2টা কই থেকে আসলো, এই 2টা কেন আসলো তুমি হয়তো বুঝতে পারছো। জিনিসটা কি, জিনিসটা হচ্ছে যে ওর 2+ আছে, সো ওর সাথে কারো বিক্রিয়া করতে গেলে বা ওর সাথে কেউ সংযুক্ত হইতে গেলে অবভিয়াসলি তারও এখানে 2- আনতে হবে। আরেকটা করে আরও ক্লিয়ার হবে, দেখো অ্যালুমিনিয়াম বেচারা কিন্তু 3+, হ্যাঁ অ্যালুমিনিয়াম কিন্তু 3+-এ কনভার্ট হয়, তো অ্যালুমিনিয়ামের সাথে চলো ব্রোমিনের মেলাই, ব্রোমিন -এ কনভার্ট হয়। তাহলে এই দেখো অ্যালুমিনিয়াম এখানে আছে হচ্ছে 3+, প্লাস এখানে ব্রোমিন আছে কি ভাই, ব্রোমিন আছে হচ্ছে মাইনাস, ওকে। তো অ্যালুমিনিয়াম 3+, ব্রোমিন মাইনাস, অ্যালুমিনিয়াম বলতেছে আমি অনেক কষ্টে 3+-এ কনভার্ট হয়েছি, ফাইজলামও নাকি, তুমি একটা মাইনাস নিয়ে আসবা আর আমরা নিয়ে চলে যাবা, সম্ভব না। তুমি 3 জনের নিয়ে আসো, কেন, তুমি যখন 3 জনের আনবা তখন তোমার 3- হবে, আর 3- সাথে আমি 3+ হিসেবে কানেক্ট হতে পারবো। তো ও কী করবে, তখন 3 জনের নিয়ে আসবে, কেমনে, এই যে অ্যালুমিনিয়াম এই যে ব্রোমিন যখন বসবে তখন এখানে একটা 3 বসাইতে হবে। এই কনসেপ্টটা একটু উল্টাভাবে বোঝা ট্রাই করি চলো তো, কনসেপ্টটাকে আমার মতো করে একটু বোঝা ট্রাই করি চলো তো, দেখি দেখো তো ভাই, একটা প্লাস একটা মাইনাস ডিরেক্ট কানেক্ট হয়েছে, ওর 2+, ক্লোরিন একটা মাইনাস। আমি এটা আরেকবার একটু লিখি তো, ম্যাগনেশিয়াম 2+, তারপরে কি ক্লোরিন একটা মাইনাস। তোমার কিছু বোঝার দরকার নাই, তুমি এতটুকু জানো যে ম্যাগনেশিয়াম আর ক্লোরিন 2টা একসাথে হবে, তার মানে তুমি এটাকে লেখো, এই যে ম্যাগনেশিয়াম এখানে ক্লোরিন, ওর যে 2 আছে না ওর 2 এখানে বসায় দাও, আর ওর যে 1 আছে না ওর 1টা এখানে বসায় দাও। মানে ম্যাগনেশিয়ামেরটা বসাবা ক্লোরিনের পায়ের নিচে, ক্লোরিনের মাথার উপরেরটা বসাবা ম্যাগনেশিয়ামের পায়ের নিচে। এখন 1 না দিলে তো কোনো সমস্যা নাই, তো তুমি এখানে 1 না দিলেও কোনো সমস্যা নেই, হ্যাঁ তুমি এখানে 1টা না দিলেও কোনো সমস্যা নেই। দূর বেশি কাটা যায়, কথাটা কি বোঝাতে পারছি? এটা আরেকটা বুঝলে আরও ক্লিয়ার হবে। এই যে বড়টা দেখো, একটু আগে একটা নিয়ম করলাম, এখানে আরেকটা নিয়ম করতেছে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করে, আমার সমস্যা নেই। এখানে কি আছে, অ্যালুমিনিয়াম 3+ আছে, হ্যাঁ
প্লাস হচ্ছে বি আর মাইনাস আছে। তো তোমার কার সাথে কয়টা যুক্ত হবে এগুলো জানার দরকার নাই, তুমি কি করবা দুইটা আগে লেখা নিবা। কীভাবে লিখবা ভাই, এই যে অ্যালুমিনিয়াম আছে অ্যালুমিনিয়াম লেখো, ব্রোমিন আছে ব্রোমিন লেখো, লেখার পরে এখানে 3 প্লাস এখানে একটা মাইনাস, প্লাস মাইনাস দেখো না, ওর এখানে 3 আছে, 3 কার সাথে আছে, অ্যালুমিনিয়ামের মাথার উপরে আছে, ওইটাকে ব্রোমিনের পায়ের নিচে পাঠায় দাও, একটা আরেকটার উল্টা জায়গায় চলে যাবে। হ্যাঁ, আবার ওর এখানে মাইনাস আছে, এখন মাইনাস না প্লাস তোমার দেখার দরকার নেই, আছে কয়টা একটা, ওই এক চলে যাবে হচ্ছে এইখানে অ্যালুমিনিয়ামের নিচে, কিন্তু এক না দিলে কোনো সমস্যা হয় না, এই জন্য দেই নেই। এই যে এখানেও যা অ্যান্সার আসছিল এখানেও কিন্তু সেই অ্যান্সার আসছে। আমি কি বোঝাতে পারছি? তুমি এখন পরের পেজে যদি একটু আসো, এইটা একটু দেখো, অনেক কাটাকাটি হয়ে গেছে এই জায়গা, খাতায় এত কাটাকাটি করি না, যাই হোক। যেমন প্লাস মাইনাস একটা কানেক্ট করি, চলো এখন এই বড় জিনিস নিয়ে কাজ করি, প্রসিডিউর সেম, এইটা আর ধরো এইটা কানেক্ট করব, ঠিক আছে, এটা প্লাস এটা 2 মাইনাস। আচ্ছা আমি একটু জিনিসটা দেখাই, নিয়মটা খেয়াল করো। হ্যাঁ, NH4 প্লাস NH4 প্লাস, খুবই বেসিক থেকে যাচ্ছে, কিন্তু আমি আসলে এতটা বেসিক থেকে পড়াতে চাই নাই, আমার নিয়ত ছিল না, বাট নিয়তের বাইরে যাও পড়াইতে হচ্ছে যাতে তুমি একটু একদম ডিপলি বুঝতে পারো। আচ্ছা 2 মাইনাস, তো এটা থেকে কি তৈরি হবে, জিনিসটা কি তৈরি হবে দেখো, প্লাস মাইনাস দেখো না, তুমি জাস্ট দুইটাকে কানেক্ট করে দাও। এই পাশে কী ছিল, NH4 ছিল, ওই পাশে কী ছিল, CO3 ছিল। আচ্ছা CO3 ছিল, ওকে। এই যৌগমূলকগুলো লেখার সময় একটু ব্র্যাকেট ইউজ করতে হয়। হ্যাঁ, সো সেকেন্ডটার ক্ষেত্রে একটু ব্র্যাকেটটা ইউজ করো, না করলেও সমস্যা নাই, বাট করলে একটু বেটার দেখায়। অথবা তুমি ফার্স্টেটার ক্ষেত্রেও ব্র্যাকেট ইউজ করতে পারো, যে কোনো একটা করো, কোনটা লাগবে ওটা আমি তোমাকে দেখাচ্ছি। দেখো ভাই, এখানে আছে হচ্ছে +1, হ্যাঁ, এখানে আছে 2 মাইনাস, তো 1 যাবে ওর কাছে, তাহলে এখানে 1 লেখা দরকার আছে নাই, তারপরে তুমি যদি লিখতে চাও তাহলে লিখতে পারো। আর এখানে কি 2টা এই পাশে আসলে লেখার দরকার আছে, অবশ্যই আছে, কারণ 2 এর তো একটা ভ্যালু আছে, ঠিক না? সো 2টা এখানে বসাই দিবা। আর এখানে যে 1টা আছে এটা কেটে দাও, আর 1 যেহেতু বসাইছো, 2 3 তো আর বসাও নাই, তাহলে 1 বসানো যা না বসানো তাই, এই জন্য ব্র্যাকেটটা মুছে দিলে আরও বেশি বেটার হয়। আমি মুছতে গেলে উল্টাপাল্টা হয়ে যাবে, তুমি একটু মুইসা নিও। হ্যাঁ, সো এইভাবে তুমি চাইলে প্রত্যেকটা জিনিসকে কানেক্ট করতে পারো, আশা করি বোঝাতে পারছি। ওকে, সো লেটস মুভ টু দ্য নেক্সট টপিক। এটাও ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এখন আমাদের টপিকের নামটা কি, আণবিক ভার্সেস গাঠনিক সংকেত। ওকে, খুব বেশি হার্ড টপিক না, খুবই ইজি, একটু দেখো দেখো দেখো। আচ্ছা, আণবিক জিনিসটাকে গাঠনিক জিনিসটাকে একটু আমরা ফিল করি আগে, এত বড় করে লেখছে এত মোটা করে লেখছে, অবশ্যই তো এটার একটা গুরুত্ব আছে, ঠিক না? তো এখন বিষয় আণবিক জিনিসটাকে, আসলে আণবিক মানে জিনিসটা অণু দিয়েই কিছু না কিছু হয়েছে। আচ্ছা আচ্ছা, অণু 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 আবার কি, কয়েকটা পরমাণু মিলে তৈরি হয়, যেমন H2SO4, HCl বা H2O, আমাদের পানি যেটা ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না, এই টাইপের সামথিং। দেন কি আছে ভাই, গাঠনিক সংকেত। আচ্ছা, গাঠনিক জিনিসটা কি? আমি বললাম, আমি একটা স্টুডেন্টকে দেখতে গেছিলাম, ও অনেক অসুস্থ, তো আমার ওকে দেখে অনেক রোগা মনে হচ্ছিল। রোগা বা চিকন বা মোটা বা লম্বা, এই জিনিসগুলো কি আসলে, এগুলো তো গঠন, ওই গঠন থেকে গাঠনিক কথাটা আসছে। সো জিনিসটা দেখতে কেমন, সাইজ কেমন, ও আকৃতিটা কেমন, এই টাইপের যদি কথাবার্তা বলো, এটাকে বলা হবে গাঠনিক। আর আণবিক জিনিসটা কি, একটা অণুই আণবিক, ঠিক আছে? আপাতত অণু আণবিক, এটা মনে রেখো, অণুর বৈশিষ্ট্য আর কি। ওকে, চলো একটু হালকা পাতলা বোঝা ট্রাই করি। যেমন আমি তোমার ধরো বললাম CH4, ভাই এটা আণবিক সংকেত নাকি গাঠনিক সংকেত? এটা আণবিক নাকি গাঠনিক সংকেত? কার্বন আছে একটা, হাইড্রোজেন আছে 4টা। আবার এই জিনিসটারে চাইলে তুমি এইভাবেও লিখতে পারো, কার্বনের 4 পাশে 4টা হাইড্রোজেন, কার্বনের 4 পাশে 4টা হাইড্রোজেন লিখতে পারো না? দেখো, এই যে এটা দ্বারা বোঝাচ্ছে যে কার্বনের 4 পাশে 4টা হাত আছে, মানে ইলাবোরেশন বেশি করতেছে, অর্থাৎ তোমার ব্যাখ্যাটা বেশি দিচ্ছে কে, যে ব্যাখ্যা বেশি দেয় সে হয় হচ্ছে গাঠনিক সংকেত, যে ব্যাখ্যা খুবই কম দেয় তাকে বলা হয় আণবিক সংকেত। মানে আমি আমার ছেলের একটা নাম রাখছি, ধরো যে মোটামুটি এই জায়গা থেকে একদম পুরা ওই বিল্ডিং পর্যন্ত এত বড় একটা নাম রাখছি, বাট নাম ডাকার সময় খুবই ছোট একটা নামে ডাকতেছে, ওই ছোট নামটাকে বলা হয় হচ্ছে বেসিক্যালি আণবিক সংকেত। হে, আমি আমার ছেলের কথা বললাম কেন, ছি ভাই ছি, মান সম্মান থাকবে না রে এবার। আচ্ছা, এটা দেখো গাঠনিক সংকেত, তাইলে ওই বড় জিনিসটা হচ্ছে গাঠনিক, আর ওটাকে নিকনেম হিসেবে বা দেখার সময় খুব ছোটোভাবে দেখতেছি, কীভাবে দেখতেছি সেটাকে আমরা বলবো হচ্ছে বেসিক্যালি আণবিক। যেমন এই যে এত বড় একটা জিনিস, এই জিনিসটাকে আমি দেখতেছি কেমনে, এতটুকু, এত বড় জিনিসকে এতটুকু দেখতেছি, বললাম CH4, বাট CH4 যে আসলে এতটুকু জিনিস না, এটা তো অনেক বড় জিনিস, এই যে এরকম জিনিস। তো এরকম একটা জিনিসকে এত শর্ট নেমে রাখতেছি, তাহলে এটা হচ্ছে আণবিক, এটা হচ্ছে গাঠনিক। হ্যাঁ, আশা করি পার্থক্যটা বুঝছে, এখান থেকে সংজ্ঞা আসবে না, এখান থেকে MCQ আসবে না, এখান থেকে জাস্ট তোমার নিজের বেসিক স্ট্রং করার জন্য একটা ফিল্ড নিতে হবে। সো ফিল্ড আমি দিয়ে দিছি, আরও কয়েকটা উদাহরণ দিই, তাহলে আরও মনে হয় বেশি ক্লিয়ার হবে। আমি তোমার বললাম SF6, কী রে, ওয়েট ভাই ওয়েট, টাইম দেখ। হ্যাঁ, SF6, হ্যাঁ, এটা সালফার, এটা ফ্লোরিন, এটা 6, ঠিক আছে? তাহলে সালফারের 4 পাশে 6টা ফ্লোরিন থাকবে, সালফার দাও 4 পাশে 6টা ফ্লোরিন দাও, 1 2 3, না আটলে জ্যামনে সামনে দাও। তোমার আপাতত আমি আকার টাকার নিয়ে কোনো কথাবার্তা বলতেছি না। হ্যাঁ, তোমার জ্যামনে ইচ্ছা তুমি দাও, এদিকে একটা দাও, এদিকে একটা দাও, নাও 6টা ফ্লোরিন হয়ে গেছে। এই যে SF6, কত বড় একটা গঠন। তোমার আর একটু বড় সড়ো করে বলি চলো,
যেমন ধরো এই যে এটা তোমার মনে রাখার দরকার নেই ভাই, হ্যাঁ, জাস্ট আমি তোমার দেখাচ্ছি যে আমি একটু পারি, বুঝছো, একটু পার্টনারের জন্য লিখতেছি। এটা হচ্ছে অর্গানিকের একটা টপিক, এটা ইন্টারমিডিয়েট লেভেলে বেশি কাজে লাগে, তোমার এটা আসবে না কোনোদিন। তুমি জাস্ট একটু দেখো যে দেখো এতটুকু একটা জিনিস, বাট এটাকে যখন তুমি গাঠনিক আকারে লিখবা তখন এটাকে এইভাবে লেখা যায়। এই দেখো, এ মুখস্থ করার দরকার নেই, এটা তোমার আসবে না, ভয় নাই, আমি লিখতেছি, আমি পারি, তাই আমি তোমার দেখাবো না? আমি যে তোমার টিচার, আমি কত কিছু পারি এটা তোমার জানতে হবে না? আচ্ছা, মাফ করে দিও। দেখো CH3, এই যে কার্বনের চারপাশে 3টা হাইড্রোজেন, এই যে দিছি, এইটুকু শেষ। এরপর আবার C আছে, তাহলে এই যে সিটা এখানে লিখলাম। এখানে OOH আছে, এই OOHটাকে এইভাবে লেখা হয়, হ্যাঁ, OOHটাকে এইভাবে লেখা হয়। এগুলো মুখস্থ করতে হয়, এই যে এই পোর্শনটা হচ্ছে মুখস্থর জিনিস, এগুলো ইন্টারমিডিয়েট লেভেলে উঠে বুঝবা। আপাতত মুইসা দিয়ে যাও, দেখাবই না তোমার, তুমি খালি উল্টাপাল্টা কথা কমিয়া। দেখো পরেরটা দেখো। আচ্ছা, টপিক ওটা শেষ। এরপরে কি আছে? অষ্টক এবং দুইয়ের নিয়ম, খুবই 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 ইম্পর্টেন্ট ফর MCQ অ্যান্ড CQ বোথ। MCQ অ্যান্ড CQ বোথ, ইভেন SQ আসতে পারে, তাহলে অ্যান্ড SQ লেখা দিই, সমস্যা কি, কলমে তো কালি আছেই। ওকে, এখানে অনেক কিছু লেখছে, আমরা এগুলো পরে দেখবো। আমি আমার মতো করে আগে বোঝাই ভাই, আমার এগুলো দেখলে খুব বোরিং লাগে। তারপরেও যদি আমি মানে জিনিসটা আমি নিজে লিখছি, সো অবশ্যই অনেক কিছু এখানে বাদ দেওয়া হয়েছে, টেনশন নাই। অষ্টকের নিয়ম জিনিসটা কি ভাই? পর্যায় সারণীতে লাস্ট যে গ্রুপটা আছে, যে কলামটা আছে, ওইখানে কে কে ছিল? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানেশন। টোটাল 7টা মৌল আছে। এই 7টা মৌলের মধ্যে শুধুমাত্র হিলিয়াম কিন্তু 1s2, মানে ইলেকট্রন বিন্যাস করলে লাস্টে 2টা ইলেকট্রন, বাকি প্রত্যেকটার লাস্ট শেলে 8টা ইলেকট্রন, ঠিক না? সো যেহেতু বাকি প্রত্যেকটা লাস্ট শেলে 8টা ইলেকট্রন, সো আমি যদি কোনো একটা মৌলকে ওই 8টা ইলেকট্রন সম্বলিত একটা মৌলে কনভার্ট করতে পারি, এই কথাগুলো কঠিন হয়ে যাচ্ছে, ঠিক না? আচ্ছা, সহজ করে বলি। যেমন ধরো সোডিয়াম হচ্ছে 11 নম্বর মৌল। সোডিয়াম কত ভাই? 11 নম্বর মৌল। এই সোডিয়ামের আগে আরেকটা মৌল আছে, সোডিয়ামের আগে কিন্তু আরেকটা মৌল আছে, কি ছিল ভাই? নিয়ন। নিয়ন হচ্ছে 10 নম্বর মৌল। এই নিয়নের ইলেকট্রন বিন্যাস করলে কিন্তু দেখা যায় যেটা হচ্ছে 1s2, 2s2, 2p6, কয়টা হইলো? 10টা হয়েছে কিন্তু, হ্যাঁ 10টা হয়েছে। তার মানে এইটা হচ্ছে যে আমাদের নিষ্ক্রিয় গ্রুপের মৌল। তার মানে দেখো লাস্টের শেলটা দেখো, এই যে লাস্টের শেল কোনটা? এই যে 2, তাহলে এই যে 2 আর 6, টোটাল 8টা ইলেকট্রন কিন্তু এখানে আছে, 8টা ইলেকট্রন কিন্তু এখানে আছে। তাহলে নিয়নের ক্ষেত্রে যদি 8টা ইলেকট্রন থাকে, সোডিয়ামের ক্ষেত্রে 11টা ইলেকট্রন আছে, নিয়ন 10, সোডিয়াম 11। আমি যদি একটা বাদ দিতে পারি, ধরো আমি এখান থেকে একটা ইলেকট্রন বাদ দিয়ে দিলাম, যদি একটা বাদ দেয়, এটা কিসে কনভার্ট হবে ভাই? সোডিয়াম প্লাসে কনভার্ট হবে। আর এই সোডিয়াম প্লাসই কি এইটা না? সোডিয়াম প্লাস যে জিনিসটা আছে, এইটাই তো বেসিক্যালি আমাদের নিয়ন। তো আলটিমেট কথা যদি আমি এখান থেকে একটু বলা ট্রাই করি, কথাটা হচ্ছে যে কোনোভাবে, মানে এইভাবে প্লাস দিয়ে মাইনাস দিয়ে তুমি নিষ্ক্রিয়তে আসতে পারো, ওইটাকেই বলা হয় অষ্টক নিয়ম। মানে তুমি যা খুশি করো, বাট যদি ওই 18 নম্বর গ্রুপের প্রত্যেকটা মৌলের যে কোনো একটা মৌলের ন্যায় তুমি ইলেকট্রন বিন্যাস বানাইতে পারো, তাহলে আমি ওইটাকে ডিরেক্টলি বলে দিতে পারবো এটা হচ্ছে অষ্টকের নিয়ম। হ্যাঁ, এবার লাইনটা পড়ি, চলো। এবার আর ভয়ের কিছু নাই, একটু দেখি। অনুগঠনকালে কোনো মৌল ইলেকট্রন গ্রহণ, বর্জন অথবা ভাগাভাগির মাধ্যমে, বাবারে বাবা, বিশাল ব্যাপার, মানে এত বড় বড় ওয়ার্ড ইউজ করছে, ভয়ই লাগে। কি বলছে? অনুগঠনকালে কোনো মৌল ইলেকট্রন গ্রহণ, বর্জন অথবা ভাগাভাগির মাধ্যমে তার সর্বশেষ শক্তি স্তরে 8টি, এটা 4 ভাইব না আবার, হ্যাঁ সব বাংলা বলে আবার এটা বাংলা ভাইব না, 8টি করে ইলেকট্রন ধারণের মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে, একেই অষ্টক নিয়ম বলা হয়। আলটিমেটলি আমি যেটা আমার নিজের ভাষায় বোঝাইছি, ওইটা একটু ওরা বইয়ের ভাষায় বোঝাইছে, ঠিক আছে? আশা করি এখন আর কোনো লাইন না বুঝা তুমি ভিডিও দেখতেছো না, আশা করি এই লাইনগুলো একদম ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, এটা শেষ, হ্যাঁ শেষ। দুইয়ের নিয়ম, দ্বৈত নিয়ম বা ডুয়েট নিয়ম বলা হয়, বা দুইয়ের নিয়ম বলা হয়। নিয়মটা একটু দেখো, মানে আলটিমেট কথা হচ্ছে কি, এই দুইয়ের নিয়ম বলতে তুমি একদম শর্টকাটে যে জিনিসটা বুঝবা, সেটা হচ্ছে জোড়ায় জোড়ায় থাকতে হবে। যেমন আমি তোমারে বললাম ভাই, আমি তোমারে বললাম হচ্ছে ধরো SF5, ঠিক আছে, এইটা কি দুইয়ের নিয়ম মেনে চলে? একটা কোয়েশ্চেন করলাম, আগে কোয়েশ্চেন দিয়ে সলভ করো, টার্গেটটা ফিক্সড করো, টার্গেটটা সলভ করো, দেন দেখবা যে এখানকার এই সংজ্ঞাগুলো এগুলো একদম পানি ভাত হয়ে গেছে। সো একটু দেখো, এত বড় একটা জিনিস দিছি কিন্তু আমি, হ্যাঁ ফার্স্টে বড় জিনিস দিছি, এইটার একটা উদাহরণ আছে, এটাও করাবো, টেনশন নাই, আগে শেষ করে নি। হ্যাঁ, SF5 সালফার, ফ্লোরিন আর 5, মানে সালফার 5টা ফ্লোরিন, এই টাইপের সামথিং একটা নাম হবে, নাম নিয়ে তোমার এখন টেনশন নাই। তাহলে এইটার ক্ষেত্রে আসলে এটা দুইয়ের নিয়ম মানে কিনা আমি চেক করবো কিভাবে? এটা চেক করার জন্য ভাই আমি তোমার একদম খুবই সুন্দরভাবে একটা ওয়ে বলে দিই। তোমার এই অষ্টক নিয়ম আর দুইয়ের নিয়ম থেকে যতগুলো কোয়েশ্চেন আসবে, এই কোয়েশ্চেনগুলো তুমি যদি অ্যান্সার করতে চাও, তোমার ফার্স্ট আগে তুমি ইলেকট্রন বিন্যাসটা করে নিবা, তারপর তুমি লাস্ট শেল ইলেকট্রনগুলো একটু দেখবা। যেমন আমি সালফার ইলেকট্রন বিন্যাস যদি করি, কই করবো, এখানে করি, দেখো সালফার ইলেকট্রন বিন্যাস করলে কি আসবে জানো? 3s²
3p⁴ লাস্ট শেলে এটা আসবে, ঠিক আছে। আমার মুখস্থ হয়ে গেছে করাইতে করাইতে, এখন তুমি যদি করাইতে করাইতে বা করতে করতে মুখস্থ করতে পারো তাহলে এত সহজে লিখতে পারবা। তাহলে দেখো বিষয়টা, সালফার হচ্ছে 3s2 আসবে, 3p⁴ আসবে। আবার ফ্লোরিন করলে 2s2 আসবে, 2p⁴ প্রবাবলি 5 আসে ফ্লোরিনের, হ্যাঁ 5 আসবে। আচ্ছা তাহলে এখানে একটু খেয়াল করো তো ভাই, ওর আছে লাস্ট শেলে কয়টা, সালফারের হচ্ছে এখানে 4 আর 2 6টা, ওর আছে হচ্ছে 5 আর 2 7টা। আচ্ছা 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 5 আর 2 7টা, ওকে। তো এখন বিষয়, একটা সালফারের চারপাশে টোটাল 5টা ফ্লোরিন আছে। জিনিসটাকে যদি একটু আঁকা ট্রাই করি, ধরো মাঝখানে সালফারকে রাখছি, হ্যাঁ এটা একদম সালফারের লাস্ট শেল, আমরা দেখতে পারতেছি এটা ফার্স্ট, বাট এটা ধরে নাও আপাতত লাস্ট শেল। সো সালফার লাস্ট শেলে ছিল কয়টা, 6টা ছিল। তাহলে আমি একটু 6টা আঁকাই নিব, ঠিক আছে, 2 4 ধরো 6। এবার এই 6টার সাথে 6টা ফ্লোরিনকে অ্যাড করে দাও। ফ্লোরিনের কিন্তু 7টা ইলেকট্রন, ওর অষ্টক পূরণ করার জন্য লাগবে আর একটা ইলেকট্রন। এত বোঝাবুঝির দরকার নাই, আচ্ছা তোমার না এত বোঝানো যাবে না, চলো আরও শর্টকাটে বোঝাই, চলো চলো চলো। দেখো এটা সালফার, সালফার লাস্ট শেল ইলেকট্রন আছে কয়টা ভাই, লাস্ট শেল ইলেকট্রন আছে হচ্ছে এই যে 2 4 6। চিত্রগুলো কেমন আঁকাবো আমি তোমার একটু দেখাই দিচ্ছি, হ্যাঁ সিকিউতে আরও দেখাবো, তো এখন দেখাই দিচ্ছি। দেখো আচ্ছা এখানে তাহলে দেখো সালফারের ক্ষেত্রে আমরা লাস্টে শেলে ইলেকট্রন পাইছিলাম হচ্ছে টোটাল 6টা, 2 4 6 7টা হয়ে গেছে রে, ওকে 2 4 এখানে হচ্ছে 6টা, হ্যাঁ। তো এই 6টা ইলেকট্রন, এখানে ফ্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন হচ্ছে লাস্ট শেলে 7টা, ফ্লোরিন কানেক্ট হয়েছে কয়টা ভাই, 5টা। আচ্ছা এটাকে এভাবে না বোঝায় চলো আরেকটা সিস্টেমে একটু বোঝাই। দেখো 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 এটা অন্য ওয়েতে বোঝাই, এভাবে বোঝাতে গেলে এটা চিত্রটা অনেক বড় হয়ে যাবে, আর এত বড় চিত্র জীবনও তোমার জীবন মানে এক্সামে দিবে না, আমি তোমাকে ছোটো করে একটু বোঝাই দিই। সালফার ভাই লাস্টে সেলে কয়টা ইলেকট্রন আছে, 6টা, বুঝো বুঝো বুঝো। সালফারের লাস্টে ছিল 6টা, ফ্লোরিন কানেক্ট আছে কয়টা, 5টা। তাহলে টোটাল এখানে যদি আমরা একটু হিসাব করি, ইলেকট্রন আসতেছে কয়টা ভাই, 11টা, হ্যাঁ ইলেকট্রন আসতেছে কয়টা, 11টা। আচ্ছা এখন SF5 ক্ষেত্রে 11টা ইলেকট্রন আসছে, সেটা জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। তাহলে তুমি কি এখানে বলতে পারবা যে 4 জোড়া বা 5 জোড়া আছে, এরকম কিছু তো বলা সম্ভব না। তো যদি এরকম কিছু বলা সম্ভব না হয় তখন ওটাকে তুমি ডিরেক্টলি বলে দিবা এটা 2 এর নিয়ম মানতেছে না। আবার এখানে দুটো উদাহরণ দেওয়া আছে, দেখো একটা হচ্ছে BeCl2, দেখি এটা মানে কিনা। বেরিলিয়াম, ওর ইলেকট্রন বিন্যাসটা একটু করো, 1s² 2s², ঠিক না, বেরিলিয়াম 4 নম্বর মূল, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম 4 নাম্বার। সো ইলেকট্রন বিন্যাস করলে এটা আসবে। তাহলে লাস্ট শেল কোনটা, এটা, এখানে ইলেকট্রন আছে কয়টা ভাই, 2টা। তাহলে ওর লাস্ট শেল যোজ্যতা ইলেকট্রন প্লাস এখানে ক্লোরিন যুক্ত আছে কয়টা, 2টা, এই জন্য 2 + 2 দাও, তাহলে এখানে কত আসতেছে 4। তার মানে এখানে 2 জোড়া আছে। সো তুমি 2 এর নিয়ম ফলো করতে পারতেছো। মানে তুমি যদি জোড়া বলতে পারো যে এত জোড়া আছে অত জোড়া আছে, তাহলে তুমি বলে দিবে এটা 2 এর নিয়ম ফলো করে। আবার এখানে একটু দেখো তো, এটা দেখো তো SF6, এটা শর্টকাটে করতেছি, হ্যাঁ তুমি এভাবে করলেও মার্ক পাবা, ডাজেন্ট ম্যাটার, একদম ক্লিয়ারলি মার্ক পেয়ে যাবে। আচ্ছা সালফার দেখো, সালফার লাস্ট শেলে এই যে হেভাবে ইলেকট্রন বিন্যাস করবা আগে, করার পর দেখাবা যে এখানে টোটাল 6টা ইলেকট্রন আছে, তার সাথে 6টা ফ্লোরিন যুক্ত হয়েছে, তাহলে 6 + 6 টোটাল কয়টা ইলেকট্রন হলো, ডিরেক্টলি 12টা। তার মানে সালফারের যোজ্যতা স্তরে SF6 ক্রিয়েট করার পরে বা তৈরি করার পরে টোটাল ইলেকট্রন থাকে কয়টা ভাই, 12টা। তো যদি 12টা থেকে থাকে তাহলে কাহিনীটা কী হবে, এখানে 6 জোড়া বলা যাবে। সো এই জন্য এটাও দত্ত নিয়ম মেনে চলে। এটা আরও ক্লিয়ার হবে যখন আমরা সিকিউ সলভ করবো, হ্যাঁ টেনশন নাই, ওকে। এরপর এখানে কি ছিল ভাই, 8টি করে ইলেকট্রন থাকলে এটা তো পড়ানো হয়েছে। এই যে CH4 এটা পড়ানো হয় নাই, এটা আসলে কিভাবে আমাদের এই নিয়মটা মেনে চলে, অষ্টক নিয়ম একটু খেয়াল করে চলো। এটার ক্ষেত্রেও সেম প্রসিডিউর ফলো করলেই হবে। CH4 দেখো, অষ্টক বললে ভাই 8টা থাকতে হবে, অষ্টক বললে লাস্টে 8টা থাকতে হবে, 7ও থাকা যাবে না, 9ও থাকা যাবে না। আর যখন দৈত্য বলবে তখন জোড়ায় জোড়ায় কনভার্ট করা যায় কিনা এটা একটু দেখতে হবে, যে 5 জোড়া বা 3 জোড়া বা 2 জোড়া এটা, হ্যাঁ। তো এখানে CH4 এর ক্ষেত্রে কার্বন কত ভাই, কার্বন হচ্ছে 6, তাহলে তুমি যদি 1s² 2s² তারপর 2p2 দাও, এই যে এটাই তো কার্বন, ঠিক না। তো লাস্টের ইলেকট্রন কয়টা দেখো তো, 2 আর 2 4টা, তাহলে কার্বনের 4 প্লাস হাইড্রোজেন 4টা কানেক্ট হয়েছে, তার মানে ওরও 4, 2টা মিলে হলে কত 8। তাহলে এই যে অষ্টক নিয়ম ফিল আপ করতেছে। অর্থাৎ যদি ইলেকট্রন বিন্যাসটা 18 নম্বর গ্রুপের যে কারো মতো হয়, যে কারো মতো, তাহলে ওটাকে আমরা বেসিক্যালি বলবো হচ্ছে আমাদের ডিরেক্টলি অষ্টক নিয়ম। হ্যাঁ আশা করি নিয়মগুলো বুঝছো। নেক্সট টপিকে যাই, ক্যাটায়ন ভার্সেস অ্যানায়ন। খুব বেশি কথা বলবো না এটা নিয়ে, হ্যাঁ খুবই শর্টলি ছোটোখাটো 2-3টা কথা বলেই নেক্সট টপিকে চলে যাবো। এটা খুব বড় একটা টপিক না। ক্যাটায়ন হচ্ছে ধরো এরকম আছে, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাসে কনভার্ট হয়েছে, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাসে কনভার্ট হয়েছে, যে এটাকে বলা হয় ক্যাটায়ন। কোন একটা ধাতু ইলেকট্রন ত্যাগ করে পজিটিভ আয়নে পরিণত হলে ওই পজিটিভ আয়নকেই বেসিক্যালি স্টাইল করে বলা হয় ক্যাটায়ন।
আবার যদি কোনো কিছু নেগেটিভে পরিণত হয়, যেমন ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করছে করে ক্লোরিন মাইনাসে পরিণত হয়েছে, নেগেটিভে পরিণত হলে ওটাকে বলা হয় অ্যানায়ন। যদি ক্যাটায়ন অ্যানায়ন নিয়ে খুব বেশি পরিমাণে প্যাচ লেগে থাকে তাহলে একটু এটা ক্লিয়ার করা যায় কীভাবে, একটু দেখো হ্যাঁ। তুমি একটা কথা মনে রাখবা, আজ থেকে প্রায় ধরো 300-400 বছর আগে, বুঝছো, আমার একজন অনেক শুভাকাঙ্ক্ষী ছিল। আমি 2016 সালের দিকে ধরো যে একবার একটা ছোটোখাটো ওই টাইপের রিলেশনশিপে জড়াই গেছিলাম। তো ওই সময় হচ্ছে কাহিনী হয়েছে কি জানো, মানে ধরো যে একজনের সাথে আমার অনেক বেশি কন্ট্রাডিকশান ক্রিয়েট হয়ে গেছিলো। তো তার নামটা ছিল হচ্ছে রিয়া, বুঝছো, ওই সময় এই নামটা অনেক ফেমাস ছিল। এখন যেমন সাদিয়া, সুমাইয়া এগুলো ফেমাস, তখন রিয়া নামটা ফেমাস ছিল, হ্যাঁ। তো ওই রিয়ার আবার একটা মানে বডি পার্টস আমার অনেক বেশি ভালো লাগতো, ডোন্ট বি নেগেটিভ। বিষয়টা এরকম যে মানে ওর কাঁধে মাথা রেখে মাঝে মাঝে ঘুমাইতাম, তো কাঁধ কথাটা এখনও মনে আছে। তো আমি কথাটা একটু লিখবো, রিয়ার কাঁধ, হ্যাঁ, রিয়ার কাঁধ। এটা কেন লিখলাম, ওই যে বললামই তো আজ থেকে কয়েকশো বছর আগের ঘটনা, আমার অনেক ভালো লাগে ঘটনাটা। সো রিয়ার কাঁধের জিনিসটা লেখার রিজনটাকে তুমি এই কথাটা একটু মনে রাখলে পরে তাহলে তোমার আর এই মানে ক্যাটায়ন অ্যানায়ন নিয়ে আর ঝামেলা হবে না। দেখো রিতে হচ্ছে ঋণাত্মক ভাই, দেখো হ্যাঁ, রিতে হচ্ছে ঋণাত্মক, আতে হচ্ছে অ্যানায়ন, হ্যাঁ, আতে হচ্ছে অ্যানায়ন। তার মানে ঋণাত্মক মানেই অ্যানায়ন, হ্যাঁ। শেষ। ক, এই কতে হচ্ছে বেসিক্যালি ক্যাটায়ন, আর এই ধতে হচ্ছে ধনাত্মক, তার মানে ক্যাটায়ন ধনাত্মক। দুইটা আলাদা আলাদা ওয়ার্ড না, তাহলে দুইটা আলাদা আলাদা ওয়ার্ডের মাধ্যমে দুইটা জিনিস মুখস্থ করা যায়। রিয়া মানে হচ্ছে ঋণাত্মক অ্যানায়ন, আর কাঁধ মানে হচ্ছে ক্যাটায়ন ধনাত্মক চার্জ মানে ক্যাটায়ন, ঋণাত্মক চার্জ মানে অ্যানায়ন। আশা করি এই টপিক নিয়ে ঝামেলা হবে না। চলো নেক্সট টপিক, রাসায়নিক বন্ধন জিনিসটা কি, ওই যে চ্যাপ্টার নামটাই যেটা দেওয়া হয়েছে, রাসায়নিক বন্ধন বলতে ওই যে সোডিয়ামের সাথে ধরো যে ক্লোরিন মিশতেছে বা ক্লোরিনের সাথে ক্লোরিন মিশতেছে, যে কোনো কিছুর সাথে কিছু মিশে একটা বড় যৌগ তৈরি করতেছে, সেটাকে আমরা বেসিক্যালি বলি রাসায়নিক বন্ধন, ঠিক না? সেখানে বলা হয়েছে কেন গঠিত হয়। মেইন কথা হচ্ছে কি, এই যে ফ্লোরিন, ওর কি খায় দায় কোনো কাজ নাই, মানে ফ্লোরিনের লাস্টে সেল ইলেকট্রন থাকে কয়টা? আচ্ছা ফ্লোরিন না, একটু ওর বড় ভাইরে দেই, ক্লোরিন রে দেই, 17 নম্বর মূল, ঠিক না? ওর লাস্টে ইলেকট্রন থাকে কয়টা? 7টা ইলেকট্রন কিন্তু থাকে। তাহলে ওর কি খায় দায় কোনো কাজ নেই, বিক্রিয়া কেন করবে বা অন্য কারোর সাথে কানেক্ট কেন হবে? ও কিন্তু হাইড্রোজেনটা দেখলেই হাই বলবে, কেন জানো? হাইড্রোজেন প্লাস ও মাইনাস, মানে বিষয়টা এরকম না যে উল্টা জেন্ডার হওয়ার কারণে বেসিক্যালি হাই বলবে, বিষয়টা এরকম কিছুই না। এইখানে বিষয়টা হচ্ছে যে মানে ধরো যে ওর হচ্ছে একটা ইলেকট্রন পাইলে ও হিলিয়ামের মতো হইতে পারবে, হ্যাঁ, চাহিদা আছে সবার মনেই। দেখো ও একটা ইলেকট্রন পাইলে হিলিয়ামের মতো হইতে পারবে, আর ও একটা ইলেকট্রন ছেড়ে দিলে, কি বললাম পাইলে, হ্যাঁ, এটা হতে পারবে। আর ও যদি একটা ধরো যে নেগেটিভ, মানে কি ক্লোরিন মাইনাস, তার মানে কি আসলে মাইনাস মানে কি আধিক্য নাকি কম? মাইনাস মানে হচ্ছে গ্রহণ করা, তার মানে এ বেচারা যদি কোনো মতো ওর সাথে মিশতে পারে তাইলে কিছুক্ষণের জন্য ও যদি একটা ইলেকট্রন পায়, তখন ও ক্লোরিন থেকে আর্গনে কনভার্ট হতে পারবে না, ক্লোরিন থেকে কিন্তু আর্গনে কনভার্ট হতে পারবে, ঠিক আছে? সো ও কিন্তু ওর সাথে যে নিষ্ক্রিয় আছে তার মতো হইতে চাচ্ছে, আবার ওর সাথে যে নিষ্ক্রিয় আছে ও তার মতো হইতে চাচ্ছে, তার মানে ও হইতে চাচ্ছে হচ্ছে বেসিক্যালি আর্গন, হ্যাঁ। সো এখন দুইজন যদি কানেক্ট হয়ে যায় তাহলে কিছুক্ষণের জন্য ধরো যে হাইড্রোজেনের একটা ইলেকট্রন ছিল, এই যে এখানে একটা ইলেকট্রন আছে, আবার ক্লোরিনের যে লাস্ট ছেলে 7টা ইলেকট্রন ছিল, ক্লোরিন ধরো এখানে বসছে, ক্লোরিন এই যে 1 2 3 4 5 6, এই যে 7টা ইলেকট্রন। এখন এই ইলেকট্রনটা তো আসলে এই যে দুইজনের মানে কি বলে বন্ডিং পয়েন্টেই আছে, তার মানে কি হাইড্রোজেনের এখানে একটা ইলেকট্রন ছিল আর একটা ইলেকট্রন মিলেও হিলিয়ামের মতো হয়ে গেছে, নিজের এখন হিলিয়াম ফিল করতেছে। আবার ওর একটা ইলেকট্রন কম ছিল, সো ও এখন কিসের মতো ফিল করতেছে? দেখো লাস্টে ছেলে 8টা আছে, তার মানে 18 নম্বর মৌলের মতো ফিল করতেছে, মানে কি বলে ওটারে আর্গনের মতো ফিল করতেছে, বা দুইজনে নিষ্ক্রিয় হয়ে গেছে, এখন এরকম একটা ফিল পাচ্ছে। আসলে হয়েছে কিনা ওটা নিয়ে রিসার্চ করা হবে। সো আলটিমেটলি এরকম যে ফিলটা পাচ্ছে দুইজন, এটা কিন্তু লাস্ট শেল, হ্যাঁ, এটা ফার্স্ট শেল না, মাঝে আরও 2টা শেল আছে, ওকে। সো লাস্ট শেল ওটা। তাহলে যেটা বলতেছিলাম, এখন দুইজনই কিন্তু একটা ফিল পাচ্ছে নিষ্ক্রিয় হওয়ার, এই নিষ্ক্রিয় হওয়ার জন্য মানে স্থিতিশীলতা অর্জন করার জন্যই বেসিক্যালি আমাদের এই কাজটা ঘটে। অর্থাৎ এই রাসায়নিক বন্ধন কেন গঠিত হয়, এই কথাটার অ্যান্সারটা হবে হচ্ছে অষ্টক ও দ্বৈত নিয়ম পূরণ করার জন্য, বা 2 এর নিয়ম পূরণ করার জন্য, হ্যাঁ, 2 এর নিয়ম মেনে চলার জন্য। এটার ডিরেক্ট অ্যান্সার হচ্ছে 2 এর নিয়ম মানতে। এই কথাটাকে এভাবে কেন লেখা হচ্ছে, মানে টপিকটা আলাদাভাবে হাইলাইট করার রিজন আছে ভাই, এমসিকিউ আসে এখান থেকে, বুঝছো? তাহলে অষ্টক ও 2 এর নিয়ম মানতে, এই কথাটাকে আমি এভাবে লিখতে পারি। এখন ওরা কি এতটাই ভালো খামোখা কি মানবে? না, ওদের মধ্যে স্বার্থ আছে। স্বার্থটা কি ভাই? স্থিতিশীলতা অর্জন করতে। তুলে নিও একটু, ভবিষ্যতে কাজে লাগবে। অথবা নিষ্ক্রিয় হতেও বলতে পারো।
নিষ্ক্রিয় হতেও বলতে পারো। হ্যাঁ, তাহলে এটা নিয়ে আর কথা না বলি, শেষ। নেক্সট টপিক আসি। কি আছে? আয়নিক বন্ধন ভার্সেস সমযোজী বন্ধন। ওকে ওকে ওকে, একটু কুল ডাউন হই, চলো। আয়নিক বন্ধন আর সমযোজী বন্ধন, এই দুইটা বন্ধন তোমার এই অধ্যায়ের সিকিউ এর মূল মন্ত্র। সত্য কথা এটা। কারণটা কি ভাই? একটু দেখো, আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন থেকে যে কয়েকটা টপিক এইটুকু আর এইটুকু জায়গার মধ্যে পড়াবো, ওগুলো থেকেই তোমার সিকিউ এর গ আর ঘ নাম্বারগুলো আসবে। আমরা একটু পর তো প্রমাণও দেখবো। খুব বেশি সিকিউ বা এমসিকিউ সলভ করবো বিষয়টা এরকম না, বাট এই বেসিকগুলো আসলে কতভাবে সিকিউতে আসতে পারে ওইটা একটু দেখবো, ঠিক আছে? তাহলে ফার্স্ট এখানে একটু দেখো, আমি সমযোজী নিয়ে আগে কথা বলি। এই পাশে সমযোজী, এই পাশে আয়নিক বলা হয়েছে। দুই বা ততোধিক পরমাণুর মধ্যে ইলেকট্রন বিনিময়ের মাধ্যমে, এত বোঝাবুঝির কিছু নাই, দুই বা ততোধিক পরমাণুর মধ্যে যদি ইলেকট্রন, মানে লাস্ট শেলের যে ইলেকট্রনগুলো থাকে ওগুলা বিনিময়ের মাধ্যমে বা শেয়ারিংয়ের মাধ্যমে, তোমরা তো বাংলা বুঝো না, ইংলিশ ভালো বুঝো, তো শেয়ারিংয়ের মাধ্যমে যদি কখনো কোনো বন্ধন গঠিত হয় ওইটাকে বলবা হচ্ছে সমযোজী বন্ধন। আর শেয়ারিংয়ের মাধ্যমে না গঠিত হয়ে যদি কখনো আদান প্রদান, মানে ওরটা ওরে দিয়ে দিছে আবার ওরটা ও নিয়ে নিছে পুরোপুরিভাবে, তো এই টাইপের বন্ধনগুলোকে বেসিক্যালি বলতে হবে আয়নিক বন্ধন। কিভাবে কি হয় একটু দেখবো। তার আগে এইখান থেকে আমি তোমার দুইটা কথা একটু বলি ভাই। দেখো, সমযোজী বন্ধন, এই কথা দুইটা সারা জীবন কাজে লাগবে। আমি ফার্স্ট আগে স্টার্ট দিলাম। হ্যাঁ, দেখো, যদি কেমিস্ট্রি নিয়ে পড়ো ভবিষ্যতে বা যতদিন পড়বো ততদিনই কাজে লাগবে। এই যে সমযোজী বন্ধন আছে না, এটা হচ্ছে অধাতু প্লাস অধাতুর বন্ধন। ধাতু অধাতু একটু চিনতে হবে, হালকা একটু চিনতে হবে। হ্যাঁ, অধাতু প্লাস অধাতুর বন্ধন, অধাতু প্লাস অধাতুর বন্ধন যদি এরকম আসে ওইটাকে তুমি বলবো হচ্ছে সমযোজী বন্ধন। আর আয়নিক বন্ধনটা হচ্ছে ধাতু প্লাস অধাতু। আমি এখান থেকে তোমাকে সিকিউরের জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাব। হ্যাঁ, এটা হচ্ছে ধাতু প্লাস অধাতুর বন্ধন। মানে যখন দুইটা অধাতু কানেক্ট হবে, দুইটা অধাতু মানে কি ভাই? হাইড্রোজেন অধাতু তুমি জানো। আচ্ছা, আমি হালকা একটু চেনায় নেই। ওই যে পর্যায় সারণীর বাম দিকে ফিল করো, পর্যায় সারণীর বাম পাশে ওই যে হাইড্রোজেনের একটা গ্রুপ আছে, বিরিয়ানি মুগলাই কাবাবের একটা গ্রুপ আছে, 1 আর 2 নম্বর গ্রুপ যেগুলো, এগুলো সবাই হচ্ছে ধাতু, হাইড্রোজেন বাদে। ও হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় চোর, মানে সর্বোচ্চ পরিমাণ ধাতব বৈশিষ্ট্য সম্পন্ন মৌলগুলোর মধ্যেও একমাত্র অধাতু, বুঝছো? যাই হোক, এটার রিজন আছে, রিজন ইন্টারমিডিয়েটে ব্যাখ্যা পাবা হয়তো তোমরা। তাহলে যেটা বলতেছিলাম, ফার্স্ট আর সেকেন্ড গ্রুপ এগুলো হচ্ছে ধাতু, আর লাস্টের দিকেরগুলো হচ্ছে অধাতু। এটা একটু মনে রেখো, যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো হচ্ছে সর্বোচ্চ লেভেলের অধাতু, সর্বোচ্চ লেভেলের। ওকে, আর লাস্টটা তো নিষ্ক্রিয়, এটার তো কোনো কথা নাই। তাহলে আমি যে তোমাকে বলি, এটা একটা উদাহরণ দেই, তাহলে উদাহরণটা কী হবে ভাই? Cl2। উদাহরণ কী হবে? F2। উদাহরণ কী হবে? Br2। এগুলো সবচেয়ে নিখুঁত উদাহরণ। মানে একই জিনিস দুইবার কানেক্ট হয়েছে, দুইবার কানেক্ট হয়ে অধাতু প্লাস অধাতু। এই যে ক্লোরিন 2 মানে কি আসলে? মানে হচ্ছে ক্লোরিন প্লাস ক্লোরিন না? হ্যাঁ, এটা অধাতু, এটা অধাতু। তাহলে এইটা বেসিক্যালি কী হয়ে গেল? এটা হচ্ছে সমযোজী। আরেকটা কথা একটু মনে রেখো, এখান থেকে একটা কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে পানি। পানি কিন্তু একটু সমযোজী টাইপের। হ্যাঁ, পানি হচ্ছে পোলার সমযোজী, পানি পোলার সমযোজী। এই কথা একটু মনে রেখো এক্সট্রা করে এমসিকিউ এর জন্য। এটার কারণটা আমি তোমার ব্যাখ্যা করতেছি, ওয়েট। পানি হচ্ছে পোলার সমযোজী, ঠিক আছে ভাই? ওকে, এই পাশে যদি একটু আসি, ধাতু অধাতুর মধ্যে, যেমন ধরো যে আমি তোমার বললাম কী বলে ওটারে, পটাশিয়াম। পটাশিয়াম কই আছে? 1 নম্বর গ্রুপে, সেটা ধাতু। প্লাস আমি তোমার অধাতুর কথা বললাম Cl, এখান থেকে কী তৈরি হলো? KCl, পটাশিয়াম ক্লোরাইড। বা সোডিয়ামের সাথে ক্লোরিন মিললে সোডিয়াম ক্লোরাইড, এগুলো সবই কিন্তু আয়নিক বন্ধন উদাহরণ। তার মানে আলটিমেট কথা, এই কথাটা আবারও বলতেছি, খুব ভালোভাবে মনে রাখো যে এমসিকিউ সলভ করো বা সিকিউ সলভ করো, যখন তুমি আয়নিক যৌগ আর সমযোজী যৌগটা চিনতে পারবা, তখন তোমার যে কোনো কোয়েশ্চেন সলভ করা অনেক ইজি হয়ে যাবে। আয়নিক চিনবা কীভাবে? ধাতুর সাথে অধাতু থাকলে ওটা আয়নিক, কোনো কথাবার্তা নাই। আমরা অনেক এমসিকিউ দেখবো এখান থেকে। তারপরে অধাতুর সাথে অধাতু থাকলে ওটা হচ্ছে সমযোজী। হিসাব ক্লিয়ার, আর কোনো কিছু বোঝার দরকার না। এখন হয়তো ভাবতে পারো ভাই, ধাতুর সাথে ধাতু থাকলে কী হবে? ধাতু প্লাস অধাতু, অধাতু প্লাস অধাতু, দুইটা বোঝাইছেন। বাট ধাতু প্লাস ধাতু থাকলে কি হয়? তখন ওটাকে বলা ধাতব বন্ধন। ওইটা লাস্টে আছে, টেনশন নেই। তাহলে এইটুকু আপাতত ক্লিয়ার। হ্যাঁ, এখন কথা, এখান থেকে কোয়েশ্চেন আসলে তুমি অ্যান্সার করবা কীভাবে? এখান থেকে সিকিউতে কোয়েশ্চেন আসলে অ্যান্সার করবা কীভাবে? আচ্ছা, তার আগে আমি চলো এটা একটু বোঝাই নিয়ে আসি। হ্যাঁ, পানি একটা পোলার সমযোজী। মানে পানি তো আসলে আমরা এতদিন জানতাম যে OH প্লাসে কনভার্ট হয়, মানে পানিকে ভাঙলে H প্লাস পাওয়া যায়, OH মাইনাস পাওয়া যায়। তাহলে তো ওরা তো ডিরেক্টলি আয়নিক যৌগ হওয়ার কথা। তাহলে আয়নিক না হয় পোলার সমযোজী বললেন, মানে এটা সমযোজী হয়ে গেল। বিষয়টা কেমন না? চলো দেখি পানি আসলে কেন সমযোজী। পানিটা গঠন বেসিক্যালি এরকম, পানির গঠন এরকম। হ্যাঁ, HOH। এখন কথা, ধরো দুইজন ইলেকট্রন শেয়ার করছে, ও একটা, দুইজন দুইটা ইলেকট্রন শেয়ার করছে, এখানেও দুইজন দুইটা ইলেকট্রন শেয়ার করছে। ইলেকট্রন শেয়ার করার পরে এখানে একটা কনসেপ্ট আছে ইন্টারমিডিয়েটের, সন্নিবেশ সমযোজী বন্ধন থেকে অথবা তড়িৎ ঋণাত্মকতা টপিকটা থেকে একটা কনসেপ্ট আসে। ছোটো করে একটু বুঝো, খুব বেশি মনে রাখতে হবে না, জাস্ট যতটুকু মনে থাকে ততটুকুই রাখো। বিষয়টা এরকম, যার তড়িৎ ঋণাত্মকতার মানটা অনেক বেশি, যার তড়িৎ ঋণাত্মকতার মানটা অনেক বেশি, সে
শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে নিজের দিকে টানতে পারে। যেমন ধরো এই যে হাইড্রোজেনের তৈতনিকতার মান হচ্ছে 2.1 আর অক্সিজেন হচ্ছে 3.5, মানে তুমি আপাতত মনে রাখো যে অক্সিজেনের মানটা বেশি। তো এই পাশ থেকে যখন এইদিকে একটা তীর চিহ্ন দিব, এটা তারা বেসিক্যালি বোঝাবে যে দুইজন যে ইলেকট্রন শেয়ার দিছিল, ওই ইলেকট্রন শেয়ার দেওয়ার পরে ওই ইলেকট্রনগুলো হচ্ছে বেসিক্যালি অক্সিজেনের দিকে ঝুঁকে আসে। আবার এখানেও দেখো এই দুইটা ইলেকট্রনের ক্ষেত্রে ইলেকট্রনগুলো অক্সিজেনের দিকে একটু ঝুঁকে থাকবে, ঠিক আছে। মানে বিষয়টা এরকম, হাইড্রোজেন পুরোপুরিভাবে অক্সিজেনকে ইলেকট্রন দিয়ে দিবে না, হাইড্রোজেন প্লাসে কনভার্ট হবে না। হাইড্রোজেন ইলেকট্রন দেওয়ার সময় ওকে বলবে যে ভাই আমি তোর ইলেকট্রন দিলাম, কিন্তু ইলেকট্রনের প্রতি কিন্তু আমার অধিকার আছে এখনও। এই জিনিসটাকে বলা হয় ডেল্টা পজিটিভ। ডেল্টা মানে হচ্ছে আংশিক, মানে পুরোপুরিভাবে কিন্তু ইলেকট্রন দেয় নাই। এই হাইড্রোজেনটাও যে ইলেকট্রন যে ওর দিকে ঝুঁকে আছে বা ওকে যে ইলেকট্রন দিছে, এটা কিন্তু পুরোপুরিভাবে দেয় না, এর উপর এখনও এই হাইড্রোজেনের অধিকার আছে। সো এটাকে আমি বলবো ডেল্টা পজিটিভ। আর ও দুইজনের কাছ থেকে নিচ্ছে এই জন্য 2 ডেল্টা নেগেটিভ। ডেল্টা নেগেটিভ মানে এটা একটা সার্টিফিকেশন যে আমারে ওরা ইলেকট্রন দিছে, বাট ইলেকট্রন পুরোপুরি আমার না, এখন ওদের একটু হলেও অধিকার আছে, ঠিক আছে। সো আংশিক হয়। আর পোলার সমযোজী বিষয়টা কি, এই যে আংশিক যে ধনাত্মক প্রান্ত আংশিক ঋণাত্মক প্রান্ত তৈরি হয়, এটাকে বলা হয় ডাইপোল মোমেন্ট। হ্যাঁ, এটাকে বলা হয় ডাইপোল মোমেন্ট। এটা এসএসসি এর টপিক না, তুমি জাস্ট আপাতত মনে রাখো যে ডাইপোল ক্রিয়েট হয়। আর ডাইপোল ক্রিয়েট হওয়ার ধর্মকেই বেসিক্যালি বলা হয় পোলারিটি। পোলারিটি থেকে যেই যৌগগুলো আসে ওটাকে বলা হয় পোলার যৌগ। মানে আলটিমেট কথা হচ্ছে যে এত বোঝাবুঝির কিছু নাই, এখানে ডেল পজিটিভ হয় ডেল নেগেটিভ হয়, তাই ও হচ্ছে পোলার সমযোজী। মানে ও আয়নিকও না, আবার একদম পিওর সমযোজীও না, ও হচ্ছে পোলার সমযোজী। পোলার কেন, এই যে আংশিক ধনাত্মক আর ঋণাত্মক প্রান্ত পাওয়া যায় এই জন্য, ঠিক আছে। আশা করি ক্লিয়ার। এটা খ নাম্বারে মাঝে মাঝে আসতে পারে, হ্যাঁ, ছোটো করে আসলে ছোটো করে বর্ণনা দিয়ে দিবা, সমস্যা নেই। ওকে, তো এখন কথা আয়নিক বন্ধন সমযোজী বন্ধন থেকে সিকিউ কীভাবে আসে, এটা কীভাবে অ্যান্সার করতে হয়, ওইটা নেক্সট একটা টপিকে গেলেই বুঝতে পারবো। আপাতত আরেকটা কথা একটু যদি বলি, মানে আয়নিক বন্ধনের ক্ষেত্রে দেখো ধাতু প্লাস অধাতু দিয়ে তুমি এটাকে খুব ভালোভাবে চিনতে পারবা, অধাতু প্লাস অধাতু দিয়ে এটাও খুব ভালোভাবে চিনতে পারবা, কিন্তু এর কিছু বৈশিষ্ট্য আছে। যেমন আয়নিক যৌগ থাকলে এক ধরনের বৈশিষ্ট্য, ধরো যে আমি তোমার বললাম গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কার বেশি, আয়নিক যৌগের নাকি সমযোজী যৌগের, তোমার অ্যান্সার হবে আয়নিক যৌগ। এগুলা কেন ব্যাখ্যা করার জন্য পরে স্লাইড আছে, ঠিক আছে। আপাতত মনে রাখো যে কিছু কিছু বৈশিষ্ট্য আছে যেগুলা এই দুইটার ক্ষেত্রে আলাদা, আয়নিকের ক্ষেত্রে একরকম, সমযোজীর ক্ষেত্রে একরকম, ওগুলাই সিকিউতে আসবে। ওকে, সো লেটস মুভ টু দ্য নেক্সট টপিক। তাহলে আপাতত এতটুকু ক্লিয়ার, সংখ্যা দুটো পড়েও আমি আবারও বলতেছি যে এখানে দেখো আদান প্রদান কথাটা আছে, আর এখানে হচ্ছে বিনিময় কথাটা আছে। তুমি শেয়ারিং যেটা বলো, মানে ইংলিশে যেটাকে শেয়ার বলো, এটাই বাংলায় বিনিময়। হ্যাঁ, বুঝলাম না, যাই হোক। আচ্ছা, এখানে দেখো ধাতব বন্ধন, এটা নিয়ে কিছু পড়তে হবে না। আয়নিক পড়ছি, সমযোজী পড়ছি। ধাতব বলতে বেসিক্যালি বোঝায় এই যে ধাতব পরমাণুগুলো যে বন্ধনের মাধ্যমে আবদ্ধ থাকে। তোমাকে বললাম না যে ধাতু আর অধাতু মিললে হচ্ছে আয়নিক, অধাতু মিললে হচ্ছে সমযোজী, আর ধাতু মিললে ওইটাকে বলা হয় ধাতব বন্ধন। এই সংজ্ঞাটা শুধু পড়বা, এখান থেকে আর কিচ্ছু পড়তে হবে না, যা সেটাই আসবে। এরপর আরও দুটো টপিক আছে ছিল, ধাতুর পরিবাহিতা, তড়িৎ পরিবাহিতা, এই টাইপের সামথিং ছিল। ওগুলা ধাতুর ক্ষেত্রে, ধাতব বন্ধনের ক্ষেত্রে লাগবে না, সিকিউতে কখনো ওইটা আসে নাই। হ্যাঁ, তো যতটুকু লাগবে ততটুকুই পড়াচ্ছি। দেখো গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক জিনিসটা কি ভাই, এই যে সিকিউ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সিকিউ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। তোমাকে আমি একদম ডিরেক্ট কোয়েশ্চেন দিয়ে বোঝাই যাও। আচ্ছা, আরেকটা কথা একটু ক্লিয়ার করি, আগে ক্লিয়ার করি দেন পড়াই। তোমাকে এই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, এরপর একটা টপিক আছে হচ্ছে দ্রাব্যতা বা দ্রবণীয়তা। ভয় পাওয়ার কিছু নাই, সহজ টপিক। আমরা কিন্তু একদম লাস্ট পর্যায়ে, এটা লাস্ট স্লাইড, মানে আমাদের বেসিকের লাস্ট স্লাইড। আর 3টা টপিক আছে, তাই স্লাইড শেষ। দেন আমরা সিকিউ সলভ আর এমসিকিউ সলভ করে আজকে ক্লাস শেষ করে দেবো, টেনশন নেই। আর খুব কম সময় লাগবে, যেহেতু এতক্ষণ ধরে দাঁড়ায় ভাই। রেকর্ডের ক্লাস নেওয়া একটার সবচেয়ে ব্যাড পয়েন্ট বা মাইনর পয়েন্ট কোনটা জানো? এই যে ধরো যে লাইভ ক্লাস নেওয়ার সময় এখানে তোমার কমেন্ট দেখতে পারবো, তোমার সাথে আমি কথা বলতে পারবো, বাট এই ক্যামেরার সামনে কথা বলতে বলতে আসলে একটা সময় যায় অনেক বেশি পরিমাণে কী বলে ওটাকে, মানে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টমেন্ট কাজ করে, কার উদ্দেশ্যে কথা বলতেছি, বা মাঝখানে কোনো এন্টারটেইনমেন্ট পাওয়া যায় না। হ্যাঁ, সো আমি আমার জায়গা থেকে তোমারে বেস্ট কিছুটা ট্রাই করতেছি, বাট আমি কিন্তু আসলে বেস্ট কিছু পাচ্ছি না। লাইভ ক্লাস নিলে যতটা নিজেকে চিলিং মুডে রাখা যায় বা সামথিং এখন কিন্তু এটা পারতেছি না। সো একটা না দাঁড়ায়, যেহেতু এত বড় একটা ক্লাস নিচ্ছি, আরেকটু থাকো ভাই, আর লাস্ট পর্যন্ত থাকো। আশা করি সিকিউ এমসিকিউ না বুঝে তুমি আজকে বাসায় যাবা না, বাসায় তো আসো, মানে ক্লাস অফ করবা না। ওকে, তো যেটা বলতেছিলাম, সিকিউ সলভ করার সময় আমি এখন তোমার এমনভাবে বোঝাবো যেন সিকিউ সলভ করার সময় আমি তোমার ডিরেক্ট বলে দিতে পারি ভাই এটা কিন্তু একটু আগে বোঝাই আসছি। আচ্ছা চল একটা কাজ করি, এই স্লাইডের নাম দিলাম আমি ক স্লাইড। হ্যাঁ, এটার নাম দিলাম ক স্লাইড, ক ক ওকে। আমি সিকিউ সলভ করার সময় বলবো যে এই গলনাঙ্ক স্ফুটনাঙ্কের এটা আমি কতে পড়ায় আসছে, আমি এখন আর বলবো না। হিসাব ক্লিয়ার? সো এখন এটা এমনভাবে বুঝবা যেন তুমি ওই সিকিউটা দেখলে তুমি খুশি হয়ে যাও। ক স্লাইডে তো এটা তো পড়ানো হয়েছে একদম ক্লিয়ারলি। সো দেখো কোয়েশ্চেন এরকম থাকবে, ধরো তোমারে বলছে একটা হচ্ছে AgCl,
আচ্ছা এজি না দিয়ে একটু সহজ করে দিই চলো, পটাশিয়াম ক্লোরাইড আর একটা ধরো তোমারে বলছে Cl2, এই দুইটার মধ্যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কার বেশি কার কম? এই দুইটার মধ্যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কার বেশি হবে কার কম হবে? এবার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কার বেশি হয় কার কম হয় এটা কীভাবে অ্যান্সার করা? আমি ডিরেক্ট সিকিউ সলভ করাচ্ছি কিন্তু উইদাউট বোর্ড কোয়েশ্চেন। আমি নিজের মতো কোয়েশ্চেন দিয়ে সলভ করাচ্ছি, যখন বোর্ডগুলো আসবে তখন আরও সহজ লাগবে। আমি তোমাকে জাহান্নাম থেকে ঘুরায় নিয়ে বোর্ডের কোয়েশ্চেন মানে জান্নাতে ঢুকাবো, ঠিক আছে? তখন মনে হবে যে কত কত বড় বড় কঠিন কঠিন জিনিস করে আসছে, এটা তো একদম বাচ্চা জিনিস। ওকে, তো এখন এই দুইটার মধ্যে কার গলনাঙ্ক বেশি কার স্ফুটনাঙ্ক বেশি আমি বুঝবো কীভাবে? তো বোঝার জন্য তোমার ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আয়নিক যৌগ কোনটা আর সমযোজী যৌগ কোনটা এটা বুঝতে হবে। আয়নিক যৌগের ক্ষেত্রে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান বেশি হয়। এখানে দুইটা লাইন একটু লেখা নাও, আমি লিখতেছি না, হ্যাঁ তুমি একটু লেখো। এই যে দুইটা আরও দিলাম না, এখানে লেখো ভাই, খাতায় লেখো, খাতায় লেখো যে আয়নিক যৌগের ক্ষেত্রে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান বেশি হয়, সমযোজী যৌগের ক্ষেত্রে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান কম হয়। উদ্দীপকে দেয়া আছে পটাশিয়াম ক্লোরাইড এবং Cl2 বা ক্লোরিন বা ক্লোরাইড। তো এই দুইটার মধ্যে পটাশিয়াম ক্লোরাইড হচ্ছে আয়নিক যৌগ এবং Cl2 হচ্ছে সমযোজী যৌগ। আপনি বুঝলেন কেমনে? স্যার আমারে বোঝাইছে। কেমনে বোঝাইছে? ধাতু প্লাস অধাতু, যেমন এই যে এখানে ধাতু প্লাস অধাতু আছে, পটাশিয়াম প্লাস ক্লোরিন মিলেই তো বেসিক্যালি এটা তৈরি হয়েছে। আবার এখানে এটা কি দ্বারা তৈরি হয়েছে? দুইটা ক্লোরিন দিয়ে তৈরি হয়েছে। দেখো তো, এটা ধাতু এটা অধাতু, এটা অধাতু এটা অধাতু, তাহলে ধাতু আর অধাতু মিলে যেটা তৈরি হয় ওটা আয়নিক, আর অধাতু অধাতু মিলে যেটা তৈরি হয় ওটা হচ্ছে সমযোজী, ঠিক না? একটা আয়নিক আর একটা সমযোজী। তাহলে আয়নিকের ক্ষেত্রে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান বেশি থাকে। আপনি ফার্স্ট আগে এটা লিখবেন যে আমরা জানি আয়নিক যৌগের ক্ষেত্রে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান বেশি থাকে, সমযোজী যৌগের ক্ষেত্রে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান কম থাকে। উদ্দীপকের দুটি যৌগের মধ্যে পটাশিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ এবং Cl2 হচ্ছে সমযোজী যৌগ। পটাশিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ হওয়ার কারণ এখানে ধাতু এবং অধাতু আছে, আর ক্লোরিন 2 বা Cl2 এটা সমযোজী যৌগ হওয়ার কারণ হচ্ছে এর মধ্যে দুইটা অধাতু আছে। লেখছেন? অনেক বড় কিন্তু হয়ে গেছে অলরেডি, গ বা ঘ নাম্বারে ধরেন আসছে, তো আপনার প্রায় 5-6 লাইন কিন্তু হয়ে গেছে। আচ্ছা এরপর আপনি কি করবেন? এখন আপনি যে বলে দিলেন আয়নিক যৌগ হইলে পরে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান বেশি, এটা ব্যাখ্যা করতে হবে না? কেন বেশি? কারণটা কি? কারণটা আমি আপনাকে একটু ব্যাখ্যা করি। আয়নিক যৌগ যখন আসবে ভাই, তখন কাহিনীটা কী হয় একটু দেখেন। এই যে পটাশিয়াম আর এখানকার এই ক্লোরিন দুইটা যে একসাথে অ্যাড হয়েছে না, ওরা যখন অ্যাড হয়েছে ও কিন্তু প্লাসে কনভার্ট হয়েছে, ও মাইনাসে কনভার্ট হয়েছে। সমযোজীর ক্ষেত্রে কিন্তু আদান প্রদান ঘটে নাই। আমি আপনার 5-6 লাইন আগে রেডি করে দিছি, এখন আবার পরের লাইনগুলো রেডি করার জন্য কিছু বেসিক পড়াচ্ছি, একটু দেখেন। তাহলে এখানে পটাশিয়াম প্লাস, এখানে ক্লোরিন মাইনাস, আর ওটার ক্ষেত্রে দুইটাই কিন্তু ক্লোরিন মাইনাস। তো মাইনাস মাইনাস তো আর মানে এটা তো ট্রান্সজেন্ডারের মতো সারা জীবন সংসার করতে পারবে না, ঠিক না? পজিটিভ নেগেটিভ মিলে খুবই দৃঢ় বন্ধন গঠন করে। যে KCl-টা তৈরি হয়েছে এটা খুবই দৃঢ় বন্ধন, মানে তোমার বলতে হবে যে এই যে আর একটা লাইন পাই গেছি কিন্তু, লেখেন লেখেন, থার্ড লাইন লেখেন। এই যে এখান থেকে পাচ্ছি, বেসিক থেকে পাচ্ছি। আয়নিক যৌগের ক্ষেত্রে বন্ধন অনেক সুদৃঢ় হয় বা মজবুত হয়। মজবুত কথাটা কেমন যেন লাগে, বাদ দেন। সুদৃঢ় হয়, একটু ভালো একটা কথা হয়ে গেল না? অনেক দৃঢ় হয়, দৃঢ় মানে মজবুত। তাহলে আয়নিকের ক্ষেত্রে সুদৃঢ় হয়। আর এখানে যে লাইনটা লিখবেন এই জিনিসটা হচ্ছে যে আয়নিক যৌগের ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি অনেক বেশি থাকে। এটা লিখে নেন, এটা লিখে নেন, লিখে নেন, লিখে নেন। আন্তঃআণবিক আকর্ষণ শক্তি জিনিসটা কি স্যার? আন্তঃআণবিক আকর্ষণ শক্তি বেশি হয়, হ্যাঁ, আয়নিকের ক্ষেত্রে। একটু লিখেন এগুলো, এগুলো খাতায় লিখে নিন। আপনার সিকিউর একদম অ্যান্সারই হয়ে যাচ্ছে। আমি কিন্তু সিকিউর করাবো না ভাই, আমি সিকিউর করাবো না কিন্তু। সো দেখেন দেখেন, তাহলে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি বেশি হচ্ছে। কখন বেশি হচ্ছে? যখন আয়নিক বন্ধন থাকতেছে। কেন আন্তঃআণবিক? আচ্ছা আন্তঃআণবিক আকর্ষণ শক্তি জিনিসটা কি? আন্তঃআণবিক মানে অণুর মধ্যকার আকর্ষণ শক্তি। ধরেন একটা যৌগ তৈরি করার জন্য বড়সড় একটা কিছুর মধ্যে এখানে একটা অণু, এখানে একটা অণু, এখানে একটা অণু, এগুলা খুব কাছাকাছি আছে, বা এগুলার মধ্যকার মানে এরা যে অ্যাটাচড আছে, যে আকর্ষণ শক্তিটা আছে ওটা অনেক বেশি। এই জন্য আমি বলতেছি আন্তঃআণবিক আকর্ষণ শক্তি, ঠিক আছে? অণুগুলার মধ্যে আকর্ষণ শক্তি অনেক বেশি আয়নিকের ক্ষেত্রে সমযোজীর তুলনায়। দ্যাটস ওয়াই হচ্ছে বেসিক্যালি এখানে এত বেশি পরিমাণে অ্যাটাচড থাকে, একটার সাথে একটা সংযুক্ত থাকে, যাদেরকে আলাদা করার জন্য অনেক বেশি পরিমাণ তাপের প্রয়োজন হয়। আর যখন অনেক বেশি পরিমাণ তাপের প্রয়োজন হয় তখন হচ্ছে বেসিক্যালি গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মানটা বেড়ে যায়। আমি কি বোঝাতে পারছি? কনসেপ্ট একটাই, যা বলছি সব ভুলে যাও, আরেকবার একটু শোনো ভাই। আয়নিক যৌগের ক্ষেত্রে একটা প্লাস একটা মাইনাসে কনভার্ট হয়, এদের বন্ধনটা খুবই সুদৃঢ়, আর বন্ধনটা সুদৃঢ় হবার কারণে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি অনেক বেশি থাকে, একটার সাথে আর একটা খুব ভালোভাবে খুবই জোরালোভাবে কানেক্টেড থাকে, যার কারণে
এদেরকে আলাদা করতে অনেক বেশি তাপের প্রয়োজন হয়, আর বেশি তাপের প্রয়োজন হওয়া মানেই তো বেসিক্যালি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। গলনাঙ্ক মানে কি? গলার জন্য যে তাপ লাগবে, মানে ওর গলায় ফেলতে যে তাপটা লাগবে। স্ফুটনাঙ্ক মানে কি? ওকে ফুটায় ফেলতে যে তাপটা লাগবে, এই তাপটা বেশি লাগতেছে মানে কি? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। হিসাব ক্লিয়ার? এর চাইতে সহজ আর কেউ বোঝাবে না ভাই। এরপর যদি আসি একটু দেখেন, সমযোজের ক্ষেত্রে ওর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কেন কম, এটাও তো ব্যাখ্যা করতে হবে। তাহলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কেন কম একটু বুঝেন। আমার যেই কথাগুলো ভালো লাগবে, যেগুলো সিকিউতে লেখার মতো মনে হবে, সব লিখে রাখবেন খাতায়। এগুলাই সিকিউতে লিখবেন, একদম ফুল মার্ক পাবেন ভাই। ঠিক আছে? তাহলে যেটা বলতেছি, এই যে Cl2 মানে ক্লোরিন আর ক্লোরিন, এই দুইটার মধ্যে আসলে কাহিনীটা কোথায়? এই দুইটার মধ্যে কি এমন ঘটছে যে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে গেল? আমি বলি, সমযোজী যৌগের মধ্যে যে আরেকটা লাইন, খুবই খুবই ইম্পর্টেন্ট লাইন, সমযোজী যৌগের মধ্যে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে দুর্বল ভ্যান ডার ওয়ালস বল। ভ্যান ডার ওয়ালস কিছু বোঝার দরকার নাই, কই থেকে আসছে, এটা কি, এত কিছু জানার দরকার নাই। আপনি ডিরেক্ট লেখা রাখেন যে সমযোজীর মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়ালস বল থাকে। হ্যাঁ, আর এইটা থাকার কারণে এদের আন্তঃআণবিক আকর্ষণ শক্তি অনেক কম হয়, বিকর্ষণ শক্তি বেড়ে যায়, যার কারণে তাপ কম লাগে। ওরা এমনিতেই মানে ওদের মধ্যে মিলটিল নাই, একটু ঝগড়া চলতেছিল, তাপ দিছে আর আলাদা হয়ে গেছে, যার কারণে হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মানটা অনেক কম। ওকে, আশা করি এর চাইতে ভালো হবে, মানে আমার মনে হয় না যে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের টপিকটা এর চাইতে ভালোভাবে আগে কখনো শেখা হয়েছে। যদি হয়ে থাকে তাহলে কি আর করার, হয়তো শিখছো। নেক্সট দেখো, শেষ ভাই, আমি সিকিউতে এটা আসলে আর করাবো না, সিকিউতে এটা আসলে আর করাবো না। সিকিউতে কীভাবে অ্যান্সার করতে হবে আমি খুব ভালোভাবে বোঝাই দিলাম, কিন্তু আবারও বলতেছি, এটা ক শিটে আমি পড়াইছি, মনে রাখলাম। নেক্সট দেখো দেখো দেখো, দ্রাব্যতা দ্রবণীয়তা, সেম শিট আগেরটার মতোই। এখানে কয়েকটা এক্সেপশন লেখা আছে, এদিকে আগে তাকায়ও না, আমরা আগে বাম সাইডটা শেষ করে ওই পাশ পরে দেখতেছি। হ্যাঁ, দেখো দ্রাব্যতা বা দ্রবণীয়তা জিনিসটা কি আসলে? দ্রবণীয়তা মানে কি? আমি পানির মধ্যে চিনি দিছি, ওটা গলে গেছে, ফুল গলে গেছে। হ্যাঁ, বাট পানির মধ্যে পাথর দিছি, ওটা গলে নাই। তার মানে পাথরটা দ্রবণে মিশ্রিত হয় নাই, কিন্তু চিনি মিশ্রিত হয়েছে, এটাকে বলা হয় দ্রবণীয়তা। মানে ও মিশ্রিত হবে কি হবে না, দ্রবণে মিশ্রিত হবে কি হবে না, এটাকে বলা হয় দ্রবণীয়তা। ঠিক আছে, আশা করি দ্রাব্যতা বা দ্রবণীয়তা জিনিসটাকে এটা বুঝতে পারছো। ওকে, তো এইটা আসলে কার ক্ষেত্রে বেশি হয়, কার ক্ষেত্রে কম হয়? কোয়েশ্চেন সেম কোয়েশ্চেন, আগেরটার মতো। কি ছিল? পটাশিয়াম ক্লোরাইড ছিল আর ক্লোরিন 2 ছিল। ওইটার ক্ষেত্রে এখন তোমার জিজ্ঞাসা করছে যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বলে নাই, বলছে দ্রাব্যতা বা দ্রবণীয়তা দুইটার মধ্যে বেশি কোনটার কম কোনটার। তুমি এবারও অ্যান্সার দিবা কি? ডিরেক্টলি পটাশিয়াম ক্লোরাইড। কেন ভাই? KCl কেন অ্যান্সার হলো? তাহলে আমি এলিমেন্টটা একটু লেখা রাখি, KCl আর হচ্ছে Cl2, দুইটার মধ্যে ওরই বেশি, ওর দ্রাব্যতা বা দ্রবণীয়তা বেশি হওয়ার কারণ কি? কাহিনীটা একটু বুঝাই বলি। যেমন ধরো আমি এখানে H2O নিলাম, এটা দ্রবণ, মানে ওর দ্রবণীয়তা ভালো নাকি খারাপ, বা ও দ্রবণের মধ্যে মিশ্রিত হবে কি হবে না, এইটা ডিফাইন করার জন্য কোনো একটা দ্রবণের মধ্যে ওরা দিয়ে আগে গুলায় দেখতে হবে। তো ধরো পানি নিছি আমি, পানির মধ্যে আমি কয়েকটা জিনিস একটু গুলায় দেখব। ঠিক আছে, পানির মধ্যে, পানির কি হয় ভাই? এখানে আংশিক পজিটিভ হয়, এখানে 2 ডেল নেগেটিভ হয়, এখানেও আংশিক এখানেও আংশিক পজিটিভ হয়। হ্যাঁ, নেগেটিভও হয় পজিটিভও হয়। এখানে একটা জিনিস একটু খেয়াল করো, এটা নেগেটিভ এটা পজিটিভ। এখন তুমি যদি এই যে এটা একটা পানির বোতল মনে করো, বা পানির একটা জার, এর মধ্যে তুমি কি করছো, এর মধ্যে যে পটাশিয়াম ক্লোরাইডকে মিশাইছো। হ্যাঁ, সো যখন পটাশিয়াম ক্লোরাইডকে মিশাবা তখন ও তো পটাশিয়াম প্লাসে আর ক্লোরিন মাইনাসে কনভার্ট হবে। এই প্লাসের সাথে মাইনাস কানেক্ট হতে পারবে, মাইনাসের সাথে এখানকার প্লাস কানেক্ট হতে পারবে না। আমি পানি দিয়ে বোঝাচ্ছি, আসলে পানি পিওরলি যদি বলি, মানে একদম ডিরেক্টলি এই দ্রাব্যতা নির্ণয়ের জন্য খুব বেশি পরিমাণ পারফেক্ট না, এর চাইতেও পারফেক্ট দ্রবণ বা সলিউশন আছে, বাট আমরা আপাতত এটা নিয়ে বুঝতেছি, যেহেতু SSC লেভেলে পড়ি, এত ডিপ পড়ার দরকার নাই। দেখো তাহলে এই প্লাসের সাথে মাইনাস কানেক্ট হতে পারবে, মাইনাসের সাথে প্লাস কানেক্ট হতে পারবে, তখন দুইটা মিক্স হয়ে যাবে। ঠিক আছে, মানে আলটিমেট কথা, দ্রবণীয় তারাই হয় যারা প্লাস মাইনাসে কনভার্ট হতে পারে। হিসাব ক্লিয়ার, দ্রবণীয় তারাই হয় যারা প্লাস মাইনাসে কনভার্ট হতে পারে। অর্থাৎ প্লাস মাইনাসে কনভার্ট হওয়া মানে কি আয়নিক যৌগ না? বিষয়টা এরকম, তোমার কোয়েশ্চেন যেরকমই আসুক, এটা কি দ্রবণীয়, এটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি বেশি, এটা কি বিদ্যুৎ পরিবহন করে, এই টাইপের যাই আসুক, তুমি আয়নিক আর সমযোজিতে নিয়ে যাবে ভাই, ধাতবের কোনো কাজ নাই। তুমি বলবা যে যদি এটা আয়নিক যৌগ হয় তাহলে এর দ্রবণীয়তা বেশি হবে, বা এটা দ্রবণীয় হবে, মানে পানিতে চুবানো যাবে, গলানো যাবে। কেন যাবে? এই যে প্লাস মাইনাস ক্রিয়েট করতে পারে। তুমি যদি ক্লোরিনকে এর মধ্যে ঢুকাও, ক্লোরিন কি প্লাস মাইনাস ক্রিয়েট করবে? করবে না। কারণ কি জানো? ক্লোরিন যে সমযোজীর মাধ্যমে আসছে,
সো সমযোজী মাধ্যমে মানে কি, ইলেকট্রন তো আদান প্রদান করে আসে নাই, আদান প্রদান করলে প্লাস মাইনাস হয়, ও বিনিময় করে আসছে, ও কি কোন জায়গায় দ্রবণীয় হবে বলো আমারে বোঝাও, সম্ভব না। সো আলটিমেটলি একদম শর্টকাটে বলতে গেলে দ্রবণীয় হবে কে ভাই, দ্রবণীয় হবে হচ্ছে যে প্লাস মাইনাসে কনভার্ট হয় সে, আর সে কে, সে হচ্ছে আয়নিক যৌগ। তাহলে আয়নিক যৌগ যদি পাও ওইটা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে, আয়নিক যৌগের ক্ষেত্রে দ্রবণীয় হবে। আয়নিক যৌগ হলে তখনই শুধুমাত্র ইলেকট্রন পরিবহন করতে পারবে বা তড়িৎ পরিবহন করবে। আচ্ছা, এরপরে যদি বলি এখানে বিষয় আরেকটা আছে, যদি মানে আলটিমেট কথা সব কিছু বাদ দিয়ে তোমাকে যাই বলুক, তুমি দ্রবণীয়তা টেস্ট করতে গেলে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক টেস্ট করতে গেলে যাই করো না করো, আয়নিক আর সমযোজিতে নিয়ে আসবা, তারপর ইচ্ছা মতো ব্যাখ্যা দিয়ে দিবা যে আয়নিক হওয়ার কারণে ও বেসিক্যালি যখন কোনো একটা দ্রবণের মধ্যে ঢুকবে তখন প্লাসে কনভার্ট হবে, মাইনাসে কনভার্ট হবে, আর প্লাস মাইনাসে যখন কনভার্ট হবে তখনও দ্রবণীয় হবে, প্লাস মাইনাসে কনভার্ট না হইতে পারলে দ্রবণীয় হয় না। তো এইভাবে বেসিক্যালি দ্রবণীয়তাটা ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, নেক্সট টপিকে আসে, একটু দেখো, এটা মনে হয় লাস্ট বৈশিষ্ট্য, বিদ্যুৎ পরিবাহিতা। হ্যাঁ, বিদ্যুৎ পরিবহন কে করবে না, এখান থেকে ঢাকা ইউনিভার্সিটি না সরি অ্যাডমিশন পড়াইতে ইউনিভার্সিটির কথাটা বেশি চলে আসে। যাই হোক, ঢাকা বোর্ডে এসএসসিতে 2025 সালেও কিন্তু কোয়েশ্চেন আসছে, মানে একদম রিসেন্টেও কোয়েশ্চেন আসছে। ওই কোয়েশ্চেনটা আমরা এখানে নিছি, ওইটাও সলভ করবো ইনশাল্লাহ। ওইটার ক্ষেত্রে একটা চিত্র লাগে, ওইটা মুখস্থ করাই ফেলবো। আচ্ছা, তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বিদ্যুৎ পরিবাহিতা মানে কি ভাই, বিদ্যুৎ পরিবহন করে কিনা। এখানে যদি কোনো সকেট থাকে, ধরো সকেটের মধ্যে তুমি আঙুল দিছো, তুমি চেক করতে গেছো বিদ্যুৎ পরিবহন করে কিনা, তোমার ভিতর দিয়ে করবে না, হ্যাঁ করবে, তার মানে তুমি বিদ্যুৎ পরিবহন করতে পারো। আমি পারবো কিনা আমি জানি না, বাট তুমি পারবা। ঠিক আছে, মানুষের মধ্যে দিয়ে বিদ্যুৎ যায়, আমি তো মানুষ না, অন্য কিছু। ওকে, তো বিদ্যুৎ পরিবাহিতার ক্ষেত্রে তোমার এটার অ্যান্সারের ক্ষেত্রেও ঘুরাই ফিরাই নিয়ে যেতে হবে ওইখানেই, মানে কোয়েশ্চেন ধরো ওইটাই যে KCl আর Cl2 এর মধ্যে কোনটি বিদ্যুৎ পরিবহন করবে, বা তড়িৎ পরিবহন করতে সক্ষম কে, এই টাইপের যাই বলুক, ঘুরায় পেঁচায় যেমনেই বলুক, তোমার আগে নিয়ে যেতে হবে কোন জায়গায়, আয়নিক ভার্সেস সমযোজিতে। তুমি বলবা যে যেহেতু এখানে KClটা আয়নিক যৌগ এই জন্য বিদ্যুৎ পরিবহন করবে, আর এখানে Cl2টা সমযোজী যৌগ, এটা বিদ্যুৎ পরিবহন করবে না, কারণ বিদ্যুৎ পরিবহন করতে গেলে মুক্ত ইলেকট্রনের দরকার হয়। এই যে এখানে একটা কিওয়ার্ড পাইছি, জোশ ভালো কথা বলছি তো, বা মুক্ত ইলেকট্রন। হ্যাঁ, মুক্ত ইলেকট্রন, যেমন আমি ধরো তোমার বললাম AgCl, হ্যাঁ, সিলভার প্লাসে কনভার্ট হয়, আবার ক্লোরিন মাইনাসে কনভার্ট হয়। সো এই যে প্লাস মাইনাস আছে, এর মধ্যে মুক্ত ইলেকট্রন পাওয়া যাবে। ঠিক আছে, আমি তোমারে বললাম যে কপার 29, কপার কত রে ভাই, 29 না, 29 নম্বর মূল কপার। হ্যাঁ, সো এইটার ক্ষেত্রে লাস্ট ছেলে দেখবা 4s1 থাকে, কপারের ক্ষেত্রে 4s1 থাকে, এই যে লাস্টে একটা ইলেকট্রন, এই ইলেকট্রনটাও ছেড়ে দিতে পারে, কপার চাইলেই একটা ইলেকট্রন ছেড়ে দিতে পারে। সো ও যেহেতু একটা ইলেকট্রন ছেড়ে দিতে পারে, মানে কপার প্লাসে কনভার্ট হতে পারে। তো দ্যাটস ওয়াই এই কপার প্লাসটা হচ্ছে বেসিক্যালি, বা কপারটা হচ্ছে বেসিক্যালি, ধরো আমি একটা দণ্ড বানাইলাম, এই যে একটা দণ্ড, এই দণ্ডের প্রত্যেকটা পয়েন্টে একটা করে কপার আছে, প্রত্যেকটা পয়েন্টে। হ্যাঁ, প্রত্যেকটা পয়েন্টে, ধরো এখানে একটা কপার আছে, কপারটাকে আমি এখানে লিখি, তো এরকম করে প্রত্যেকটা পয়েন্টে কপার আছে। আমি একটা লোহার দণ্ড দিলাম, লোহার দণ্ড, দেখো আয়রন, তাহলে আয়রন কি বিদ্যুৎ পরিবাহী, আমি এটা টেস্ট করবো কীভাবে, ধর একটা দণ্ড দিলাম, দেওয়ার পরে এখন আয়রনের ইলেকট্রন এসে একটু দেখো তো, আয়রন কত ভাই, 26, দাঁড়াও আগের টপিক আসতেছি, ভয় নেই কিন্তু। হ্যাঁ, আয়রন 26 কিসে কনভার্ট হয় ভাই, আয়রন 2+এও কনভার্ট হয়, 3+এও কনভার্ট হয়। তো আয়রন যদি 2+এ কনভার্ট হয় তখন আয়রন ইলেকট্রন বিন্যাস কী হয় জানো, এগুলো কিন্তু আগে চ্যাপ্টারে পড়াইছি সব ভাই, খুব সহজে বলতেছি এই জন্য। এখন এটার ক্ষেত্রে আসে হচ্ছে 3d6, হ্যাঁ 3d6 আসে, 3d6 আসে 2+এ, আবার আয়রন 3+এ কী আসে, আয়রন 3+ যদি করো তাহলে এখানে 3d5 আসে। ক্লিয়ার, 3d5 3d6 26 না, হ্যাঁ 26। ঠিক আছে। আবার কপারের ক্ষেত্রে যে লাস্টে একটা ইলেকট্রন আছে, মানে যারা কনভার্ট হইতে পারে, যেমন ওর এখানে 4s2 ছিল, এই 4s2টাও গায়েব করে দিছে, এই 4s2ও ছেড়ে দিছে, তাহলে এই যে দুইটা ইলেকট্রন যে বের হয়ে গেল, ওটা মুক্ত ইলেকট্রন হয়ে গেল না। আবার এখানে যে কপার আছে, একটা ইলেকট্রন যে ছেড়ে দিতে পারে, মানে 1 আছে, একটা দিয়েও কী করবে, ও এটা ছেড়ে দেয় মাঝে মাঝে। ঠিক আছে, কপার প্লাসে কনভার্ট হয়, আবার কপার 2+এও কনভার্ট হয়। যখন 2+এ কনভার্ট হয় তখন আসলে এখানে 3d4 চলে আসে, বুঝছো। মানে আলটিমেট কথা হচ্ছে যে একটা ত্যাগ করতে পারে, দুইটা ত্যাগ করতে পারে, যারা ত্যাগ করতে পারে, ত্যাগ করলে ওই ইলেকট্রনটা কই যায়, ইলেকট্রনটা তো আসলে বেসিক্যালি মুক্ত ইলেকট্রন হয়ে যায়। কারণ আমি তো বলতেছি না যে আয়রনের সাথে তুমি এখানে ক্লোরিন মেশাও, আমি তো বলতেছি না কপারের সাথে এখানে সালফেট মেশাও, মানে ও ত্যাগ করতেছে কিন্তু গ্রহণ করার কেউ নাই, তখন হচ্ছে এটা পরিবাহিতা হয়ে যাবে, মানে তখন এটা পরিবহন করতে পারবে। ঠিক আছে, সো মুক্ত ইলেকট্রন যখন থাকবে তখন পরিবহন ঘটবে, মুক্ত ইলেকট্রন না থাকলে পরিবহন ঘটবে না। সো মুক্ত ইলেকট্রন কথাটা একটু বইলো, যাই বলো না বলো, আল্লাহর নাম নিয়ে শুরু করবা, আল্লাহর নাম নিয়ে শেষ করবা, মাঝখানে যেগুলো বলবো ওর মধ্যেই কিওয়ার্ডটা জাস্ট রাখো, কি রাখবা, ডিরেক্টলি মুক্ত ইলেকট্রন। ঠিক আছে, যাদের মুক্ত ইলেকট্রন থাকে তারা বেসিক্যালি বিদ্যুৎ পরিবহন করতে পারে, যাদের থাকে না তারা পরিবহন করতে পারে না। আর আয়নিক যৌগের ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন থাকে, সো আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করতে সক্ষম, আর সমযোজী যৌগ বিদ্যুৎ পরিবহন করতে সক্ষম না। তিনটার ক্ষেত্রে 3 ধরনের কিওয়ার্ড দিছি, সো আশা করি মনে হয় না এখান থেকে আর কোনো ঝামেলা হবে। ঠিক আছে, নেক্সট টপিক আসি। তাহলে এখান থেকে সিকিউ আসলে চলে আসছে রে, সিকিউ চলে আসছে। ওকে,
আর বেশি টাইম লাগবে না, ঠিক আছে? চলো একটু দেখি সিকিউ সলভিং। হ্যাঁ, ফার্স্ট সিকিউ ঢাকা বোর্ড 2025-এর মনে হয়। এই চিত্রটা কতটুকু বুঝতে পারতেছে আমি জানি না, ক্লিয়ার আছে? এটা স্ক্যান করে বসানো, আসলে টাইপিং করার এরকমভাবে সময় পাই নাই তো, মনে হচ্ছে বোঝা যাচ্ছে। আচ্ছা আমি তারপরেও বোঝাই দিব না, টেনশন নাই। দেখো গ নাম্বার কোয়েশ্চেন দেখো। আচ্ছা ভাবতে পারো ক খ কই, যারা আগের 2টা ক্লাস করছো তারা এই কোয়েশ্চেন করবা না আমি জানি। তোমার ক খ এর জন্য আর এসকিউ এর জন্য যা যা পড়ানো দরকার ওটা বেসিক পার্টে ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? বিশ্বাস না হলে তুমি একটু গাইড খুলে দেখতে পারো যে এসকিউতে আর ক খতে কোন কোয়েশ্চেনগুলো আসছে, সেগুলো আমি তোমাকে পড়াইছি কিনা। ওকে, আচ্ছা গ নাম্বার দেখো, এখানে কি বলা হয়েছে? গ নম্বরে বলা হয়েছে বিমৌলটির স্ফটিক বিদ্যুৎ পরিবহন করে চিত্র সহ বর্ণনা করো। আচ্ছা এই কোয়েশ্চেনটা একটু বাজে টাইপের কোয়েশ্চেন করে ফেলছে, বুঝছো? মানে ঢাকা বোর্ড কিছু কিছু সময় দেখা যায় যে কুমিল্লা বোর্ডের মতো উল্টাপাল্টা কোয়েশ্চেন করার চিন্তা ভাবনা করে, ওই কুলাঙ্গার বোর্ডের মতো কোয়েশ্চেন করলে। আচ্ছা সরি, অনেকেই তো আসো, ঠিক না? আমি নিজেও কিন্তু এক সময় কুমিল্লা বোর্ডে 2-4 দিন ছিলাম। সো আমার এমনিতেই আমি অন্যভাবে বললাম, মানে অন্যভাবে নিও না জিনিসটারে, আমি এমনিতেই ওনাদেরকে একটু আবার বেশি রেসপেক্ট করে এসব বলে ফেলাই, ডোন্ট মাইন্ড। তো কুমিল্লা বোর্ডের মতো কিছু কিছু কোয়েশ্চেন করার সময় তখন আবার এই যে এই টাইপের কোয়েশ্চেন ঢুকায় ফেলায়। তাইলে এখানে একটু দেখো গ নাম্বার, বিমৌলটির স্ফটিক বিদ্যুৎ পরিবহন করে চিত্র সহ বর্ণনা করো। আচ্ছা বিমৌল, এটা বিমৌল না? কিরে সব সাদা সাদা হয়ে গেল। আচ্ছা যাই হোক, কিছু বলি নেই। দেখো বিতে ইলেকট্রন আছে কয়টা ভাই, একটু দেখো তো। 1 2 3 এভাবে গুনলে কয়টা হবে? আচ্ছা 2 আর 8 10, তারপর বাইরের শেলে একটা দিছে, এটা ক্লোরিন নাকি? হ্যাঁ হইতে পারে। 12 14 16 18 21 22 23 24 25 26 27 28 29, ওরে বাবা ক্লোরিন না, কত বড় বানাইছে রে, খেয়ালই তো করি না। আমি ভাবছি মানে 8টা দিছে, 18টা মারছে। আচ্ছা যাই হোক, থার্ড ছিল তো 18টাই আটবে, তাহলে এখানে টোটাল 29টা ইলেকট্রন আছে। হ্যাঁ, তাহলে আমি একটা লেখা নেব এটা একটু। গ নাম্বারটা দেখো, এখানে ইলেকট্রন আছে কয়টা ভাই? ইলেকট্রন আছে হচ্ছে 29টা। এখানে কোনো প্লাস মাইনাস দিছে? দেয় নাই, তার মানে ইলেকট্রন 29টা আছে, মানে প্রোটন 29টাই আছে, কারণ একটা পরমাণু সামগ্রিকভাবে চার্জ শূন্য। সেখানে প্রোটন সংখ্যা কয়টা ভাই? প্রোটন সংখ্যা 29টা। হ্যাঁ, ইলেকট্রন সংখ্যা 29টা, প্রোটন সংখ্যা তাহলে 29টা। বলছি স্ফটিক বিদ্যুৎ গঠন করবে কিনা, বিদ্যুৎ পরিবহন করবে কিনা। আচ্ছা স্ফটিক জিনিসটা কি? স্ফটিক বলতে বেসিক্যালি বোঝায় একই জিনিস কয়েকবার থাকা বা বারবার থাকা। যেমন ধরো আমি বললাম কার্বনের স্ফটিক, তার মানে 20টা কার্বন থাকতে পারে, 50টা থাকতে পারে, এগুলা, ঠিক আছে? সো কপারের লাস্টে চিত্র সহ কথাটা বলছে, এটা আমার ভালো লাগে না, আমি তোমার একবার আঁকাই দিব না, তুমি এটা ডিরেক্টলি মুখস্থ করে ফেলাও। হ্যাঁ, যদি এখান থেকে স্ফটিকের চিত্র আসে তাহলে আমার মনে হয় কপার বাদে কিছু দিবে না, কজের আগে একবার কই যেন আসছিল কপারই আসছে, তো এটা আমি তোমার মুখস্থ করাই দিব না। হ্যাঁ, ওটা বোঝানোর কিছু নেই, আপাতত বোঝানোর কিছু নেই, ওটা ইন্টারমিডিয়েটে আরও অনেক বেশি বোঝাতে হবে, যতটুকু লাগবে ততটুকুই পড়বো। এই জন্যই কিন্তু ফার্স্ট থেকে এই কথাটা বলে আসতেছি। হ্যাঁ, যেটা বলতেছিলাম, তার স্ফটিক বিদ্যুৎ পরিবহন করে চিত্র সহ ব্যাখ্যা করতে বলছে। তো স্ফটিকটা কি আসলে? কপার, অনেকগুলো কপার থাকবে, যেমন এটা কপারের দণ্ড, এই যে এটা একটা স্ফটিক বলা যেতে পারে। এর প্রত্যেকটা পয়েন্টে কপার আছে। আমি যদি বলি রড, লোহার রড আছে না, ওইটার একদম প্রত্যেকটা পয়েন্টে আয়রন আছে না, লোহা আছে না? কোনো একটা জায়গায় দেখাতে পারবো যে এখানে লোহা নাই? সম্ভব না। সো এই ধাতব দণ্ড বা তড়িৎদ্বার, এই জিনিসগুলোর মধ্যে বেসিক্যালি মনে করো প্রত্যেকটা পয়েন্ট একটা করে কপার আছে। তো এটার ক্ষেত্রে বিদ্যুৎ পরিবহন করে, এটা চিত্র সহ বর্ণনা করতে বলছে। আচ্ছা বিদ্যুৎ পরিবহন কেমনে করবে? তুমি আগে ইলেকট্রন বিন্যাস দেখাবা, একটাই কিন্তু এটা করাইছি, তারপর আবার করা ইলেকট্রন বিন্যাস দেখাবে, এরকম ডট 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 ডট, লাস্টে কি আসবে রে? 3D, কোনটা? এটা কপার না, তাহলে 3D10 আসবে, 4s1 আসবে। হ্যাঁ, 3D10 আসবে, 4s1 আসবে। তো তুমি বলবা যে সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 4s1, যেখান থেকে একটি ইলেকট্রন ত্যাগ করতে সক্ষম কপার, ঠিক আছে? বা কপার একটি ইলেকট্রন ত্যাগ করতে পারে, ওই ইলেকট্রনটি মুক্ত ইলেকট্রন হিসেবে সব জায়গায় চলাচল করবে। আর ইলেকট্রন চলাচল করা মানেই বিদ্যুৎ পরিবহন হওয়া, ঠিক আছে? কথাটা লিখে নেবা, এইটুকু লিখলেই মোটামুটি উপরেরটুকু হয়ে যাবে। দেন এখানে চিত্র সমাননা করতে বলছে, আমি চিত্রটা ছোটো করে একটু আঁকাই দিব। আবারও বলতেছি, এটা বোঝার কিছু নাই, ডিরেক্টলি জাস্ট এটা মুখস্থ করে ফেলাও। হ্যাঁ, মুখস্থ করে ফেলাও, এটা আসবে না আমি আশা করি, জীবন আমার ঢাকা বোর্ডে দিবে না, এবার ভুল করে বানাই দিয়ে ফেলছে। চিত্রগুলো এরকম আঁকাইতে হয়। ধরো এখানে একটা কী বলে এটারে, ধাতব দণ্ড রাখছি, কপারের দণ্ড, এটাও কপারের দণ্ড, ঠিক আছে? এই পাশে ব্যাটারি কানেক্ট করবো, এই পাশে ব্যাটারি কানেক্ট করবো। ধরো এখানে ব্যাটারি নেগেটিভ প্রান্ত কানেক্ট করছি, এখানে ব্যাটারি পজিটিভ প্রান্ত কানেক্ট করছি। দেন মাঝখানে তুমি কী করবা? যা বলি খালি শুনো, এই যে 1 2 3 4 এরকম করে কয়েকটা পজিটিভ চার্জ জায়গা আঁকাই দিবা, ঠিক আছে? আগে কয়েকটা বড় বড় দেখে পজিটিভ চার্জ আঁকাই দিবা, এটার মাঝে প্লাস মাইনাস দিয়ে দাও, সবগুলাই প্লাস দিও এগুলার মাঝখানে। হ্যাঁ, প্লাস দিবা,
আর কি করবা জানো, এই দণ্ডের মধ্যে তো প্লাস মাইনাস দেখাইতে হবে তোমার একটু। আচ্ছা এটা একটু ওয়েট, শিট, সিস্টেমগুলো আর একটু বেটার করা উচিত। আচ্ছা ধরো এখানে পজিটিভ আছে, এদিকে একটু অ্যারো দিয়ে দেখাই দিবা, এখানে নেগেটিভ আছে, এটাও একটু অ্যারো দিয়ে দেখাই দিবা এদিকে। হ্যাঁ এইভাবে দেখাবে। এগুলো কোনটা কী বোঝায় তোমার এখন বোঝার দরকার নেই, তুমি অনেক ছোটো মানুষ ভাই, তুমি অনেক ছোটো মানুষ। তোমার আপাতত জাস্ট এটা আর্টস আসছে জন্য, সামনে পেয়েছে গেছে জন্য আমি করাচ্ছি, নাহলে জীবনেও করাইতাম না, বুঝছো? তোমার এটা এতটা ইম্পর্টেন্ট না। আর এখানে একটু নেগেটিভ নেগেটিভ দিয়ে দিবা, ধরো যে এদিকে নেগেটিভ চলে যাচ্ছে, আমি বোঝাচ্ছি, হালকা একটু বোঝাই দেবো, টেনশন নাই। এখানে একটা নেগেটিভ চলে যাচ্ছে মনে করো, অথবা ধরো যে এখানে নেগেটিভ চলে যাচ্ছে, এগুলো একটু এইভাবে আঁকাই দিবা, জাস্ট আঁকাই দিবা। হ্যাঁ ঠিক আছে, আশা করি বুঝছো। মাঝখানে নেগেটিভ দিবা, দিয়ে একটু ছোটো ছোটো করে একটু আঁকাই দিবা। ওকে, এটা তারা কী বোঝা জানো, আমি তোমার একটু ছোটো করে বোঝাই। আবারও বলতেছি, এই টপিকটা কখনো মনে হয় না রিপিট দিবে। সো যেহেতু একবার চলে আসছে আর রিসেন্ট সালে আসছে, সো না করলে আবার বলবা যে এত সহজ সহজ টপিক পড়াচ্ছেন, এই কঠিনটা পড়াইলেন না। এই চিত্রটা এইভাবে আঁকানোর পরে এটা তারা তুমি ছোটো করে তোমার যদি একটু বোঝাই, এখানে দুইটা দণ্ড নেওয়া হয়েছে, দুইটাই বেসিক্যালি কপারের দণ্ড। হ্যাঁ তো একটা প্রান্তে হচ্ছে নেগেটিভ কানেক্ট করা হয়েছে ব্যাটারির, একটা প্রান্তে পজিটিভ কানেক্ট করা হয়েছে। তখন দেখা গেছে কি যে ওর যে একটা মুক্ত ইলেকট্রন ছিল না, ওই যে বললাম একটা ইলেকট্রন চলে যায়, তো ওই একটা ইলেকট্রন হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভ দিকে পাস হচ্ছে। ইলেকট্রন যখন পজিটিভ থেকে নেগেটিভ দিকে পাস হয়, ইলেকট্রন যেদিকে যায় বিদ্যুৎ তার উপর বিপরীত দিকে যায়। ইলেকট্রন পাস হলে তখনই বিদ্যুৎ পাওয়া যায়, কিন্তু একে অপরের বিপরীতমুখী। সো তুমি এরপর একটু ব্যাখ্যা করে দিতে পারো যে এই চিত্রটা এমনি একাই দিবা, এখানে বলে দিবা চিত্র কপারের ইলেকট্রন প্রবাহ বা কপারের বিদ্যুৎ পরিবহন, এই কথাটা একটু বলে দিবা, ঠিক আছে? এটুকু বললেই হয়ে যাবে। আবারও বলতেছি, প্লাস থেকে মাইনাসের দিকে যাবে হচ্ছে ডিরেক্টলি ইলেকট্রন, আর মাইনাস থেকে প্লাসের দিকে যাবে হচ্ছে কারেন্ট। ওকে, দ্যাটস দ্য ফ্যাক্ট। বুঝো না এটা, এত বুঝে লাভ নেই। তারপর ঘ নম্বর দেখো, ঘ নম্বর দেখো, ঘ নম্বর দেখো। এটা করলে করো, না করলে নাই। হ্যাঁ প্যারা নাই, রিপিট দিবে না আর ইনশাল্লাহ, ইনশাল্লাহ দিবে না। ঘ নম্বর দেখো, খুব বাজে একটা এটা। আচ্ছা ঘ যেটা আছে সেটা হচ্ছে ফ্লোরিনের সাথে, এই যে এখন থেকে ভালো লাগবে, একটু সোজা হও, একটু ধরো যে পানি টানি থাকলে খায় নাও, অথবা একটু শক্তিশালী হও। দেখো ফ্লোরিনের সাথে এ মৌলের বিক্রিয়ায় উৎপন্ন যৌগটি AF2 এবং AF4 এর কোনটিতে অষ্টক নিয়মের ব্যতিক্রম ঘটে। ব্যতিক্রম ঘটে মানে কি, অষ্টক নিয়ম মানে না। তো এ কি এটা একটু দেখতে হবে না আগে, এ কোনটা? এতে ইলেকট্রন আছে কয়টা দেখো তো, 2 আর 8 10 11 12 13 14 15 16, 16টা আছে, তার মানে সালফার এটা, ঠিক আছে? তাহলে এ হচ্ছে, তুমি এখানে একটু বলে নিবা, এ এর ক্ষেত্রে ইলেকট্রন দেওয়া আছে হচ্ছে 16টি, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু সালফার, এ ইজ ইকুয়াল টু সালফার। হ্যাঁ কী লিখলাম এটা, সিগনেচার করলাম, এ ইজ ইকুয়াল টু সালফার, সালফার 16। ওকে, তাহলে কোন কোন যৌগ দিছে? একটা দিছে AF2, একটু লেখো, একটু লেখো, একটু লেখো। একটা দিছে হচ্ছে AF2, AF2 মানে কি ভাই, সালফার F2। ওকে, তারপর AF4, AF4 মানে কি ভাই, AF4 মানে হচ্ছে SF4। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এই দুইটার মধ্যে কে অষ্টক মানে কে মানে না, টপিক পড়ায় আসছে, ব্যাখ্যা দিয়ে আসছে। এখন জাস্ট কি করব, আমি তোমার ডিরেক্ট দেখাই দিব কে মানতেছে কে মানতেছে না। সালফারের ক্ষেত্রে লাস্ট সেল ইলেকট্রন কয়টা ভাই, তুমি একটু এগুলো বাংলা লিখে নিবা, মানে তুমি একটু ব্যাখ্যা করে লিখবা। আমি তোমার এরকম বোঝাচ্ছি, কিওয়ার্ডগুলো ঠিক রেখে একটু ব্যাখ্যা করে লিখবা। বলবা সালফার ইলেকট্রোমিনাসটাই করবা। এই যে সবচেয়ে ভালো কথা এটাই, পঞ্চম অধ্যায়ে যে কোশ্চেনগুলো আসে এগুলো ইলেকট্রোমিনাসটা ফার্স্টের দিকে করে নেবা, দেখবে একটু বড় হচ্ছে। গ নাম্বার তুমি 3 লাইনে শেষ করলে হবে ভাই, মার্ক দিব আমি তোমার জীবনও না। তুমি ইলেকট্রোমিনাসটা দেখাবা, লাগুক না লাগুক দেখাই দিও আমারে, ঠিক আছে? যে তুমি যে পারো আমি দেখবো না, এত কষ্ট করে শিখছো, তুমি যদি পরীক্ষায় খাতায় না লেখো তুমি এটা কী করবা? ব্যবসা বাণিজ্য ইউজ করবা? সম্ভব না, ঠিক আছে? সো সালফার ইলেকট্রোমিনাস দেখাবা, দেখায় বলবা যে সালফারের ইলেকট্রোমিনাস থেকে দেখা যায় সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন সংখ্যা 6টি। দরকার হলে ফ্লোরিনেরটাও দেখাই দিবা তোমার যদি খুব বেশি সময় বেঁচে থাকে, ঠিক আছে? না দেখালেও সমস্যা নাই। তাহলে এখানে 6টি প্লাস সালফারের সাথে ফ্লোরিন আছে কয়টা ভাই, 2টা। বলবা যে সালফারের সাথে ফ্লোরিন আছে 2টা, যার কারণে 6 + 2 = 8। এটা হচ্ছে ওর অষ্টক মানতেছে, অষ্টক মানতেছে ভাই। 8 আসছে, 8 অ্যান্সার আসলে অষ্টক। লাস্টের শেলে মানে কেন্দ্রীয় পরমাণুর লাস্টের শেলের ইলেকট্রন প্লাস যতগুলা মৌল আছে, মানে আলটিমেটলি জিনিসটা এরকম। এই যে এটা কি কেন্দ্রীয় পরমাণু না? আচ্ছা কেন্দ্রীয় পরমাণু, আবার আরেকটা কথা চলে আসছে রে, যেই পরমাণু সিঙ্গেল থাকবে আমার মতো তাকে বলবা কেন্দ্রীয় পরমাণু, যেই পরমাণু আমার মতো সিঙ্গেল থাকবে সারা জীবন তাকে বলবা কেন্দ্রীয় পরমাণু, ঠিক আছে? আবার এটা আমার নামের সাথে মিলে গেছে, দেখছো? জীবনটা বেদনা। যাই হোক, সালফার আছে এখানে, তো সালফার এর সাথে ফ্লোরিন আছে 2টা। দেখো আমার সাথে কেউ নাই, ওর সাথে ফ্লোরিন 2টা, বুঝতেছো? তাহলে সালফার আছে হচ্ছে ওর লাস্ট শেল ইলেকট্রন 6টা, ফ্লোরিন আছে 2টা, তাহলে 6 আর 2 মিলে হয়েছে হচ্ছে 8। এটা অষ্টক নিয়ম মানতেছে, ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার ভাই। তারপর কি আছে AF4, এটা একটু দেখি ভাই, এটা একটু দেখি।
SF4, তাহলে SF4 এর ক্ষেত্রে সালফারের ইলেকট্রোবিন্যাসটা আবার দেখানোর দরকার নেই, এত পার্ট নিও না, তাহলে কেটে দিবে, এত পার্ট নিলে কেটে দিবে। হ্যাঁ, একবার দেখাইছো ইলেকট্রন বিন্যাস, এবার আবারও বলবা যে সালফার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা 6 প্লাস আমাদের ফ্লোরিন একযোজি মৌল ফ্লোরিন, যদি এটা বলতে চাও তাহলে বলতে পারো। ফ্লোরিন যুক্ত আছে কয়টা ভাই? 4টা, তাহলে 6 + 4 = 10। এটা অষ্টক নিয়ম মানে নাই, বাট 2-এর নিয়ম মানছে। 2-এর নিয়ম তো চাই নাই, অষ্টক নিয়ম কেউ মানছে? মানে নাই। তাহলে বলবা যে এই দুইটার মধ্যে একটু সাজায় গুছায় পেঁচায় পুছায় তুমি এখন যদি একটু জাস্ট ভাই গাইডটা খুইলা, মানে ধরো যেভাবে পড়াইলাম গাইড খুলে একবার যদি একটু রিভাইজ দাও, একটা মানে প্রত্যেকটা লাইন যদি পড়ো, এখন একটা লাইনও তোমার কাছে ভাই আজগুবি লাগবে না, মনে হবে এগুলো তো সব পড়ানোই হয়েছে, জাস্ট ওটা একটু সাজায় গুছায় লেখছে। যদি কোনো কিছু এক্সট্রা লাগে ওটা সিরা ফেলবা, কোনো লাইন যদি মনে হয় যে এই লাইনটা শিপন স্যার আমার পড়ায় নাই, তুমি সিরা ফেলাও, ঠিক আছে? আচ্ছা, ওইটার কোনো দরকার নেই মনে করবা, ঠিক আছে? মানে আমি তোমার লাইফে সব দেখো। তাহলে 6 + 4 = 10। তো এই দুইটার মধ্যে তাইলে ভাই কোনটার ক্ষেত্রে অষ্টক নিয়মের ব্যতিক্রম করতেছে, মানে অষ্টক নিয়ম মানতেছে না কোনটা? SF4 বা AF4। আশা করি ক্লিয়ার 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 ক্লিয়ার। নেক্সট নেক্সট নেক্সট। ওকে, পরের সিকিউ 2 নাম্বার দেখো। গতে সরি কি বলা হয়েছে? YOZ মৌল, এটা দেখতে পাচ্ছ? ক্লিয়ার আছে? একটু বলে দিই। এক্স এটা Na, এটা Y, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার। এটা কিউ, এটা কিউ, হ্যাঁ এটা কিউ, এটা জেড, এটা Br, ব্রোমিন, ঠিক আছে? বলে দিব আরও, সমস্যা নেই যদি কোনোটা কাজে লাগে। আচ্ছা, এখানে বলা হয়েছে YOZ মৌল দুটি দ্বারা গঠিত যৌগটি উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট ব্যাখ্যা করো। মানে Y আর Z মিলে যেই মৌলটা গঠিত হবে, আগে তোমার ওই মৌলটা বানাইতে হবে যে এই মৌলটা গঠিত হয়েছে। মৌল কি আবার? যৌগ, সরি যৌগটি, যেই যৌগটা গঠিত হবে, সো ওই যৌগটা আসলে উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্টটা প্রমাণ করতে হবে। তাহলে ফার্স্ট কাজটা কি? ফার্স্ট কাজ হচ্ছে টার্গেটটা ফিক্সড করো। টার্গেটটা কি ভাই তোমার? তুমি দুইটা মিলে আগে একটা যৌগ বানাও। আচ্ছা, Y কি? Yটা একটু দেখি তো, সোডিয়ামের নিচে আছে, তাহলে পটাশিয়াম হবে, এটা লিথিয়াম হবে। হ্যাঁ, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো কেমনে বের করতে হয় এগুলো সব 4 নম্বর লেকচারে, সরি 4 নম্বর চ্যাপ্টারে শেখানো হয়েছে। এখানে কিউটাকে একটু দেখো তো, এটা ব্রোমিন, তাহলে ব্রোমিনের উপরে কে থাকে? ব্রোমিনের উপর থাকে হচ্ছে ক্লোরিন। তাহলে আমি এটা কেটে কেটে একটু লেখা দিই, ক্লোরিন, আর এখানে কি থাকে? কিউ হচ্ছে এটার উপর, তার মানে এটা ফ্লোরিন, ঠিক আছে? সব লেখা রাখলাম আমার জন্য সুবিধা হবে। তাহলে Y আর Z মিলে, Y কোনটা? Y হচ্ছে কে, আর Z কোনটা? Z হচ্ছে ক্লোরিন। তাহলে পটাশিয়ামের সাথে ক্লোরিন, অর্থাৎ দুইটা মিলে কি তৈরি হবে? পটাশিয়াম প্লাস ক্লোরিন মিলে পটাশিয়াম ক্লোরাইড তৈরি হবে, ঠিক আছে? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট উচ্চ। আচ্ছা, তাহলে ফার্স্ট হচ্ছে ওদের বের করে ফেললাম যে আসলে যৌগটা কি। যৌগ বের করার পর এখন আবার বলছে যে ওরা যে উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট এটা ব্যাখ্যা করো। এটাকে এখন ব্যাখ্যা করব। ক স্লাইড কি বলছিলাম মনে আছে? ক স্লাইডে পড়াইছি, ভবিষ্যতে আর পড়াবো না। সো এখন সেই সুযোগ চলে আসছে স্কিপ করার। সো এটা কি পড়াবো? হাপ না, একটু পড়াই, এতটা বাজে আমি না ভাই। দেখো, তাহলে উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট বলছে, তুমি এটা ব্যাখ্যা করবা কিভাবে? প্রথমে বলবা আয়নিক যৌগ, আর আয়নিক যৌগের ক্ষেত্রে আন্তঃআণবিক শক্তি অনেক বেশি থাকে। আন্তঃআণবিক শক্তি বেশি থাকলে একটা সাথে একটা অনেক বেশি অ্যাটাচড থাকে। ইংলিশ মাইরন, আবার বলবা যে একটার সাথে অনেক বেশি সংযুক্ত থাকে, যার কারণে এদেরকে আলাদা করার জন্য অধিক তাপের প্রয়োজন হয়। এই জন্য গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান সমযোজী যৌগের তুলনায় একটু বেশি, ঠিক আছে? শেষ। ঘ নাম্বার দেখো, এক্স জেড কিউ কিউ। এক্স আর জেড একটা জিনিস, কিউ কিউ আর একটা জিনিস। অণুর মধ্যে বন্ধন কি একই প্রকৃতির? যুক্তিসহ বিশ্লেষণ করো। এক্স আর জেড, এক্স কোনটা ভাই? এক্স এই যেটা লিথিয়াম, লিথিয়াম, তাহলে লিথিয়ামের সাথে জেড, জেড কোনটা? জেড কি ছিল রে? ক্লোরিন, লিথিয়াম ক্লোরিন। তার মানে এটা একটু মুছে নিই। ঘ নম্বরের ক্ষেত্রে লিথিয়ামের সাথে ক্লোরিন অ্যাড হলে এটা কী হবে? লিথিয়াম ক্লোরাইড হবে, LiCl না? এগুলো তো পড়াইছি কেমনে কী হয়। ওকে, আবার কিউ কিউ, কিউ কোনটা রে? কিউ হচ্ছে ফ্লোরিন, তাহলে এটা হচ্ছে F2, ফ্লোরিন প্লাস ফ্লোরিন। কিউ কিউ বলছে না, তাহলে ফ্লোরিন প্লাস ফ্লোরিন, এটা হচ্ছে F2। একটা লিথিয়াম ক্লোরাইড, একটা হচ্ছে ফ্লোরিন 2 বা F2 বা ফ্লোরাইড আয়ন। সরি, আয়ন আবার কই থেকে আসলো? ফ্লোরিন বলো, ঠিক আছে? এটা আয়নিক যৌগ, এটা সমযোজী যৌগ। এখন প্রশ্ন কি বলছে? বন্ধন কি একই প্রকৃতির হবে? এটা কোনো কথা হইলো? একটা আয়নিক বন্ধন, একটা হচ্ছে সমযোজী বন্ধন, এটা তোমার বোঝাইতে হবে এখন। ক স্লাইড, ক স্লাইড। নেক্সট, এটা কি দেখতে পাচ্ছ? এটা 1s², এটা AXY, 1s², 2s², 2p6, 3s², 3p4 পর্যন্ত আছে। এখানে Y 1s², 2s², 2p6, 3s², 3p6, 4s2 পর্যন্ত আছে। ওকে, গ নম্বর দেখো,
YX যৌগটি উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট কেন? YX কেন উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট? এই যে গলনাঙ্ক আসছে, কসলাইট। ক্যালসিয়াম আর সালফেট একবারই লিখে দাও। দেখো ক্যালসিয়াম 2+ সালফেট, ক্যালসিয়াম আর সালফার 2- তাহলে CS হবে, সমস্যা নেই। এই যৌগ বের করে দিছি, হ্যাঁ এখন বাকিটা করে নিও। কসলাইট গ ক্লিয়ার। ঘ দেখো A2X যোগ A2, এ কোনটা? হাইড্রোজেন। A2 তার মানে হাইড্রোজেন 2। X কোনটা? X ছিল হচ্ছে সালফার ছিল না, হ্যাঁ X ছিল সালফার, তাহলে H2S যোগে ইলেকট্রন বিন্যাসের দ্বিত্ব, এটা বানানটা একটু হয়ে গেছে, যাই হোক, দ্বিত্ব ও অষ্টক নিয়ম প্রযোজ্য বিশ্লেষণ করো। মানে এটা দ্বিত্বও মানে, দুইয়ের নিয়মও মানে, অষ্টক নিয়মও মানে। চলো একটু দেখি তো কোনটা কোনটা মানে। এটার ক্ষেত্রে সালফার হচ্ছে ওই যে সিঙ্গেল মৌল, বা এটাকে বলা হয় হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, ঠিক আছে। তো সালফারের ক্ষেত্রে ইলেকট্রন থাকে কয়টা ভাই? লাস্টে 6টা। তাহলে যোজিত ইলেকট্রন, আগে ইলেকট্রন বিন্যাস করবা, যোজিত ইলেকট্রন দেখবা 6টা আছে, ওর সাথে হচ্ছে এখানকার এই H2টা বসাই দিবা। হাইড্রোজেন কয়টা যুক্ত আছে? 2টা, তাহলে এই যে 8 নাম্বার। সো 8 আসতেছে অ্যান্সার, আর অ্যান্সার 8 আসলে এটা অষ্টক নিয়ম মানে শেষ, এটা শেষ। তারপর দ্বিত্ব নিয়মটা কি মানে? লাস্টে 8টা আছে না, 8টা মানে কি 4 জোড়া, 4 জোড়া তো লেখাই যায়, তাহলে জোড়া হিসেবে তুমি যখন লিখতে পারবা ওটা ডিরেক্টলি কি দ্বিত্ব নিয়ম মানে না? অবশ্যই মানে, ঠিক আছে। সো ক্লিয়ার। একটু এদিক ওদিক করে আল্লাহর নামে লিখলে হয়ে যাবে ইনশাল্লাহ। এটা X3 দেয়া আছে, Y6 দেয়া আছে, E17 দেয়া আছে, হ্যাঁ। গ নাম্বার E2 অণুর বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো। E2 অণুর বন্ধন গঠন, ই কোনটারে? 17 মানে কি ক্লোরিন না? তাহলে একটু লেখো, এটা হচ্ছে ক্লোরিন 17, ওকে ক্লোরিন 17 লেখো। E2 বের করতে বলছে, তার মানে ক্লোরিন 2 এর বন্ধন প্রকৃতি ব্যাখ্যা করতে বলছে। তাহলে প্রথমে আগে বলে নিবা এটা একটা সমযোজী যৌগ, আর সমযোজী যৌগের মাঝে যে বন্ধন থাকে তাকে সমযোজী বন্ধন বলে, ঠিক আছে। এটা সমযোজী বন্ধন, হ্যাঁ। এখন এই প্রক্রিয়াটা, গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করতে বলছে, চলো গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করি, সমস্যা কি? আচ্ছা, এগুলো হচ্ছে ক্লোরিন, হ্যাঁ। একটু আমি কালারটা নিয়ে নিব, দেখো, ওকে। এটা একটা ক্লোরিন, ইলেকট্রনগুলো একটু বসায় দাও। ফার্স্ট ছেলে কটা থাকবে? 2টা, তারপরে 8টা, 2 4, দেন এখানে হচ্ছে 6, এই 2টা 8টা, ঠিক আছে 8টা। তাহলে কটা গেল? 10টা, 7টা থাকবে আরও। এই যে 2 4, এটা এই পাশে এরকম দিও না, ওয়েট, এখানে দাও 4, এই যে 6, এখানে একটা 7টা, হ্যাঁ। ওর এখানে একটা, ওর ভিতরগুলো ফিল আপ করে নিও, এখানে 2টা দিও, এই পরের সেলো 4টা দিও। তাহলে বাকিগুলো একটু যদি লিখি, 2 4, এই যে 6, আচ্ছা এটা এদিকে যে দরকার ছিল বাদ দাও, সমস্যা নেই। তো এই 2টা বেসিক্যালি অ্যাড হয়ে যাবে, হ্যাঁ। একটু চিত্রটা দেখাই দিও, 2টা অ্যাড হয়ে যাবে, ও 17টা ইলেকট্রন, গঠন এরকম। এখন এই 2টা যখন অ্যাড হয়ে বেসিক্যালি কী তৈরি করবে? আচ্ছা এটা হাত দিয়ে একা একটু দেখো, এই যে এইটার ক্ষেত্রে বাকি ইলেকট্রনগুলো বসায় নিয়ে আমি জাস্ট এই 2টা নিয়ে একটু কাজ করবো, হ্যাঁ। এই যে 2টা একসাথে হয়ে গেছে, ধরো একসাথে হয়েছে, ঠিক আছে। মাঝখানে যে পজিশনটা আছে এই পজিশনটা একটু খেয়াল করো, এখানে এই যে ওর একটা ইলেকট্রন ছিল, এই যে এটা ওর ইলেকট্রন মনে করো, আর ওর একটা ইলেকট্রন ছিল, এটা ওর ইলেকট্রন মনে করো। তার মানে কি আলটিমেটলি ওর বাইরের শেলে ছিল হচ্ছে 7টা, ওর বাইরের শেলে ছিল 7টা, এখন ওরও মনে হচ্ছে 8টা, আবার ওরও মনে হচ্ছে 8টা, ঠিক আছে। সো আলটিমেটলি ওরা এখন নিষ্ক্রিয় ফিল করবে নিজেরা, 17টা ছিল 18টা হয়েছে, তাহলে 18টা হলে কি এখন আর্গনের মতো ফিল করবে না? সো এটা হচ্ছে বেসিক্যালি ওর গঠন। এখানে বলছে ইটনের বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো, মানে ওরা এইভাবে বেসিক্যালি গঠনটা ক্রিয়েট করে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। ওকে, নেক্সট টপিক দেখো, ঘ নাম্বার। Y ও E দ্বারা গঠিত Y ও E দ্বারা গঠিত যৌগ পানিতে অদ্রবণীয় হলেও X ও E দ্বারা গঠিত যৌগ পানিতে দ্রবণীয়। হ্যাঁ, একটা সমযোজী একটা আয়নিক, এই জন্য একটা দ্রবণীয় না আর একটা দ্রবণীয়, ঠিক আছে। কীভাবে চলো একটু দেখি। Y ও E, Y কোনটা? Y হচ্ছে 6 মানে কার্বন, ঠিক আছে। E কোনটা? E হচ্ছে ওই যে যেটা দেখলাম ক্লোরিন। তাহলে কার্বনের সাথে ক্লোরিন মিলা কি তৈরি করে ভাই? কার্বন অলওয়েজ 4+ তৈরি কি কনভার্ট হয়, এটা মনে রাখবা। কার্বনের হাত 4টা, হ্যাঁ, কার্বনের হাত 4টা। সো ও যদি কারোর সাথে মিশতে চায়, তার যদি -1টা করে হয়, যেমন ক্লোরিনের মাইনাস কিন্তু 1, ক্লোরিন 1 - কনভার্ট হয়, ঠিক আছে। তাহলে তার 4 জন লাগবে হচ্ছে ওর সমান হইতে। তার মানে কার্বনের সাথে যখন ক্লোরিন মাইনাসটা কানেক্ট হবে, ক্লোরিন মাইনাস যখন কানেক্ট হবে, তখন এটা CCl4 তৈরি করবে, CCl4 তৈরি করবে। একটা কার্বনের সাথে 4টা ক্লোরিন লাগবে। এটা কেমনে তৈরি করবে, এটা কিন্তু দেখানো হয়েছে অলরেডি, ওকে। সো CCl4 তৈরি করবে। এটা হচ্ছে আমাদের এই Y ও E দ্বারা গঠিত যৌগ। এরপর কি আছে? X ও E দ্বারা। X কি? X হচ্ছে 3 নাম্বার, তার মানে লিথিয়ামের সাথে E কোনটারে? E হচ্ছে ক্লোরিন। তাহলে লিথিয়ামের সাথে ক্লোরিন মিললে কি? লিথিয়াম ক্লোরাইড।
লিথিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে আয়নিক যৌগ, এটা সমযোজী যৌগ। তাহলে এইটা বেসিক্যালি পানিতে অদ্রবণীয়, সমযোজী যৌগ পানিতে দ্রবণীয় হইতে পারে না, এটা হচ্ছে পানিতে দ্রবণীয়, ঠিক আছে? এটা পানিতে দ্রবণীয়, ওইটা অদ্রবণীয়। আচ্ছা আরেকটা কথা একটু তোমার বলে নাই তো, দাঁড়াও, একটা কথা মনে পড়ছে, খুব ইম্পর্টেন্ট একটা কথা, হ্যাঁ, এটা একটু মনে রেখো। দেখো একটা কথা খুবই ভালোভাবে মনে রেখো, সেটা হচ্ছে আয়নিক যৌগ, আয়নিক যৌগ পোলার দ্রাবকে দ্রবণীয়, কথাটা খাতায় লেখা রাখো, ডিরেক্ট লেখা রাখো, পোলার দ্রাবকে দ্রবণীয়, হ্যাঁ, দ্রবণীয়। তো একটা কথা বলে দিস, আরেকটা তো অবভিয়াসলি পারবা, আয়নিক যৌগটা পোলার দ্রাবকে দ্রবণীয়, কথাটা কি বুঝছো? আয়নিক যৌগ তুমি চিনো, পোলার দ্রাবক জিনিসটা কি হয়েছে, যারা আংশিক ধনাত্মক আংশিক সরি আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রান্তে কনভার্ট হয়। যেমন ধরো পানি, তো পানির ক্ষেত্রে দেখলাম না যে ডেল প্লাস হয়েছে ডেল মাইনাস হয়েছে, সো এটা আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক। সো যদি কখনো আয়নিক যৌগ দেখো তাইলে ওরা ওই টাইপের পোলার দ্রাবকে দ্রবণীয় হয়ে যাবে, মানে আংশিক ধনাত্মক ঋণাত্মক প্রান্ত পাইলে দ্রবণীয় হয়ে যাবে। এই কথাটা মনে রেখো, এমসিকিউতে আসতে পারে, সিকিউতে কিছু কিছু জায়গায় কাজে লাগতে পারে। যেমন এখানে তুমি এটা ব্যাখ্যা করার সময় এটা বলতে পারো যে এটা দ্রবণীয় না, সমযোজী যৌগ যেহেতু, তাহলে তুমি বলবা যে সমযোজী যৌগ পোলার দ্রাবকে অদ্রবণীয়। একটা লাইন লিখলাম, তুমি এটার বিপরীত লাইনটা এখানে লেখা নিও, আয়নিক যৌগ পোলার দ্রাবকে দ্রবণীয়, তাহলে সমযোজী যৌগ পোলার দ্রাবকে অদ্রবণীয় বা দ্রবণীয় না, যেমন ইচ্ছা তুমি লেখা নিলেও সমস্যা নেই। সো এগুলো ব্যাখ্যা করার সময় এই এক্সট্রা লাইনগুলো একটু অ্যাড করবা, তাহলে একটু যে মানে তরকারিতে মশলার মতো যেরকম একটা ইফেক্ট হয় না, ওইটা হবে এখানে, বুঝছো? বা মেকআপের পরে শেডো, আই নো ইউ আন্ডারস্ট্যান্ড, ওকে। দ্বারা গঠিত যৌগ পানিতে দ্রবণীয়, ঠিক আছে? আশা করি এভাবে ব্যাখ্যা করতে পারবা। তাহলে একটা হচ্ছে আয়নিক, একটা সমযোজী। আয়নিক হলে কীভাবে দ্রবণীয় হয় এটা বলা হয়েছে, ওকে। এমসিকিউ সলভিং, আমরা লাস্ট পর্যায়ে চলে আসছি, আর কিছু সময়, খুবই কম সময় এর মধ্যে শেষ হয়ে যাবে। হ্যাঁ দেখো, এখন এমসিকিউ সলভিং, খুব বেশি এমসিকিউ রাখি নাই, কয়েকটা রাখছি জাস্ট যাতে আমি তোমাকে টাইপগুলো জাস্ট একটু চেনাইতে পারি। বোর্ড কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে করে কয়েকটা টাইপ থেকে কয়েকটা এমসিকিউ দেওয়া হয়েছে, এগুলো পারলে মোটামুটি আশা করি এর বাইরে থেকে মানে হার্ড আর কোনো এমসিকিউ তোমাকে ঠেকাইতে পারবে না ইনশাল্লাহ। আচ্ছা তাহলে ফার্স্ট এমসিকিউটা দেখি, এখানে বলা হয়েছে কোন যৌগে সমযোজী বন্ধন থাকে। আচ্ছা তো ফার্স্ট কথা হচ্ছে সমযোজী বন্ধন কই থাকে ভাই, খুব ভালোভাবে বলা হয়েছে, এইটা থাকে অধাতু আর অধাতুর মাঝখানে, ঠিক আছে? দুইটা অধাতুকে কানেক্ট করার জন্য আমাদের সমযোজী বন্ধনের প্রয়োজন হয়। তাহলে আমি একটু কথাটা লেখা রাখলাম, দেখো অধাতু অধাতু মানে পর্যায় সারণীর ডান পাশের জিনিস আবার ডান পাশের জিনিস, এইটা হচ্ছে বাম পাশের, এটা ডান পাশের, হবে না। এটা বাদ, এটা পরে দেখি, এটা দেখো, এটা বাম পাশে এটা ডান পাশের, হবে না। ক্যালসিয়াম বাম পাশে, ক্লোরিন ডান পাশে, হবে না। পানি আনসার। কেন? তুমি ভাবতে পারো ভাই হাইড্রোজেন তো বাম পাশেই আছে, তাহলে হাইড্রোজেন বাম পাশে অক্সিজেন ডান পাশে, এটাই তো অ্যান্সার হওয়ার কথা। ধরু এটাও তো অ্যান্সার হওয়ার কথা না, তাহলে এটা কেমনি কী হইলো? তো এইটার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে হাইড্রোজেন ওই যে বললাম না, মানে নিজের ঘরের মধ্যে থাইকাও ও সবচেয়ে বড় শত্রু, মানে ওই একমাত্র জিনিস যে হচ্ছে বেসিক্যালি ধাতুর মধ্যে থেকে অধাতু, ঠিক আছে? সো হাইড্রোজেন এখানে দুইটা আছে, অক্সিজেন একটা আছে, অক্সিজেন ডান পাশে আছে, হাইড্রোজেন বাম পাশে আছে, এটা অধাতু এটাও অধাতু, দুইটা অধাতু হওয়ার কারণে এটা অ্যান্সার, ঠিক আছে? আশা করি বুঝছো। সমযোজী বন্ধন গঠিত হয় কখন? সমযোজী বন্ধন হচ্ছে ইলেকট্রন ভাগাভাগিতে, ইলেকট্রন দান গ্রহণে, যে ভাগাভাগিতে, ইলেকট্রন ভাগাভাগি মানে হচ্ছে শেয়ার করা। হ্যাঁ ইংলিশ শিখছো, বাংলা শিখো নাই, এখন শিখো। আচ্ছা কোন ধরনের যৌগের গলনাঙ্ক সাধারণত বেশি হয়? ওকে, সমযোজী যৌগ, আয়নিক যৌগ। কী কোয়েশ্চেন করে, এত সহজ কেন? কত সহজ, ঠিক না? বাট এগুলাই যখন যদি নিজে নিজে করতে যাইতা, বেসিক না শিখা, তাইলে বুঝতা কতটা সহজ, যত সব। দেখো পরেরটা দেখো, কেন সমযোজী যৌগের গলনাঙ্ক সাধারণত কম হয়? সমযোজী যৌগের গলনাঙ্ক সাধারণত কম হওয়ার কারণ হচ্ছে ওই যে ব্যাখ্যা করলাম না, ওর মধ্যে আন্তঃনবিক আকর্ষণ বলটা একটু কম থাকে, আর হচ্ছে ওর মধ্যে দুর্বল নিউক্লিয় বল, যেটাকে ভ্যান ডার ওয়ালস বল বলে, বা দুর্বল আন্ত আকর্ষণীয় বল থাকে। ভ্যান ডার ওয়ালস বল থাকার কারণে বেসিক্যালি ওর স্ফুটনাঙ্কটা বা গলনাঙ্কটা একটু কম হয়। দেখো ইলেকট্রন স্থানান্তর হয় দুরু। খ নম্বর দেখো, অণুর মাঝে দুর্বল আন্ত আকর্ষণ বল, এই যে দুর্বল আন্ত আকর্ষণ বল, এটা অ্যান্সার। হ্যাঁ এটা পড়াইছি। নেক্সট টপিক আসে, দেখো কোনটি ক্যাটায়ন? ক্যাটায়ন, আরে আবার মনে পড়ে গেল, আবার সেই সরি এই পাশে শেট রিয়ার কথা মনে পড়ে গেল। দেখো রিয়ার কাঁধ পড়াইছি না তোমারে আমি ভাই, দেখো তো। তো এই রিয়ার কাঁধের এই কতে কি ভাই? ক্যাটায়ন, ধতে ধনাত্মক, ঠিক না? ধ কি এটা হয়েছে না, ঠ হয়ে গেছে, ধ এটা। হ্যাঁ তাহলে রিয়ার কাঁধের কতে ক্যাটায়ন, ধতে ধনাত্মক, তাহলে যেটা ধনাত্মক আছে ওইটাই তো অ্যান্সার। এই যে ধনাত্মক আছে, এটা প্লাস আছে, বাকি সব মাইনাস, তো এটা অ্যান্সার। অ্যানায়ন কিভাবে গঠিত হয়? ইলেকট্রন ত্যাগ করে। আচ্ছা অ্যানায়ন কেমনে গঠিত? অ্যানায়ন মানে কি? ওই যে রিয়া, তাহলে রিতে ঋণাত্মক, আতে অ্যানায়ন। সো
ঋণাত্মক হচ্ছে অ্যানায়ন, তাহলে অ্যানায়ন মানে হচ্ছে ঋণাত্মক হইতে হবে। ঋণাত্মক কখন হয় ভাই? এই যে ক্লোরিন, যে এখানে ক্লোরিন মাইনাসে কনভার্ট হবে, কখন হবে? যখন ও একটা ইলেকট্রন গ্রহণ করবে, ঠিক না? সো ইলেকট্রন গ্রহণ করলে ঋণাত্মকে কনভার্ট হবে। তাহলে অ্যানায়ন কীভাবে গঠিত হয়? এই ঋণাত্মকটা কীভাবে গঠিত হয়? ঋণাত্মক গঠিত হয় হচ্ছে ইলেকট্রন গ্রহণ করলে। দেখো এই যে গ্রহণ করছে কিন্তু, হ্যাঁ গ্রহণ করছে, সো ইলেকট্রন এই যে গ্রহণ করলে, অ্যান্সার। শেষ শেষ টপিক শেষ। আর 2টা এমসিকিউ, হ্যাঁ খুব বেশি এমসিকিউ পড়ায় নেই। গত চ্যাপ্টারে কিন্তু অনেকগুলো এমসিকিউ পড়ানো হয়েছে, তার আগের চ্যাপ্টারে অনেকগুলো পড়াইছি, এখানে পড়ায় নেই। রিজনটা হচ্ছে কি, এখান থেকে এমসিকিউ এমনিতে একটু কম আসে। আর এমসিকিউ কম আসে এটা একটা কথা, আর সেকেন্ড কথা হচ্ছে যে এমসিকিউ কম আসার পরেও এখানে কয়েকটা টপিক, জাস্ট স্পেসিফিক কয়েকটা টপিক যদি তুমি মনে রাখতে পারো, এর আশেপাশের এমসিকিউগুলো খুব ইজিলি সলভ করতে পারবা তুমি। এই জাস্ট এই 6-7টা এমসিকিউ বা সামথিং দিয়েছি, এগুলো সলভ করার পর গাইডটা একটু খুলো, দেন তুমি বুঝবা কতটুকু এমসিকিউ তোমার কাভার হয়েছে। ওকে, তাহলে এখানে কি আছে, নিচের কোন মৌলের যোজ্যতা ইলেকট্রন 7? ও বাবা রে বাবা, জোশ কোয়েশ্চেন। দেখো 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 দেখো, কোন মৌলের যোজ্যতা ইলেকট্রন 7? ওই যে শর্টকাট দিয়ে করছি, দেখো এইটা কিন্তু তুমি যদি আমার ওই শর্টকাট না জানতা, তোমার প্রত্যেকটা মৌলের ইলেকট্রন বিন্যাস আগে বের করতে হতো। ইলেকট্রন বিন্যাস বের করে দেখতে হতো লাস্ট শেলে কার 7টা আছে, ঠিক না? বাট যেহেতু শর্টকাট জানো, তো তুমি জানো যে 1 নম্বর গ্রুপের ক্ষেত্রে থাকে হচ্ছে 1টা, 2 নম্বর গ্রুপের ক্ষেত্রে 2টা, 13 নম্বরে 3টা, 14তে 4টা, 15তে 5টা, 16তে 6টা, 17তে 7টা। তাহলে 17 নম্বর গ্রুপের কেউ আছে এখানে? দেখো তো, এটা 1 নম্বর গ্রুপের, এই যে 17 নম্বর গ্রুপের, অ্যান্সার। এটা 2 নম্বর গ্রুপের, ক্যালসিয়াম 2 নম্বর গ্রুপের, সো 17 নম্বর গ্রুপে ক্লোরিন অ্যান্সার। নিচের কোনটি অষ্টক নীতি মেনে চলে? অষ্টক নীতি মেনে চলে কোনটারে? ক্লোরিন 17, হাইড্রোজেন 1, বোরন কত? 5, সোডিয়াম প্লাস কত? সোডিয়াম হচ্ছে 11, সোডিয়াম প্লাস মানে ওটা হচ্ছে নিয়ন হয়ে যায়, সোডিয়াম প্লাস মানে ওটা নিয়ন হয়ে যায়, পড়াইছি আমি, হ্যাঁ। সোডিয়াম মানে হচ্ছে 11, সো 11 থেকে প্লাস করলে 1 বাদ যায়, মানে 10 হয়, আর 10 তো নিয়ন, তার মানে ইলেকট্রন বিন্যাসটা নিয়নের মতো। নিয়ন কিন্তু নিষ্ক্রিয় গ্যাস, সো অষ্টক নিয়ম মেনে চলে, তার মানে অ্যান্সার হচ্ছে সোডিয়াম। ঠিক আছে, ঠিক আছে, শেষ, আশা করি শেষ। হ্যাঁ শেষ, ওকে। পোস্টমর্টম ডান। তার মানে আলটিমেটলি যদি আমরা ফার্স্ট থেকে সিকিউগুলো সলভ করি, ফার্স্ট থেকে যদি বেসিকগুলো সলভ করি, বেসিকের মধ্যে এসকিউ ক কাভার্ড হচ্ছে, আর সিকিউ আর এমসিকিউ তোমাকে জাস্ট আমি টাচ দিলাম, আমি তোমাকে সব করাই নাই। তোমাদের এসএসসি পরীক্ষার আগে ইনশাল্লাহ 100টা 150টা এরকম করে এমসিকিউ সলভ করবো, 20টা 30টা করে সিকিউও সলভ করবো ইনশাল্লাহ, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, যাতে প্রিপারেশনটা খুব বেশি গাঢ় হয়। বাট এখন আপাতত টেস্টের জন্য তোমাকে বেসিক পড়ানোর চাইতে আমার মনে হয় যে কোয়েশ্চেন কই থেকে আসবে, ওই জোনটা তোমার ক্রিয়েট করে দেওয়াটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আশা করি পুরো ক্লাস জুড়ে, একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যারা ক্লাস করছো, তারা অনেক বেশি বোর ফিল করো নাই। কয়েকটা জায়গাতে করতে পারো থিওরিটিক্যাল পার্ট যেখানে পড়ানো হয়েছে, বাট তারপরে আমার মনে হয় না যে খুব বেশি পরিমাণে করছো। তো ফার্স্ট থেকে লাস্টের মধ্যে যে টপিকগুলো পড়ানো হয়েছে, বেসিকটা ভালোভাবে রিভাইজ দিও, নোটগুলো সুন্দর মতো করো, দেন তুমি এমসিকিউ আর সিকিউ গাইড থেকে সলভ করো। এরপরেও যদি কোনো প্রবলেম হয়, আমাদের কমেন্ট বক্সে দরকার হলে পিক সহকারে তুমি কমেন্ট করবা যে স্যার এটা বুঝতেছি না, আমারে বোঝায় দেন, অথবা ইনবক্সে মানে তোমাকে নক দিয়ে বোঝাই দেওয়া হবে ইনশাল্লাহ। সো তোমাদের জন্য আমরা অনেক বেশি ডেডিকেটেড, আমাদের জন্য অনেক বেশি দোয়া করো, আমরা যেন নেক্সটেও এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসতে পারি, অ্যান্ড সিকিউ এমসিকিউ এসকিউ বেসিক সব এক ভিডিওতে কভার করতে পারি। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।